ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার পরও তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভাইয়াকে সাথে পেয়ে আমরা অনেক লাকি ফিল করছি। ভাই, আপনি কেমন আছেন? আর সবাইকে ধন্যবাদ আমাকে এই এই সেশনটা ইনভাইট করার জন্য। আর আশা করি ভালো একটা ডিসকাশন হতে যাচ্ছে আর কি। হচ্ছে আমার হবে না, যেন বাংলা কথা কয়। 26। লামিয়া আপু প্লিজ কন্টিনিউ করেন। এই কারণে কলেজে আমাকে আসলে কি কম্পিউটার, বাদ দিচ্ছ না? আমি একটু রিকোয়েস্ট করব যে যদি একটু চারপাশের ভাই বাকি কি? এগুলো একটু মিউট করা থাকে আর কি। মানে কথার মধ্যে বারবার আসলে কথা বলছেন কেউ, একটু কাইন্ডলি যদি একটু মিউট করতেন আর কি, তাহলে আমি কথা বলতে পারতাম। থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম আর কি যে আমি হচ্ছে কম্পিউটার সায়েন্সে ভর্তি হওয়ার সুযোগ পাই বুয়েটে। তো শুরুর দিকে আমি অন্যান্য সকল ছাত্রদের মতোই আমার একটা ইচ্ছা ছিল যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। তো সেই উদ্দেশ্যেই আসা। তো প্রথমে ভাবলাম যে একাডেমিক্স রেজাল্ট ভালো করলে হয়তো সহজে টিচার টিচার হয়ে যাওয়া যাবে। তো পরবর্তীতে সেই রেজাল্টটা অত ভালো না হওয়ার কারণে সেটা হতে পারিনি। তো এর পরবর্তীতে আমি হচ্ছে কম্পিউটার সায়েন্সের যে বিভিন্ন অ্যারেনা আছে, লাইক একাডেমিক ব্যাকগ্রাউন্ডে যেগুলো শেখানো হয় বা এখন তোমাদেরকে যেগুলো শেখানো হচ্ছে, সেগুলাই প্রথম দিকে শেখার চেষ্টা করেছি। বাট কোনো একটা কারণে ওইগুলোতে আমার আসলে খুব একটা শুরুতে ভালো লাগতো না, যার কারণে পরবর্তীতে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখি। ওয়েব ডেভেলপমেন্ট আমার ভালো লেগে যায় এবং পরবর্তীতে ওয়েব ডেভেলপমেন্টে আমি কন্টিনিউ করি। তো সেই সময়ের হিসাবে আসলে ওয়েব ডেভেলপমেন্ট এমন কোনো আসলে লুক্রেটিভ কোনো প্রফেশন ছিল না, বাট রাইট নাও এটা ওয়ান অফ দ্য মোস্ট, কি বলবো, মোস্ট চেরিশড একটা ক্যারিয়ার পাথ। সবাই আসলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায় এবং সবাই জানে যে এই জায়গাটাতে মানে ভালো একটা ক্যারিয়ার অপরচুনিটি আছে। এবং এটা এমনই একটা ক্যারিয়ার পাথ যেটা আসলে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হওয়ার খুব বেশি প্রয়োজন নাই আর কি। এটা যে কেউ, মানে যে কেউই আসলে, এটা একটা স্কিল বেসড একটা লার্নিং। তো এটা শেষ করে যে কেউ আসলে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে পারে এবং তার ক্যারিয়ার পাথ তৈরি করতে পারে। তো আমি যারা আসলে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছে তারা তো আসলে একটা ক্যারিয়ার পাথে থাকবে, তাদেরকে স্যাররা একটা ক্যারিয়ার পাথ দিয়ে নিয়ে যাবেন। সো আমি তাদেরকে সাজেস্ট করবো যে ডেফিনেটলি তারা স্যারদের ইনস্ট্রাকশন ফলো করে প্লাস একাডেমিক কারিকুলামের বাইরে যেসব অন্যান্য বিভিন্ন সেক্টর আছে টেকনোলজি, সেগুলোকেও একটু নলেজ রাখা, একটু এক্সপ্লোর করা, যেটাতে আসলে ভালো লেগে যায় সেটাতে কন্টিনিউ করা। এবং ফার্স্ট একটা গোল সেট করে নেওয়া যে আমি আসলে টেকনোলজির কোন জায়গাটা নিয়ে কাজ করব। তো অনেকে আছে যে কেউ মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চায়, কেউ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চায়, কেউ এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করতে চায়, কেউ হচ্ছে রিসার্চে যেতে চায়, কেউ একাডেমিক্সে যেতে চায়। তো এই গোলটা সেট হয়ে যাওয়ার পরে সেই গোলের জন্য প্রয়োজনীয় যে টেকনোলজি স্ট্যাক, সেটাতে আসলে কন্টিনিউ করা উচিত। এবং এই জায়গাটা হচ্ছে সবাইকে একটা জিনিসই মাথায় রাখতে হবে যে এটা খুবই কম্পিটিটিভ একটা জায়গা এবং খুবই কি বলবো, এটার রিটার্নটা অনেক ভালো, কিন্তু এটা জার্নিটা অনেক কঠিন আর কি। তো সেই জায়গাটা থেকে সবাই যদি ডেডিকেটেড থাকে এবং প্রোগ্রামিং এর ফাউন্ডেশন যেগুলো আছে, প্রত্যেকটা ডট যেন স্টেপ বাই স্টেপ, মানে ওঠার সময় আসলে লিফট দিয়ে না উঠে সিঁড়ি দিয়ে ওঠাটা এক্ষেত্রে কাজ কর, মানে কাজ করবে। নামার সময় আসলে সবাই লিফট দিয়েই পড়ে যাবে আর কি, লিফটের তার ছিঁড়ে যায় বেশি। বাট ওঠার সময় সবাই যেন সিঁড়ি দিয়ে ওঠে, এটাই আমার সাজেশন থাকবে, যে স্টেপ বাই স্টেপ ওঠা। জাম করে দুইটা বাদ দিয়ে 3 নাম্বার দিয়ে জাম দিয়ে পড়লাম, হ্যাঁ শর্টকাটে এটা শিখে গেলাম, এইটা বর্তমান সময়ে কাজ করবে না, কোনো সময় কাজ করে নাই আর কি। তো এইটাই আমার বলার থাকবে আর কি। ভাই, আপনি আপনার কথার মধ্যে বললেন যে ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ার অপরচুনিটিস অনেক বেশি। তো এটা নিয়ে যদি আপনি ডিটেলসে আরো কিছু বলতেন। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ার অপরচুনিটিটা বেশি আসলে কোন দিক থেকে আসছে? সবকিছুই আসলে বিজনেস থেকে আসে। তো যদি আমরা দেখি যে চারপাশে আমরা যা যা দেখি, যে কোনো সফটওয়্যার বলি, যে কোনো টেকনোলজি বলি, সবকিছুরই আলটিমেটলি ইন্টারনেটের মাধ্যমে মানুষকে অ্যাক্সেস দিতে হয়। আরেকজন মানুষ এটাকে ব্যবহার করবে, সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তো ইন্টারনেটে যে কোনো একটা মানে যে কোনো একটা জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটাই মিডিয়াম, সেটা হচ্ছে ওয়েবসাইট। যে কোনো কোম্পানি, যে কোনো বিজনেস, যে কোনো স্যাস প্রোডাক্ট, যে কোনো সফটওয়্যার, সবকিছুই আলটিমেটলি ওয়েব বেসডে চলে আসছে। ইভেন আমরা যেগুলো আগে ডেস্কটপ সফটওয়্যার হিসেবে ব্যবহার করতাম, লাইক ফটোশপ বা এই জিনিসগুলো, সেগুলো এখন আমরা জানি যে ফিগমা এগুলো রিপ্লেস করে দিয়েছে এবং সেই জায়গাটাতে আসলে ওয়েব বেসড হয়ে গেছে সবকিছু। সো
সেই কারণে যত বেশি আসলে ওয়েবসাইটের ডিমান্ড বাড়ছে বা বেড়ে যাচ্ছে, যতদিন ইন্টারনেট থাকবে এই জায়গাটা থাকবেই, বিকজ ইউ হ্যাভ টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট থ্রু ওয়েবসাইট। তো যার কারণে ওয়েব ডেভেলপমেন্ট যারা আসলে এই ওয়েবসাইট গুলো বানায়, যারা এই ওয়েব অ্যাপ্লিকেশন গুলো বানায়, তাদের ডিমান্ড বাড়ছে এবং তাদের কাজের সংখ্যাও বাড়ছে। প্রতিটা কোম্পানি, ছোট বড় মিডিয়াম বড়, সবকিছু কোম্পানিরই আসলে ওয়েবসাইট লাগে। তো যার কারণে এই ওয়েবসাইটগুলো কারা বানাবে? ওয়েব ডেভেলপার বানাবে। যার কারণে চাকরির অপরচুনিটি, জবের অপরচুনিটি, কাজের অপরচুনিটি, ইনফ্যাক্ট অন্টারপ্রেনারশিপ অপরচুনিটি, সবকিছুই এই জায়গাটাতে অত্যন্ত বেশি। মানে অন্যান্য জেনারেল পারপাস কাজের থেকে ডাইভার্সিফাইড কাজ এখানে আছে, সাফিসিয়েন্ট কাজ এখানে আছে। যেই কারণে সবাই বলে যে ওয়েব ডেভেলপমেন্ট বা শিখতে চায় সবাই, কারণ চাকরির সংখ্যাটা অনেক বেশি এবং এটা এমন একটা প্রফেশন যে জায়গাটাতে আসলে মামা চাচা খালা খালু এগুলো ধরে আসলে কোনো লাভ হবে না। যেই যাকে নিক না কেন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা একজন ওয়েব ডেভেলপারকে যখন কেউ হায়ার করে, তখন তার স্কিল দিয়েই হায়ার করে, অন্য কোনো কারণেই হায়ার করে না। যেমন মার্কেটিং ইন্ডাস্ট্রি যদি আমি বলি, বা ম্যানেজমেন্ট কোনো জায়গা বলি, সেখানে আরো অনেক কিছু ম্যাটার করে। হ্যাঁ, এক একটা কোম্পানি হয়তো কমিউনিকেশন স্কিল দেখে নিয়ে নিচ্ছে, বা দেখতে সুন্দর দেখেও অনেক কোম্পানি নিয়ে নেয়। হ্যাঁ, সো সব জিনিস হচ্ছে এই জায়গাটাতে কাজ করবে না, বা রেফারেন্স এগুলোও কাজ করবে না খুব একটা। সো যেহেতু এটা খুবই স্কিল বেসড একটা ইন্ডাস্ট্রি, সো যার কারণে সবাই এই জায়গাটা একটা অনেস্টি পায়, একটা ট্রান্সপারেন্সি পায়। সো ক্যারিয়ার অপরচুনিটিটা আসলে সম্পূর্ণ স্কিল বেসড, যার কারণে সবার জন্য এটা ডেমোক্রেটাইজড, মানে হচ্ছে সবার জন্য মানে সুযোগটা সমান। হুম তো আমি যদি সরকারি চাকরির কথা বলি, বা আমি যদি অন্য কোনো জবের কথা বলি, সব জায়গাতেই আপনারা খেয়াল করবেন যে কোনো না কোনো ভাবে আসলে কোনো লিঙ্ক ঘাট লাইন ঘাট এগুলো কাজ করে। হ্যাঁ, তো সেই জায়গাটায় আসলে এই ক্ষেত্রে এটা আসলে হবে না, লিঙ্ক ঘাট লাইন ঘাট দিয়ে হবে না। সো এই কারণে সবাই এই জিনিসটাকে আসলে পছন্দ করে। হুম কিন্তু এটার ক্যারিয়ার পাথটা একটু কঠিন, মানে লার্নিং ফেজটা একটু কঠিন, বাট লার্নিং হয়ে যাওয়ার পরে এটা যে রিটার্নটা আসে সেটা আসলে অনেক ভালো আর কি। ভাই, একজন বিগিনার হিসেবে কেউ যদি আজকে থেকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়, তাহলে তার রোড ম্যাপ বা গাইডলাইনটা কিরকম হওয়া উচিত? আচ্ছা, বিগিনার হিসেবে একদম যদি মানে কেউ শিখতে চায়, তাহলে সবার প্রথমে তার হচ্ছে একটু সবার প্রথমে কম্পিউটার জিনিসটা সম্পর্কে, কম্পিউটারটাকে অ্যাটলিস্ট ওপেন করা, সেটাকে ইউজ করা, ইন্টারনেট ব্রাউজিং করতে পারা, ব্রাউজার গুলোকে ওপেন করতে পারা, সফটওয়্যার গুলোকে কিভাবে চালাতে হয় এই জিনিসগুলো বোঝা। হ্যাঁ, তারপরে আমার যে অপারেটিং সিস্টেমটা আমি ব্যবহার করব, সেটা উইন্ডোজ হোক লিনাক্স হোক, সেই জিনিসটা সম্পর্কে একটা ইউজারের অ্যাঙ্গেল থেকে, একটা সাধারণ ইউজারের অ্যাঙ্গেল থেকে একটা কম্পিউটার লিটারেসি, মানে লিটারেসি যেটাকে বলে, সেই জিনিসটা থাকা দরকার আর কি। এইটুকু যদি থাকে, তারপরে হচ্ছে তার আসলে অ্যাকচুয়ালি ওই সফটওয়্যার গুলো বানানোর জন্য যে লার্নিংটা সেটা শুরু করা উচিত। এবং একজন ওয়েব ডেভেলপারের একদম ফার্স্ট জিনিসটাই হবে হচ্ছে তার এইচটিএমএল শিখতে হবে, এইচটিএমএল সিএসএস এই দুইটা জিনিস খুব ভালো করে শিখতে হবে। এরপরে তাকে সলিড ভাবে যে মেইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। এরপরে জাভাস্ক্রিপ্ট ভালো করে শেখার পরে, জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএল সিএসএস সবকিছু মিলে আসলে মিনিমাম আমি মনে করি ভালোভাবে শিখতে গেলে, খুব ভালো করে শিখতে গেলে 8 মাস থেকে 1 বছর লাগবেই আর কি। তো এইটা কমপ্লিট করার পরে যদি তার ভালো লাগে, সবকিছু ঠিক থাকে, তাহলে সে তখন জাভাস্ক্রিপ্টের মানে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক বা যে কোনো একটা লাইব্রেরি এগুলো নিয়ে এক্সপ্লোর করবে এবং রিয়েল লাইফ প্রজেক্ট করবে আর কি। বিভিন্ন ছোট ছোট নিজের প্যাশন প্রজেক্ট করতে পারে, নিজের শখের প্রজেক্ট করতে পারে, তারপরে ফ্রিতে কাজ করতে পারে, শুরুতে ওপেন সোর্সে কাজ শুরু করতে পারে। মানে এরপরে জায়গাটা হচ্ছে চর্চার জায়গা এবং নতুন নতুন টেকনোলজি স্ট্যাক ওইখানে আসলে অ্যাড করা। বাট ওই যে ফাউন্ডেশনটা সে শুরুতে নিয়েছিল, ওই ফাউন্ডেশনটা যদি ভালো হয়, তাহলে পরবর্তী জার্নিটা খুব ইজি হয়। কারণ এটা একটা এভার চেঞ্জিং একটা ইন্ডাস্ট্রি। আজকে যেটা আমি শিখছি, কালকে সেটা অবসলিউট হয়ে যেতে পারে, পরশুদিন আরেকটা আসতে পারে, কিন্তু ওই ফাউন্ডেশনটা সেম থাকে। সো এই কারণে ওই ফাউন্ডেশনটাকে জেনে তারপরে হচ্ছে তাকে পরবর্তী যে বিভিন্ন কারেন্ট ট্রেন্ড অনুযায়ী যে টেকনোলজি স্ট্যাক গুলো কাজ করে সেগুলোতে আসতে, যে কোনো একটা বা দুইটাতে তাকে স্কিলড হইতে হবে। এবং মানে এই হচ্ছে মূলত হচ্ছে ক্যারিয়ার পাথ। সো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, দেন কোনো জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। এখন জাভা এরপরে যে জিনিসটা ওয়েবের ক্ষেত্রে চলে আসে, ওয়েবের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আমরা যেটা বলি, দুই দিকেই ক্যারিয়ার পাথ আছে। আবার ফুল স্ট্যাক একটা আছে, যারা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটাই পারে। সো তিনটা ক্যারিয়ার পাথ এখানে আছে। কেউ একজন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ একজন ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার হতে পারে, আবার কেউ একজন ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার হতে পারে। তো বিগিনার স্টেটে আসলে ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ারিং আমি রেকমেন্ড করি না, বিকজ ফুল স্ট্যাক জিনিসটা আসলে অনেক একটু এক্সপিরিয়েন্সের ব্যাপার। তো যে ছেলেটা শুরু করবে তার আসলে আমার মতে যে কোনো একটা দিয়ে শুরু করাটাই বেটার। ফ্রন্ট এন্ডটা খুব ভালো করে শিখে জবের জন্য অ্যাপ্লাই করা, অথবা ব্যাক এন্ডটা খুব ভালো করে শিখে সেটার জন্য অ্যাপ্লাই করা। দেন ঢুকে যাওয়ার পর যখন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হতে থাকবে, কোম্পানিতে কাজ করতে থাকবে, তার যদি ওই 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 প্রফেশনটা ভালো লাগে, তখন তাকে সবসময় লার্নিং এর মধ্যে থাকতে হয়। এটা এমন একটা প্রফেশন যেখানে প্রতিনিয়ত লার্নিং করতে হচ্ছে আর কি।
এবং রিয়েল লাইফ যখন আমরা কোনো কোম্পানিতে জয়েন করব, সেইটার এক্সপিরিয়েন্স এবং আমরা ইউনিভার্সিটিতে যেই এক্সপিরিয়েন্সটা পাই দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট। ঠিক আছে? সো যার কারণে আমি সবসময় বলি যে একাডেমিক লাইফে যদি কেউ ফাইনাল ইয়ারের দিকে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের দিকে যদি সে তখন থেকেই অ্যাপ্লাই শুরু করে এবং ছোট ছোট মানে তখন যদি স্যালারি হাংরি না হয়ে তখন যদি একটু ওই জায়গাটায় স্যাক্রিফাইস করে, যেই কোম্পানিতে আসলে কাজের অপরচুনিটি বেশি আছে সেখানে 1-2 বছর মানে কাজ করা এবং সেখানে কাজ শেখা, এই পাথটা সবার ক্ষেত্রে কাজ করে। যারা এই পাথটা ফলো করে যে না, শুরুতে একটা ভালো কোম্পানি চুজ করে, হয়তো তারা স্যালারি কম দিচ্ছে বা হয়তো কিছুই দিচ্ছে না, কিন্তু ওই যে কাজ করার যে সুযোগটা পাওয়া রিয়েল লাইফ ইয়েতে টিমে টিমে কিভাবে কাজ করতে হয়, এই জিনিসগুলো যখন কেউ হ্যাবিচুয়েটেড হতে থাকে তখন তার ক্যারিয়ারটা গ্রো করে। আর যদি একাডেমিক ভাবে খুব রিজিড থাকে কেউ যে না আমি একাডেমিক যা শেখানো হয়েছে তার বাইরে আমি কিছু পারি না, তাহলে আসলে রিয়েল লাইফে অ্যাবসোলিউটলি কোনো কাজই হয় না। এবং রিসার্চে কিছু কিছু হেল্প হতে পারে। যদি কেউ টিচার হতে চায় তাহলে একাডেমিক কারিকুলামে যা শেখানো হয়েছে সেখানে রেজাল্ট ভালো করে সে একটা টিচার হয়ে যেতে পারে। সে ওই ওই টপিকের উপরে রিসার্চ করতে পারে বা ওইগুলো নিয়ে থাকতে পারে, ওইটা একটা এরিয়া। আর যদি রিয়েল লাইফ কোম্পানিগুলোতে জব করতে চায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, তাহলে আসলে তার বিভিন্ন জিনিস নিয়ে আসলে পড়াশোনা করতে হয়, বিভিন্ন টেকনোলজি স্ট্যাক নিয়ে পড়াশোনা করতে হয়। বাট নিজের একটা পাথ সিলেক্ট করে শুরুর দিকে এটাতে অ্যাটলিস্ট 4-5 বছর কাজ করা আসলে সকলেরই উচিত। হ্যাঁ, মানে খুব বেশি সুইচ করাটা আসলে উচিত হবে না আর কি। একটা সিলেক্ট করে যেটা হচ্ছে মোটামুটি স্টাবলিশড, এখন আমাদের চারপাশে প্রচুর রিসোর্সেস আছে, তো সেখানে প্রচুর ক্যারিয়ার পাথও দেওয়া থাকে, প্রচুর রোড ম্যাপ দেওয়া থাকে। যে কোনো একটা সুন্দর রোড ম্যাপ ধরে সেই রোড ম্যাপটাতে ফোকাস করা এবং 2 থেকে 3 বছর, কোনো কোনো ক্ষেত্রে 4 বছর, এই হিসাবে আসলে কোম্পানিগুলোতে জব করা উচিত। জব করা উচিত এবং প্রতিটা কোম্পানিতে অ্যাটলিস্ট কমপক্ষে হলেও 1 থেকে 1.5 বছর সময় দেওয়া উচিত। বারবার চেঞ্জ করা, 2 মাস পরে আরেকটা কোম্পানিতে যাওয়া, এরকম মানুষগুলোকে আসলে আমরা কোম্পানিতে নেই না, এটা হচ্ছে সত্যি কথা। কোনো কোম্পানি নেয় না আসলে। তো এই সুইচিংটা আপনার জন্য একটা নেগেটিভ মানে ব্যাপার হয়ে যাবে। সো সব জায়গাতেই আসলে এখানে ধৈর্যের একটা ব্যাপার আপনারা খেয়াল করছেন যে যে যত ধৈর্যশীল সে তত বেশি আসলে এখানে শাইন করবে আর কি, এবং রিটার্নটা অনেক ভালো হবে, এটাই হচ্ছে কথা। ধন্যবাদ ভাইয়া। আহ, অনেক সময় দেখা যায় যে আমরা কনফিউশনে থাকি যে শুধুমাত্র ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেখাটা কতটা ইফেক্টিভ। তো ভাইয়া যদি শুধুমাত্র ফ্রন্ট এন্ডের জব অপরচুনিটি নিয়ে আপনি যদি কিছু বলতেন। আচ্ছা, ওয়েবের আসলে ফ্রন্ট এন্ড একটা সময় ফ্রন্ট এন্ড খুব সিম্পল ছিল, বাট এখন ওয়েবের ফ্রন্ট এন্ড অনেক অনেক বেশি কি বলবো ডাইভার্সিফাইড হয়ে গেছে, এবং সেখানে ইউজার এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা, সেখানে মানুষের, আমাদের যারা ক্লায়েন্ট, যাদের হয়ে আমরা কাজ করি বা যেসব কোম্পানির জন্য আমরা কাজ করি, তাদের এক্সপেকটেশন বেড়ে গেছে, কারণ ইউজারের এক্সপেকটেশনও বেড়ে গেছে। একটা সময় ছিল আমরা যে ধরনের ওয়েবসাইট দেখতাম, আমরা প্রতিনিয়তই দেখছি যে ওয়েবসাইট গুলো খুব ম্যাসিভ ভাবে চেহারা, এটার ইউজার এক্সপিরিয়েন্স অনেকভাবে চেঞ্জ হচ্ছে। সবকিছু আমরা দেখতে পাই, সেটার ইউজার এক্সপিরিয়েন্স যে টেকনিক্যাল না, যারা ওয়েবসাইট গুলো ইউজ করবে বা ওয়েব অ্যাপ্লিকেশন গুলো ইউজ করবে, তারাও কিন্তু দেখতে পায় যে ওয়াও, মানে আমরা ভালো মন্দ কিন্তু সবাই বুঝি। সো এই ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রন্ট এন্ডের কাজ। ব্যাক এন্ডের যে কাজটা, সেই কাজটা কিন্তু আসলে খুবই মনোটোনাস। মানে ব্যাক এন্ডে চ্যালেঞ্জ আছে, অনেক চ্যালেঞ্জ আছে, বাট সেই চ্যালেঞ্জেস গুলো কিন্তু হেভি লিফটিং গুলো বিহাইন্ড দ্য সিন হয়। বাট আলটিমেটলি একটা ওয়েবসাইট ভালো কি ভালো না, বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ভালো কি ভালো না, সেইটার প্রথম ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু আসলে ফ্রন্ট এন্ড থেকে আসে। যেমন একইভাবে খুবই ভালোভাবে তৈরি করা দুইটা অ্যাপ্লিকেশন, কিন্তু একটার ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো, আরেকটার ইউজার এক্সপিরিয়েন্স অনেক খারাপ। তো কিন্তু ব্যাক এন্ড দুইটারই সলিড ভাবে স্ট্রং, সাকসেসফুল কিন্তু হয় যেটা আসলে ইউজার এক্সপিরিয়েন্স ভালো সেটা। তো সেই কারণে আমি বলবো যে ফ্রন্ট এন্ডের জায়গাটা খুবই কম্পিটিটিভ, কাজের সংখ্যা অনেক বেশি, খুবই চ্যালেঞ্জিং, এবং এখানে প্রচুর জব আছে, ক্যারিয়ার অপরচুনিটি অনেক আছে। এবং আপনারা যদি জব সার্চও করেন যে কোনো জায়গাতে, আপনারা দেখবেন ফ্রন্ট এন্ডে প্রচুর প্রচুর ইনোভেশন হচ্ছে। এবং আপনারা টেকনোলজি, আমাদের যে ওয়েবের যে টেকনোলজি গুলো, যে চেঞ্জেস গুলো আসে, নতুন নতুন আপডেট আসে, এই সবকিছুই খেয়াল করে দেখবেন ব্যাক এন্ড কম্পারেটিভলি স্ট্যাটিক। কারণ ব্যাক এন্ডের কিছু স্পেসিফিক জিনিস আছে। ব্যাক এন্ডের মুখ্য জিনিস হচ্ছে ডেটাবেস। আমার কিছু ডেটা আছে, সেই ডেটাগুলোকে আমাকে ডেটাবেস থেকে এনে দেখাতে হবে, অথবা সেটাকে আপডেট করতে হবে ইন এ সার্টেন ওয়ে, অথবা সেটাকে ডিলিট করতে হবে, অথবা হয়তো সেই কোয়ারি করে হয়তো বিগ ডেটা থেকে আমাকে সার্চ করে কিছু একটা নিয়ে আসতে হবে। সো ইস কাইন্ড অফ ডেটা ফেচিং, ডেটা আপডেটিং, ডেটা নিয়ে কাজ করা, এটা হচ্ছে ব্যাকএন্ডের একটা ওয়ান অফ দা কি বলবো প্রিন্সিপাল কাজ। এবং আরেকটা হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। এই দুইটাই হচ্ছে ব্যাকএন্ডের মূলত মুখ্য কাজ, এবং এই জায়গাগুলো আহ, খুব বেশি চেঞ্জ হয় না। এখানে ইউজার এক্সপিরিয়েন্স এর কোনো ব্যাপার নাই, এখানে আসলে ইউজারের মানে কি বলবো, আমার দেয়ালটা শক্ত করার ব্যাপার আর কি। তো দেয়াল শক্ত করার পিছনে আসলে তেমন আর ইনোভেশন নাই, কিন্তু দেয়ালের সামনের যে রংটা আমি দেব, সেই রংটা নিয়ে কিন্তু প্রচুর
দেখবেন যে ইয়ে হয়। ইনফ্যাক্ট রিয়েল লাইফ বিভিন্ন প্রোডাক্টেও আমরা দেখতে পারি যে আগেকার দিনে যে প্যাকেজিং গুলো হতো প্রোডাক্টের, সেই প্যাকেজিং গুলো কিন্তু দিনে দিনে চেঞ্জ হয়, কিন্তু প্রোডাক্টের ভিতরের যে জিনিসটা, হুম, যেমন পটেটো ক্র্যাকার্স, হ্যাঁ, পটেটো ক্র্যাকার্স আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি। তো পটেটো ক্র্যাকার্স প্যাকেট যেটা, সেই প্যাকেটটা দেখবেন বিভিন্ন ভাবে চেঞ্জ হয়েছে, হ্যাঁ, যত সুন্দর, কিন্তু ভিতরের ওই আলুর যে চিপস সেটা কিন্তু একই আছে, ওখানে তেমন কোনো ইনোভেশন আসেনি। সো ওয়েবের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, যে ফ্রন্ট এন্ডটাও মোর মোর চ্যালেঞ্জিং, মোর ইনোভেশন আসবে, প্রচুর চেঞ্জেস হবে। তো এই কারণে এখানে জবের ভ্যালুটাও মানে এখানে কাজও বেশি থাকবে। আর ব্যাক এন্ডে স্বাভাবিকভাবে এটার একটা সিঙ্গেল ক্যারিয়ার পাথ আছে, স্ট্যাটিক একটা ক্যারিয়ার পাথ। তো যদি কেউ ব্যাক এন্ডে ফোকাস করে তাকে আসলে সিকিউরিটি, ডেটাবেস এগুলো নিয়ে কাজ করতে হবে। আর যদি ফ্রন্ট এন্ড চুজ করে তাহলে তাকে একটু চ্যালেঞ্জিং কাজ নিতে পারার জন্য অভ্যস্ত থাকতে হবে, এবং প্রচুর চেঞ্জেস আসবে, সেটার সাথে অ্যাডাপটিভ হতে হবে আর কি। সো ফ্রন্ট এন্ডে অপরচুনিটি ডেফিনেটলি আমি বলবো কারেন্ট টাইমে, রিসেন্ট টাইমে ব্যাক এন্ডের থেকে বেশি আছে আর কি। ভাই অনেক সময় দেখা যায় ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ডের ক্ষেত্রে আমরা ফ্রেমওয়ার্ক সিলেকশনে একটু কনফিউজড হয়ে যাই। তো ফ্রেমওয়ার্কটা আমরা কিভাবে সিলেক্ট করতে পারি? ফ্রেমওয়ার্ক আসলে ডিপেন্ড করে হচ্ছে কি বলবো, অনেকগুলো ফ্যাক্টরের উপরে। ফ্রেমওয়ার্ক মানে কি? ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে আমাদের রেগুলার, মানে একটা একটা প্রজেক্ট করতে গেলে আমাদের প্রোডাকশন রেডি কাজ করার জন্য, একদম প্যাকেজড প্রোডাক্ট দেওয়ার জন্য আমাদের যেসব কমন কাজগুলো আছে, সেই কমন কাজগুলোকে বারবার স্ক্র্যাচ থেকে না করে কিছু জিনিস দিয়ে দেওয়া হয় আমাদেরকে, যেন সেগুলোকে আমরা রিইউজ করে কাস্টমাইজ করতে পারি, যেন আমাদের সময়টা বাঁচে। কারণ এই ইন্ডাস্ট্রিতে টাইম ইজ মানি। সো আমার যত তাড়াতাড়ি আমি ডেভেলপ করে দিতে পারবো, তত তাড়াতাড়ি আমার কোম্পানি বেচতে পারবে, তত তাড়াতাড়ি ওই প্রোডাক্টটা মার্কেটে যাবে, এবং তত তাড়াতাড়ি রেভিনিউ আসা শুরু করবে। সো সেই জায়গাটা থেকেই ফ্রেমওয়ার্কের আসলে জন্ম। তো ফ্রেমওয়ার্ক চুজ করার ক্ষেত্রে মূলত আমরা ট্রেন্ডটাকে আসলে গুরুত্ব দিতে পারি। যেমন কারেন্টলি কোনটা ট্রেন্ডিং, কোনটা নিয়ে আসলে প্রচুর কথাবার্তা হচ্ছে, কোনটার জব অপরচুনিটি বেশি, সেই জায়গাটা আসলে। কারণ ফ্রেমওয়ার্ক কিন্তু একটা একটা প্রোগ্রামার অনেকদিন পরে আসলে এক্সপ্লোর করা উচিত। ফ্রেমওয়ার্ক কিন্তু তার শুরুটা না, সে কিন্তু ততদিনে বিগিনার নাই। ছেলেটা ফ্রেমওয়ার্কে ঢুকছে, সে কিন্তু আসলে বিগিনার নয়। আমাদের একটা কমন পারসেপশন আছে যে আমরা বলি যে কি বলবো, ধরো ফর এক্সাম্পল লারাভেল একটা ফ্রেমওয়ার্ক, তো আমরা বললাম লারাভেল ফর বিগিনার্স। দিস ইজ অ্যাকচুয়ালি রং মেসেজ, বিকজ লারাভেল ফর বিগিনার্স বলতে এটা পুরোপুরি বলা উচিত যে লারাভেল ফর লারাভেল বিগিনার্স। এটা হতে পারে যে তুমি লারাভেলের বিগিনার, ইউ হ্যাভ নেভার ওয়ার্কড উইথ লারাভেল বিফোর, বাট ইউ হ্যাভ ওয়ার্কড উইথ পিএইচপি, তোমার পিএইচপি নিয়ে তোমার দক্ষতা আছে, এটা তো বেসিক। এখন তুমি এবিসিডি তোমাকে অ্যাটলিস্ট মানে ঠিক থাকতে হবে, তারপরে তুমি এবিসিডি দিয়ে তারপরে তুমি কত সুন্দর গ্রামাটিক্যাল লাইন লিখতে পারছো, সেটা হচ্ছে ধরো ফ্রেমওয়ার্ক। তো সেই জন্য আমি বলছি যে ফ্রেমওয়ার্কের ব্যাপারটা আসলে ট্রেন্ডের দিকে আমরা ফোকাস করতে পারি, যে আমি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমি শিখেছি, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনপ্রিয় ফ্রেমওয়ার্ক গুলো কোনগুলো, সেখান থেকে একটা আমি চুজ করতে পারি। কারণ প্রতিটা ফ্রেমওয়ার্কেরই ডিমান্ড আছে, সেখান থেকে আমরা চুজ করতে পারি যে কোনটার ডিমান্ড বেশি, কোনটাতে জব অপরচুনিটি বেশি। এবং যদি একজন আহ এই বললাম না, ওই যে জাম্প না করে সে যদি সিঁড়ি দিয়ে ওঠে, তাহলে ফ্রেমওয়ার্ক চুজ করতে কোনো প্রবলেম হয় না। যেটা তুমি একটু আগে বললা যে ফ্রেমওয়ার্ক আমি চুজ করতে পারি না, কারণ হচ্ছে আমরা ফ্রেমওয়ার্কের আগের স্টেপটা ঠিক মতো শেষ করি না। যখন আমি ঠিক মতো শেষ করব, প্রোগ্রামিংটা আমি জানবো, প্রোগ্রামিংটা জানলে তখন আমি বুঝতে পারবো যে কোন ফ্রেমওয়ার্ক বেটার পারফর্ম করছে। তখন পারফরমেন্স আসবে, তখন ইউজ কেস আসবে। যেমন ফর এক্সাম্পল, যদি আমি এখন একটা খুবই হাইলি স্কেলেবল একটা পিএইচপি অ্যাপ্লিকেশন বানাতে চাই, তাহলে আমি সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবো না, আমাকে তখন সেটা লারাভেলে বানাতে হবে, বা এরকম কোনো, বা কেক পিএইচপিতে বানাতে হবে, বা পিএইচপি স্টর্ম, সরি, সিম্ফনিতে বানাতে হবে। তো এরকম ব্যাপারগুলো তখন চলে আসবে। তো সেই জন্য ফ্রেমওয়ার্ক কোনটার জায়গায় কোনটা আমি ইউজ করব, সেটাও একটা সময় যেয়ে কিন্তু ভেরি করবে। যেমন আমি যদি লারাভেল ইকোসিস্টেমে থাকি, তখন হয়তো আমি ভিউ এর কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করব। হয়তো যদি আমি সিম্পলি নোড জেএস স্ট্যাকে থাকি, তাহলে হয়তো আমি রিঅ্যাক্ট অর svelte ইউজ করব। তো এই যে চুজ করার ব্যাপারটা, এটা কিন্তু স্ট্যাটিক, এবং এই ফ্রেমওয়ার্ক কিন্তু জাস্ট হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েপন। বাট আলটিমেটলি এদের সবার পিছনে আছে হচ্ছে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে জাভাস্ক্রিপ্ট, লারাভেলের ক্ষেত্রে ধরো পিএইচপি। তো যে কোনো, মানে যদি আমি রুবি অন রেলস এর কথা বলি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আসলে কোর একটাই, তারপরে তার বিভিন্ন ওয়েপন হচ্ছে ফ্রেমওয়ার্ক গুলো। সো বর্তমান সময়ে আসলে একটা দুইটা ফ্রেমওয়ার্ক শিখে কোনো কাজ হয় না। আলটিমেটলি যখন প্রফেশনাল লাইফে যাবা, তুমি ধরো রিয়াক্ট শিখেছো, তারপরে তুমি নেক্সট জেস শিখেছো, তো নেক্সট জেস ধরো একটা ফ্রেমওয়ার্ক। তুমি মনে করলা যে আমি নেক্সট জেস দিয়ে আমার জীবনটা কাটিয়ে দিব, এটা হবে না। তুমি যখন প্রথম জবে অ্যাপ্লাই করবা, তখন দেখা গেল হ্যাঁ তোমাকে নেক্সট জেস ডেভেলপার হিসেবে তারা হায়ার করলো। তো তারা ধরেই নিচ্ছে যে তুমি জাভাস্ক্রিপ্টের বস।
তারপরে কি হবে, তার কোম্পানি কোনো একটা প্রজেক্টে তারা বললো যে না, এই প্রজেক্টটা আমরা নেক্সট জেএস এ করবো না, কারণ নেক্সট জেএস এর এই এই প্রবলেমগুলো এই প্রজেক্টের জন্য, এই ইউজ কেসের জন্য আমাদের জন্য প্রবলেমেটিক। তো এই প্রজেক্টের জন্য আমরা যদি নাক্সট ইউজ করি ভিউ জেএস এর, তাহলে আমাদের জন্য কোম্পানির জন্য ভালো হয়। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু নাক্সট চুজ করে ফেলবে, সফটওয়্যার আর্কিটেক্ট নাক্সট বলে দিবে। তখন যদি ডেভেলপার বলে আমি তো নেক্সট জেএস এ কাজ করতে পারি, আমি নাক্সটে কাজ করতে পারি না, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা এক্সপেক্টেড যে তুমি করতে পারবা। অ্যাটলিস্ট তুমি যদি কখনো কাজ না করে থাকো, অ্যাটলিস্ট যদি তোমার ফাউন্ডেশন ভালো থাকে, তাহলে তুমি 7 to 8 ডেজ এর মধ্যে তোমার আসলে ওই ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করতে পারার কথা। কারণ আলটিমেটলি সিনট্যাক্স তো জাভাস্ক্রিপ্টেরই সিনট্যাক্স। বা ওই দিকের ক্ষেত্রে যদি আমি লারাভেলের থেকে কেক পিএইচপিতে সুইচ করতে বলি, তাহলে সেখানে আলটিমেটলি পিএইচপি সিনট্যাক্সই থাকবে। সো এই জিনিসগুলাই হচ্ছে মূল মূল ব্যাপার। এবং আমি অবশ্যই যারা এখন ভার্সিটিতে আছে তাদেরকে আমি বলবো যে একটু ডকুমেন্টেশন পড়ার দিকে খুব বেশি আসলে, আরে নুরুল আমিন ভাইকে দেখা যাচ্ছে। ভাই আপনি কোত্থেকে ঢুকে গেলেন? আচ্ছা, হ্যালো ভাই। তো যেটা বলতেছিলাম যে নুরুল আমিন ভাই আছে যেমন পিএইচপির নিয়ে, উনি অনেক কথা বলতে পারবে। তো যেটা বলতেছিলাম যে আসলে আমাদেরকে ডকুমেন্টেশন পড়ার দিকে যদি কোনো ছেলে বা মেয়ে আসলে অভ্যস্ত হয়ে যায়, তাহলে আসলে না অনেক লাইফ ইজি হয়ে যায়। আমাদেরকে আসলে মূলত মানে ডকুমেন্টেশন পড়ার এক্সপার্ট হইতে হবে অ্যাজ এ প্রোগ্রামার। সো দ্যাট আমি কিছু একটা শিখেছি, আমি হয়তো কোর ল্যাঙ্গুয়েজটা জানি, আমাকে অন্য একটা ফ্রেমওয়ার্ক এনে দিল, অন্য একটা লাইব্রেরি এনে দিল, আমি ওই ডকুমেন্টেশনটা পড়বো, পড়ে আমি আমার যে জাভাস্ক্রিপ্ট নলেজ আছে বা পিএইচপি নলেজ আছে বা রুবি নলেজ আছে বা পাইথন নলেজ আছে, সেটার উপরে বেস করে আমি কিন্তু আসলে ওই ফ্রেমওয়ার্কটাকে 3-4টা দিন আসলে যদি আমি একটু প্র্যাকটিস করি, তাহলে আই শুড ওয়ার্ক আর কি। এটাই হচ্ছে এক্সপেক্টেড। সো একটা সিঙ্গেল পাথ আসলে না বর্তমান সময়ে খুব বেশি আসলে কাজ করে না আর কি। ভাই, আপনি আপনার কথার মধ্যে যে ডকুমেন্টেশন পড়ার কথা বললেন, তো কিভাবে মানে ইফেক্টিভ ভাবে ডকুমেন্টেশন পড়লে আমরা হচ্ছে স্কিল ডেভেলপ করতে পারি? যেভাবে আসলে আমরা ছোটবেলায় বই পড়েছি, হ্যাঁ আমরা অঙ্ক করেছি, আমাদের তো বই ছিল একটা সময়, আমাদের তো ইন্টারনেট ছিল না। তো যেভাবে আমরা পড়তাম সেইভাবেই পড়তে হবে। জাস্ট ধরে নিতে হবে যে এটা কম্পিউটারে দেখা যাচ্ছে, যদি এক্সএম এক্সপিরিয়েন্স মানে পেতে হয়, তাহলে ওটাকে পিডিএফ ফরম্যাটে এক্সপোর্ট করে ওইটাকে প্রিন্ট আউট বের করে নিতে পারে কেউ। তো একই প্রসেস, কোনো ব্যাপার নাই। যেখানে হচ্ছে যে লাইনটা আমি বুঝতে পারছি না, সেই লাইনটা নিয়ে আমাকে সার্চ করতে হবে। সার্চ করলে আগে স্ট্যাক ওভারফ্লো আসতো, এখন যদি স্ট্যাক ওভারফ্লো না এসে যদি আমি এটা বুঝতে না পারি, তাহলে ওই লাইনটা পেস্ট করে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করা যেতে পারে যে চ্যাট জিপিটি আমি এটা বুঝতে পারছি না, তুমি কি একটু এক্সপ্লেন করতে পারো কিনা। চ্যাট জিপিটির রিপ্লাই তার দেখে যদি মনে হয় যে না এটা তাও আমি বুঝতে পারছি না, তখন তাহলে তাকে আরেকবার প্রশ্ন করতে হবে যে আমি আমি একেবারেই বিগিনার, আমাকে কাইন্ডলি আরেকটু সিম্পলি বলো। সে আরেকটু সিম্পলি বুঝাবে। এইভাবে আসলে হাসেল করে করে ডিগ ডাউন করে করে আসলে লার্নিংটা করতে হবে। এবং এইটা যদি আমরা একটু প্রথম দিকে নিজেকে পুশ করে করে একটু বেশি এফোর্ট দিয়ে ডকুমেন্টেশনটাতে পড়াটাতে এক্সপার্ট হতে পারি, তাহলে আসলে ইউ আর গুড টু গো। আপনাকে আর কোথাও আটকাতেও হবে না, আপনার কোনো মেন্টরও দরকার হবে না, আপনার কোনো কোর্সও দরকার হবে না, কিছুই দরকার হবে না। এটাই হচ্ছে কথা। ভাইয়া, বিভিন্ন ওয়েব টেকনোলজির স্কিলের পাশাপাশি অন্য কি কোনো স্কিল অথবা এক্সপিরিয়েন্স থাকাটা জরুরি কিনা, যেটা আমাকে মার্কেট প্লেসে আরো বেশি স্ট্রং করবে? অবশ্যই এই প্রোগ্রামিং হচ্ছে আমার এই পুরো প্রফেশনটা 10%, আর 90%ই আদার স্কিল। তার মধ্যে প্রাইমারি স্কিল হচ্ছে টিমে কাজ করতে পারা, টিম ওয়ার্ক। মানে আমি যদি জব করি, আমি যদি অন্টারপ্রেনার হই, সেখানেও আমার টিম স্কিল লাগবে, টিম ম্যানেজমেন্ট স্কিল লাগবে। আর যদি আমি জব করি, সেক্ষেত্রে আমার টিমে কাজ করতে পারতে হবে। যখন আমরা প্রোগ্রামিং শিখি বা আমরা লার্নিং করি, তখন আমরা নিজের কম্পিউটারে নিজের পিসিতে বসে আমরা একটা প্রজেক্ট নর্মালি স্টার্ট টু এন্ড করি। এবং একটা সত্যি কথা হচ্ছে, একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত নিজে করা, একদম শুরু থেকে, এইটা ইজিয়ার দেন অন্যের কোডে কাজ করা। হ্যাঁ, তুমি যখন অন্যের কোডে কাজ করবা, সেটা কিন্তু মোর কমপ্লেক্স। হ্যাঁ, বিশাল একটা কোড বেজের মধ্যে যখন তোমাকে বলা হবে এই চেঞ্জটা করো, হ্যাঁ এটা কিন্তু মোর কমপ্লেক্স। তো বা ওখানে কোনো পারফরমেন্স ইস্যু থাকলে সেটা খুঁজে বের করো, করে সেটাকে চেঞ্জ করো। কোনো একটা প্রজেক্ট তুমি হাতে পেলা, সেই প্রজেক্টটা হয়তো 6 বছর ধরে করছে কোনো কোম্পানি, সেই প্রজেক্টে মনে হয় 10-12 লাখ লাইনের কোড আছে। সেখানে তোমাকে বলা হইলো যে তুমি এখন এখানে আমাদের এই জায়গাটায় এই ফিচারটা অ্যাড করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু মোর মানে কমপ্লেক্স দেন হচ্ছে নতুন করে একটা প্রজেক্ট করা। এবং রিয়েল লাইফে খুব কম মানুষেরই সৌভাগ্য হয় যে সম্পূর্ণ নতুন একটা প্রজেক্টে সে মানে একটা কোম্পানিতে যেয়ে সে কাজ করতে পারে, এরকম সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। তো মোস্টলি তোমাকে ধরে রাখতে হবে যে তোমাকে কোনো একটা প্রজেক্টে অ্যাসাইন করে দেওয়া হবে, যেটা আসলে এক্সিস্টিং প্রজেক্ট। সো যার কারণে লার্নিং এর একটা স্টেজে গিয়ে আমাদেরকে অন্যের কোডে কাজ করতে পারা, যেটা আমি বারবারই বলি, অন্যের কোডে কাজ করার স্কিলটা লাগবে। লাইক সবসময় নিজেই স্টার্ট থেকে এন্ড আমি করব। হ্যাঁ, আমার কিছু কিছু ফর্মুলা আছে, আমি সেই ফর্মুলা অনুযায়ী কপি পেস্ট করব, করে আমি বয়লার প্লেট লিখ, মানে আমার একটা বয়লার প্লেট আছে সেখান থেকে আমি শুরু করব না।
আমরা কাজ করতে গেলে দেখবা রিয়েল লাইফে সবসময় তোমাকে অন্যের কোডে কাজ করতে হচ্ছে, এবং তুমি যখন কোড লিখছো তখন তোমার কোডটাও এমন ভাবে লিখতে হচ্ছে যেন অন্যরা এসে সেটাতে কাজ করতে পারে। তো দুইটা খুবই ইম্পর্টেন্ট স্কিল লাগে, সেটা হচ্ছে টিমে কাজ করতে পারা, অন্যের জন্য কোড লিখতে পারা, এবং অন্যের কোডের উপরে কাজ করতে পারা। এটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা স্কিল বর্তমান সময়, যেটার কারণেই আসলে আমরা কোম্পানিরা সাফার করি, এবং যেটার কারণেই আমরা মানুষকে স্যাক বা টিমে মানে কন্টিনিউ করতে পারে না অনেকেই। এবং আরেকটা খুবই এর পরে চলে আসবে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল খুবই ইম্পর্টেন্ট, কারণ মোস্টলি সফটওয়্যার ইন্ডাস্ট্রি, বাংলাদেশ বলি আমরা যেটাই করি, বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে তারাও তারাও সাধারণত দেশের বাইরের কোম্পানির সাথে কাজ করে। তো মোস্ট ক্ষেত্রেই দেখা যায় যে তুমি যখন জুনিয়র হিসেবে ঢুকছো তখন হয়তো তোমার ডিরেক্ট ক্লায়েন্ট কমিউনিকেশন প্রয়োজন হচ্ছে না, বা তখন হয়তো তোমার টিমের মানুষের সাথেই কমিউনিকেশন করার প্রয়োজন হবে, তখন হয়তো তুমি তোমার মাদার ল্যাঙ্গুয়েজেই কথা বলছো। বাট যখন তুমি সিনিয়র হতে থাকবা তখন তোমাকে ক্লায়েন্ট ফেস করতে হবে, তখন তোমাকে অনলাইনে হোক মিটিং এ হোক যেখানেই হোক ক্লায়েন্ট ফেস করতে হবে। আমি বলছি না তোমাকে শাহরুখ খানের মতো করে চোস্ত ইংরেজি বলতে হবে বা ওইরকম স্মার্ট হইতে হবে, বাট অ্যাটলিস্ট তোমার কথায় যেন বোঝা যায় যে তুমি এই জিনিসটা সম্পর্কে জানো, এবং তোমার প্রতিটা কথা যেন অ্যাটলিস্ট বোঝা যায়। ঠিক আছে? যেমন আমরা ইন্ডিয়ানদের কমিউনিকেশন দেখি, আমরা সবাই বাঙালিরা আমরা বলি যে ইন্ডিয়ান অ্যাকসেন্ট শুনলে নাকি খুব হাসি পায়। তো ইন্ডিয়ান অ্যাকসেন্ট শুনলে আমাদের অনেক হাসি পায়, কিন্তু ইন্ডিয়ানরা কাজটা চালায় দিতে পারে। সো এই কাজটা চালায় মতো অ্যাকসেন্ট অ্যাটলিস্ট লাগবে, এবং ওদের কথার মধ্যে ঢোকা যায় না, বাতাস ঢুকতে পারে না আর কি। ভুল ভালো বলতেছে অনেক, কিন্তু কথাগুলো প্রতিটা বোঝা যায়। আমরা হিন্দি টিউটোরিয়াল বুঝতে পারি, আমরা ইংলিশ টিউটোরিয়াল, ইন্ডিয়ান অ্যাকসেন্টের ইংলিশ টিউটোরিয়ালও বুঝতে পারি। সো এই যে বুঝতে পারতেছি এটাই ওদের সাকসেস। সো এই জায়গাটাই আমাদেরকে বুঝতে হবে যে আমি যেন আমার মনের ভাবটা ক্লিয়ার কাট বুঝাই দিতে পারি, এবং আমি যে এই ব্যাপারটাই এক্সপার্ট সেটা যেন ক্লায়েন্ট দেখে বুঝতে পারে, আমার সেই কনফিডেন্সটা যেন কথার মধ্যে থাকে। এখন আমি যদি তো করি, আর আমি যদি বিশাল এক্সপার্ট হই, কোনো লাভ নাই। ক্লায়েন্ট মনে করবে এ কিচ্ছু জানে না, বিকজ ক্লায়েন্ট কিন্তু নন টেকনিক্যাল। ক্লায়েন্ট কখনো প্রশ্ন করবে না যে অমুক অ্যালগোরিদমটা আমাকে একটু লিখে দাও, তো তা কিন্তু ক্লায়েন্ট কখনো করবে না। আপনি যদি ওটাতে বসও হন, ডাজেন্ট ম্যাটার। সো এই জায়গাগুলো জব ইন্টারভিউতেও এটা হয়, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এইচআর টিমকে ফেস করতে হয়। সবাই যে সবসময় টেকনিক্যাল ইন্টারভিউ ফেস করে ফার্স্টে তা নয়, অনেক বড় কোম্পানি আছে যাদের এইচআর টিম ফার্স্টে হয়তো যোগাযোগ করে, ওই প্রথম কমিউনিকেশন ফার্স্ট মানে ইমপ্রেশনই দেখা যায় অনেক সময় বাদ হয়ে যায়। সো এই কারণে কিছু বেসিক কমিউনিকেশন এই জিনিসটা নিয়ে আসলে করা উচিত, এবং এখানেও ডকুমেন্টেশন আপনাকে হেল্প করবে। কারণ আপনি যখন ডকুমেন্টেশন পড়বেন তখন ডকুমেন্টেশনের মধ্যে ইংলিশে লেখা থাকে। সো এটা বুঝতে না পারলে ওটা নিয়ে সার্চ করছো, ওই সার্চ করতে করতে তোমার মধ্যে একটা ক্যাপাসিটি তৈরি হবে কোনটা কি কোনটা কি কোনটা কি। কারণ আমি যদি 5টা ডকুমেন্টেশন পড়ি, 5টা ডকুমেন্টেশনের মধ্যে আমি আমি সর্বমোট হতে পারে 5-10 লাখ লাইনের ইংরেজি পড়ে ফেলছি আমি। সো তখন এবং সেটাকে বুঝে বুঝে নিয়েছি। 5-10 লাখের মধ্যে হিউম্যান ব্রেইন যেভাবে কাজ করে তাতে অ্যাটলিস্ট সিরিয়াস মানুষের 25-30% অটোমেটিক ব্রেনে থেকে যায়। আর যারা ফাঁকিবাজ টাইপের খুব বেশি সিরিয়াসলি পড়াশোনা করে না তাদেরও অ্যাটলিস্ট 5-10% থেকে যায়। সো তুমি যদি 50 লাখ লাইন ইংরেজি এমনিতেই এভাবে বুঝে বুঝে পড়ো, তাহলে তোমার মধ্যে অ্যাটলিস্ট 1-1.5 লাখ লাইন তোমার মাথায় থেকে যাবে। সো সেই অ্যাঙ্গেল থেকে দেখবা যে যত বেশি এরকম পড়তেছো তোমার চর্চার কারণে এটা অটোমেটিক তোমার মাথার মধ্যে ইনবিল্ট হচ্ছে। তখন তুমি অন্যের কমিউনিকেশন বুঝতে পারছো। যেমন আমরা ছোটবেলা থেকে আমরা উর্দু হিন্দি এগুলো আমাদের মাদার টাং নয়, কিন্তু আমরা মুভি দেখে দেখে, কিন্তু আমি যদি মুভি দেখে দেখে হিন্দি মুভি, আমরা ছোটবেলায় হিন্দি মুভি দেখতাম, যার কারণে আমাদের জেনারেশন হিন্দি আমরা বুঝতেও পারি, আমরা টুকটাক বলতেও পারি, কিন্তু এটা আমাদের মাদার টাং নয়, আমরা হিন্দি শিখি না। সো এইভাবেও প্লেফুলি কিন্তু ইংরেজি শেখা যায়। তো সেই জন্যই আমি বলতেছি যে এই জায়গাগুলোতে একটু কাজ করা উচিত, কমিউনিকেশন নিয়ে কাজ করা উচিত, টিম বিল্ডিং নিয়ে বললাম। আর একটা হচ্ছে কিছু জিনিস আছে যেগুলো আসলে প্রোগ্রামারের গুণ না, এটা হচ্ছে মানুষের গুণ। সেটা হচ্ছে এই যে কি বলবো, একটু শ্রদ্ধাশীল থাকা আর কি। তো এটা একটা বড় সমস্যা এখনকার দিনে, এটা আগে বলতে হতো না বাট এখন বলা লাগছে আর কি। কারণ এখনকার মানুষ জাজমেন্টাল। চাকরির ইন্টারভিউ ফেস করে আসার পরে ইন্টারভিউকে গালি দেওয়া, তারপরে হচ্ছে যে লোকটা আছে তার থেকে হয়তো 15-20 বছরের সিনিয়র, তাকে তার সবকিছু ভালো হবে এমন নয়, তো তাকে অসম্মান করা, হ্যাঁ, বা কোনো কোম্পানিকে চ্যালেঞ্জ করা যে আমার বেতন হচ্ছে আমার মাত্র 15,000 টাকা দিচ্ছে, এগুলো জাস্ট আসলে করা উচিত নয় আর কি। কারণ ওই কোম্পানির রাইট আছে সে কত টাকা স্যালারি দিবে, যদি আমাদের না পোষায় তাহলে আমরা সেখানে করব না। আমার যদি সেরকম স্কিল থাকে তাহলে ডেফিনেটলি আমি বড় কোম্পানিতে চলে যাব তাহলে। বাট আমার স্কিলও নাই, আমি একটা ছোট কোম্পানিতে গেলাম, গিয়ে তারা আমাকে কম স্যালারি অফার করছে, আমি সেটা দেখে গেছিও, যে যদি আমি দেখি যে আমার হলো না, ইন্টারভিউ হলো না, আমি আবার ওদেরকে গালিগালাজ করলাম, এগুলো করে আসলে অ্যাটলিস্ট প্রোগ্রামারদের এটা করা উচিত না আর কি। এটা ট্রান্সপোর্ট ব্যবসা বা বিউটি পার্লারের ব্যবসা, হ্যাঁ, বা হচ্ছে এই যে রিয়েল এস্টেটের ব্যবসা, এখানে এটা চলে।
এখানে তুমি এইগুলো কেচাকেচি করো, মারামারি করো, জোর যার মুল্লুক তার চলবে। বাট প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে এরকম বিহেভিয়ার আসলে এক্সপেক্টেড না। তো এরকম কিছু ব্যাপার, মানে রেসপেক্টফুল থাকা, শ্রদ্ধাশীল থাকা, এই যে বললাম হিউম্যান কিছু ইয়ে, এই জিনিসগুলো ঠিক থাকা লাগে। আমরা ইন্টারভিউ বোর্ডে অনেক এক্সপার্টকে বাদ দিয়ে দেই বিকজ অফ অ্যাটিটিউড প্রবলেম। কারণ আমরা জানি যে যে ছেলেটা আসলে অ্যাটিচিউডটা ভালো নয়, সে আসলে আমার টিমের পরিবেশটা নষ্ট করে দিবে। কারণ প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের, এটা একটা হাইলি রিসোর্স বেসড একটা বিজনেস। তো সেখানে আমার যে টিমটা থাকবে সেটাই হচ্ছে মুখ্য জিনিস। তো সেই টিমটা আমরা অনেক কষ্ট করে তৈরি করি। তো এখন আমার সবাই টিম মেম্বাররা ভালো, পরিবেশটা নষ্ট করে দিল, এটা কিন্তু কোম্পানির জন্য খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। তো তুমি এমন কোনো এলিমেন্ট হবা না যে এলিমেন্টটা আসলে সবাই দেখলে ভাববে যে হাই হাই এর কি আমি নিব কিনা, ও তো এক্সপার্ট, কিন্তু ওকে টিমে নিলে তো আমার টিমের পরিবেশটা নষ্ট করে ফেলবে। ঠিক আছে? সো নিজেরাই চিন্তা করে দেখো যে আসলে কোনটা তুমি আসলে হতে চাও। তোমার যদি মনে হয় যে না আমি এরকম এলিমেন্ট হতে চাই না, হ্যাঁ, তাহলে আমার মনে হয় সমস্যা হবে না। আর অলসো যখন জব ইন্টারভিউ ফেস করতে যাবা, অলওয়েজ যিনি ইন্টারভিউ নিচ্ছে বা যে কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছ সেই কোম্পানির দিক থেকে একটু চিন্তা করবা, নিজেকে ওই জায়গাটা একটু বসাবা, যে আমি যদি আজকে এই কোম্পানির ওনার হইতাম আমি কি আমাকে নিতাম। হ্যাঁ, এই জিনিসটা একটু চিন্তা করলে তাহলে দেখবো অনেক প্রবলেম সলভ হয়ে যাচ্ছে আর কি। ভাই, স্কিল ডেভেলপমেন্টের জন্য বেস্ট রিসোর্স কি কি হতে পারে? রিসোর্সের তো অভাব নাই, এখন প্রচুর রিসোর্সেস আছে। আমাদের আমরা ভিডিও রিসোর্সের কথা যদি বলি, ইউটিউব আছে। যদি পেইড রিসোর্স থাকে, ইউডেমি, বা তুমি যদি ইংলিশ বুঝতে পারো সেই বাইরের কোর্সগুলো আমাদের জন্য এক্সপোজড। তারপরে হচ্ছে ডকুমেন্টেশন, যেটা বললাম, অনেকের হয়তো জাস্ট ডকুমেন্টেশন পড়লেই হয়ে যাচ্ছে, অনেকের টুকটাক ভিডিও দেখা লাগছে। সো মিক্স অ্যান্ড ম্যাচ করে আসলে জিনিসগুলো করতে হয়। এখনকার দিনে রিসোর্সের আসলে অসীম সংখ্যক রিসোর্স। তো যার কারণে কোনো সিলেবাস নাই। আমাদের সময় 4-5টা বই ছিল যে হার্ভার্ড শিল্ডের সি পড়লেই আমি সি শিখতে পারবো। বাট এখন ওইরকম না আর কি। এখন আসলে এরকম সবকিছু স্ক্যাটার্ড, মানে যেখান থেকে যে পারছে শিখছে। হ্যাঁ, এবং প্রতিদিনই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসছে, নতুন নতুন টিচার আসছে, নতুন নতুন স্টাইল অফ লার্নিং আসছে। এডটেক প্রথমে ছিল, এখন এডুটেক হচ্ছে, এডুটেকের পরে এআই টেক হবে। সো এরকম বিভিন্ন ফরম্যাটে আলটিমেটলি তোমার কাছে ইনফরমেশন আসবে। হ্যাঁ, তো আলটিমেটলি ঘুরে ফিরে সেই যেই লাউ সেই কদুই হবে। সো ওই প্রোগ্রামিংই শেখাবে, বা ওই ওই সেম জিনিসটাই শেখাবে ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে। হ্যাঁ, কারণ যত বেশি এটাকে প্যাকেজিং করা যাবে, যত বেশি, কারণ এটাও একটা বিজনেস। তো যারা এই কন্টেন্ট গুলো বানাচ্ছে, বিভিন্ন ফরম্যাটে বানাচ্ছে, কেউ লার্নিং প্লেগ্রাউন্ড দিচ্ছে, কেউ কি বলবো প্রোগ্রামিং কন্টেস্ট করে শেখাচ্ছে। তো যেইভাবেই তুমি শেখো না কেন, ঘুরে ফিরে সবকিছু ওই একই। সো এই কারণে আমি বলবো যে যদি আসলে ওই যে ডকুমেন্টেশনটা ক্র্যাক করা যায়, ডকুমেন্টেশনটা, প্রতিটা টেকনোলজিরই আসলে ডকুমেন্টেশন অনেক রিচ এখন বর্তমান সময়। সবাই চেষ্টা করছে আসলে একটা ইন্টারেক্টিভ লার্নিং এক্সপিরিয়েন্স দেওয়ার। সবাই প্রত্যেকটা ডকুমেন্টেশনই এখনকার দিনে অনেক মডার্ন, এমন সুন্দরভাবে লেখা থাকে সেখানে। গেটিং স্টার্টেড লেখা থাকে, তারপরে সেখানে একটা কুইক স্টার্ট দেওয়া থাকে। কুইক স্টার্ট মানে হচ্ছে যদি আমাদের মতো যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে আসছি, তারা কুইক স্টার্ট দেখলেই বুঝতে পারি এই জিনিসটা কিভাবে কাজ করে, তাদের জন্য কুইক স্টার্ট থাকে। আবার যারা একটু স্টেপ বাই স্টেপ ডিগ ডাউন করে যেতে চায়, তাদের জন্য গেটিং স্টার্টেড পরপর উইজার্ড আকারে দেওয়া থাকে, নেক্সট 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 লেসন আকারে দেওয়া থাকে। তো এর পরেও আসলে যদি রিসোর্সের কোনো প্রবলেম হয়, তাহলে আসলে এটা খুবই মানে আসলে প্রবলেমেটিক আর কি। সো রিসোর্স জিনিসটা আসলে আমি বলবো বেস্ট রিসোর্সেস হচ্ছে যে কোনো জিনিসের ডকুমেন্টেশন। সার্চ দিলে তাদের যে নিজস্ব ওয়েবসাইট, যেমন জাভাস্ক্রিপ্টের ডকুমেন্টেশন, পিএইচপির ডকুমেন্টেশন, লারাভেলের ডকুমেন্টেশন, বিশেষ করে লারাভেল বা নেক্সট জেএস বা রিয়্যাক্ট, এদের যে এই ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিজ গুলো, এদের ডকুমেন্টেশন সুপার রিচ। তো এই ডকুমেন্টেশন পড়তে পারলে আসলে আর কিছু লাগে না, কারণ ডকুমেন্টেশনের বাইরে তো আর কিছু নাই। এটাই হচ্ছে কথা। হ্যাঁ, লার্নিং এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা শুরুতে অনেক আগ্রহ নিয়ে শেখা শুরু করি, কিন্তু কিছুদিন পর আমাদের সেই আগ্রহটা আর থাকে না। তো কিভাবে শেখা শুরু করলে মানে আমাদের এই আগ্রহটা আমরা বজায় রাখতে পারি? আচ্ছা, এটা তো আসলে খুবই হাইপোথেটিক্যাল কোশ্চেন। মানে আগ্রহ হচ্ছে ওই যে প্রোগ্রামিং সবার ভালো লাগবে না আসলে। যেমন আহ, মানে তোমরা সিএসসি তে পড়ছো, হ্যাঁ, তো তোমাদের কি অন্য কিছু ভাল লাগবে? মানে জোর করেই বললাম তোমাকে যে না, তোমাকে এখন গবাদি পশু নিয়ে পড়াশোনা করতে বা কৃষি নিয়ে পড়াশোনা করতে হবে, তো তোমার জোর করে তো হবে না, ঠোসা যাবে না। তো তোমার যেটা ভালো লাগবে সেটাই তুমি করবা। তো প্রোগ্রামিং যদি তোমার কিছুদিন করার পরে ওই জিনিসের মধ্যে যদি তোমার মনে না হয় যে আরে এই তো ইউরেকা পেয়ে গেছি, এই ফিলিংটা না আসা পর্যন্ত আসলে এটা সেলফ ডিসকভার করতে হবে নিজে নিজে। এটা প্রচুর মোটিভেশনাল স্পিকার, প্রচুর মানে গুরুজি বাবারা এরকম বলবে যে এইভাবে লার্নিং করলে, এই 5টা ট্রিক্স শিখলে, অমুক 10টা টিপস শিখলে তুমি এটা করতে পারবা। ভাই, এগুলো বোগাস, এটা দিয়ে কোনো কাজ হবে না। আসল ব্যাপারটা হচ্ছে তোমাকেই ডিসকভার করতে হবে যে
আমার এই জিনিসটা ভাল লাগছে কিনা। যেমন আমি এটার উত্তরটা এইভাবে দিব যে আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আমি যখন বুয়েটে ভর্তি হই তখন সি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাকে শুরু করা হয়েছিল। তো স্বাভাবিকভাবে ওই সি ল্যাঙ্গুয়েজটা কোনো একটা, আমার যেহেতু জীবনের প্রথম কম্পিউটারই ছিল না আমার, তো জীবনের প্রথম ল্যাব ক্লাসে ঢোকার পরে আমি কম্পিউটার ওপেনই করতে পারতাম না। তো এরকম একটা ছেলেকে সি এ টার্বো সি এর ব্লু ইন্টারফেস খুলে দিয়ে ইনক্লুড কোনিও ডট এইচ, হ্যাঁ, আইও স্ট্রিম ডট এইচ, এগুলো জাস্ট ধাপা ধাপ লেখা শুরু করলে আমরা বুঝতে পারি নাই, বা আমি অ্যাটলিস্ট বুঝতে পারি নাই। তো তখন আমাকে কি করতে হয়েছে, তখন আমি চেষ্টা করে দেখছি না, সি হবেই না, হলো না তো হলোই না। তো তারপরে আশা ছেড়ে দিলাম, তারপরে সি প্লাস প্লাস। তো সি শিখতে পারি নাই, সি প্লাস প্লাস কেমনে শিখবো, ওইটাও হলো না। অবজেক্ট ওরিয়েন্টেড হ্যান ত্যান বহুত কিছু চলে আসলো। তখন দেখলাম তো মহাবিপদ, তখন হালই ছেড়ে দিলাম। হাল ছেড়ে দেওয়ার পরে তারপর করবোটা কি, মানে হলে থাকতাম। তো কিছু সিনিয়র ভাইরা ছিল যারা আমার মতো স্টেপ দিয়ে গেছে, তো তাদের কাছে গিয়ে কিছু সাজেশন নিলাম। তারা তখন বললো যে না, তুমি তাহলে এগুলো তোমার জন্য না, তুমি তাহলে অ্যাটলিস্ট একটা কাজ করো, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো, সেগুলো দিয়ে শুরু করতে পারো। তো তখনই আমি আসলে পিএইচপির সাথে ইন্ট্রোডিউসড হই। তখনই পিএইচপিটা আমার ভালো লাগে, বিকজ কখন ভালো লাগে আমি সেভাবে বলি যে আগের যেগুলো ছিল, হ্যাঁ, মানে এই যে সি বা জাভা বা এগুলো এগুলো আমার কাছে একটু মানে খুব বেশি, মানে এটার আউটপুট তো খুব বেশি দেখা যায় না, মানে সবকিছুই মোটামুটি হচ্ছে মূলত শেল বেসড, টার্মিনাল, ব্লু স্ক্রিন, হ্যাঁ, মানে আমি আউটপুট দেখতে পাচ্ছিলাম না, রিয়েল লাইফে মেলাতে পারছিলাম না। সো যখন আমি পিএইচপি দিয়ে ওয়েবসাইট বানানোর প্রথম একটা ওয়েব পেজ আসলো সামনে, চোখের সামনে, এবং যখন আমি দেখলাম যে মাইস্কুয়েলের সাথে এইভাবে কানেক্ট হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি একটা ডেটা ফর্মে দিয়ে সাবমিট করার পর একটা ডেটাবেসে ঢুকে গেল, ডেটাবেসে যে ঢুকে গেল, তখন আমি রিয়েলাইজ করলাম নাও আই গট দ্য ফুল পিকচার। ডেটা এইভাবে রাখে, এই ব্যাস, এরপরে আর থেমে থাকতে হয় নাই। তো এই যে ভালো লাগাটা ডিসকভার করতে হবে, এই যে একটু পুশিং করে করে আমার কিন্তু 3 বছর নিজেকে পুশ করা লেগেছে। সো ইটস নট দ্যাট ইজি, এই যে এইভাবে শিখলে বা অমুক বাবার চরণ খেলে এটা হবে, বা এটা আসলে আমি বিলিভ করি না। সো এই জায়গাটায় আমার এর থেকে আসলে বেটার অ্যান্সার আমি আসলে দিতে পারবো না আর কি। ভাই, আমাদের সাথে আজকে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার পর্যন্ত মানে সব ইয়ারের স্টুডেন্টরাই আছে। তো একাডেমিকের পাশাপাশি আমরা কিভাবে স্কিল ডেভেলপ করতে পারি এই নিয়ে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, একাডেমিকের পাশে যেমন আমাদের সময় স্কিল, একাডেমিকের পাশে স্কিল ডেভেলপ করাটা সম্পূর্ণরূপে মানে কি বলবো, একেবারেই নিজের চয়েস ছিল, এবং খুব বেশি কোনো স্কোপও ছিল না। মানে আমরা আমাদের ইউনিভার্সিটিতে ওই সময় কোনো এরকম একটা ল্যাব ছিল না, আমাদের কোনো ইন্টারনেট অ্যাক্সেস ছিল না। সো এখন তো রিসোর্সের কোনো প্রবলেম নাই, হ্যাঁ। যেমন এই যে ছোট্ট একটা উদাহরণ দেই, যে আমরা আমাদের সময় কল্পনাও করতে পারতাম না যে একজন, আমার মতো একজন খুবই লো ক্যাটাগরির একটা স্টুডেন্ট ছিলাম আমি, তো এরকম একটা মানুষকে একটা ইউনিভার্সিটির লাইভ সেশনে নিয়ে আসা হয়েছে। তো এই যে ইন্ডাস্ট্রি থেকে মানুষজনকে নিয়ে আসা, এটা দেখলেই তো বোঝা যাচ্ছে যে এখনকার ইউনিভার্সিটির অথরিটিও বোঝে যে তারা যেটা শেখাচ্ছে সেটা আসলে ইন্ডাস্ট্রির সাথে স্যুট করে না। এই কারণে আমাদেরকে নিয়ে আসা হয়, বা আমাদের কাছে আমাদেরকে স্কোপটা দিচ্ছে। তো এটা তোমাদের জন্য হচ্ছে অপরচুনিটি। সো আমার কথা হচ্ছে যে এই যে কমিউনিটির সাথে, প্রোগ্রামিং কমিউনিটির সাথে কানেক্ট হওয়া, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদেরকে ফলো করা, তাদের সাথে কানেক্টেড থাকা। তারা বিভিন্ন যে কন্টেন্ট গুলো দেয়, অনেকে তাদের বিভিন্ন কাজের রিসোর্স শেয়ার করে বিভিন্ন ফরম্যাটে। কেউ প্রফেশনালি ইউটিউব চ্যানেলে যেয়ে করছে, কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করছে, কেউ লিঙ্কডইনে বিভিন্ন ছোট ছোট প্রবলেম সেট শেয়ার করছে, কেউ তার প্রজেক্ট, মানে প্রজেক্টে কি কি কোনো একটা প্রোডাক্ট বানিয়ে সেই প্রোডাক্টের কি কি চ্যালেঞ্জ ফেস করেছে সেগুলো লিখছে। এই জিনিসগুলোর সাথে যদি তোমরা কানেক্টেড থাকো, তাহলে তোমার সামনে যদি ফেসবুকটা খুলো তুমি, বা লিঙ্কডইনটা খুলো, বা ইনস্টাগ্রামটা খুলো, তাহলে অ্যাটলিস্ট তোমার কাছে তোমার ফলোর উপরে বেস করে, তোমার ইন্টারেস্টের উপরে বেস করে অ্যাটলিস্ট যেন 50% অ্যাটলিস্ট যেন তোমার ক্যারিয়ার রিলেটেড কন্টেন্ট আসে। সেই জিনিসটা তোমাকে এনশিওর করতে হবে। তুমি যদি এখন খালি বলিউড মুভিতেই লাইক দাও, তাহলে স্বাভাবিকভাবেই ওই সোশ্যাল মিডিয়া মনে করবে যে তুমি একজন বলিউড এনথুজিয়াস্ট। সো তখন তোমাকে সুন্দরী সুন্দরী মেয়ে আর সুন্দরী সুন্দরী নায়কদেরকে দেখাবে। হুম। তো সেটা যদি তোমার ইন্টারেস্ট হয় তাহলে সেগুলোতে ফলো করতে হবে। আর যদি তুমি তোমার ক্যারিয়ারে ইন্টারেস্টেড হও, তাহলে তোমাকে এই টেকনোলজি রিলেটেড, বা তুমি আরো স্পেসিফিক যদি হতে চাও, তাহলে যেই স্ট্যাকটা নিয়ে তুমি কাজ করো সেটা নিয়ে যেসব বিভিন্ন কমিউনিটি আছে, বিভিন্ন পেজ আছে, বিভিন্ন কন্টেন্ট শেয়ারিং জায়গাগুলো আছে, সেগুলোতে তুমি ফলো দিয়ে রাখবা। তাতে যেটা হবে, তুমি অটোমেটিক তোমার সামনে এই কন্টেন্ট গুলো আসতে থাকবে। কন্টেন্টে তুমি যদি একবার করে চোখ বুলাও, কিছু তোমার মাথায় থাকবে, কিছু তোমার মাথায় থাকবে না, বাট দ্য হোল কনটেক্সট তোমার মাথার মধ্যে কিন্তু থেকে যাবে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। অনেকেই বলে যে ভাইয়া টেকনোলজির সাথে কিভাবে আপডেটেড থাকা যায়, স্টুডেন্ট লাইফে কিভাবে আমি আপডেটেড থাকতে পারি। দেখো, এটা যুগ যুগান্তর ধরে এভাবেই হয়ে আসছে।
যেমন আমাদের সময় আমরা দেখেছি যারা বিসিএস এ ভালো করতো আমাদের সময়, তারা কারেন্ট অ্যাফেয়ার্স নামে একটা বই ছিল আমাদের ওই সময়, কারেন্ট অ্যাফেয়ার্স নামে একটা ম্যাগাজিন পাবলিশ হতো, এখনো মনে হয়। তারা বিসিএস দিবে এরকম সবাই ওই মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা পারচেজ করতো প্রতি মাসে। তো এখন কিন্তু ওরকম না, এখন আমাদের বই কিনতে ওইভাবে হয় না, আমাদের ম্যাগাজিন কিনতে হয় না, এই ইন্ডাস্ট্রি বলতে গেলে নাই। আমরা বিভিন্ন জায়গায় কন্টেন্ট শেয়ারিং এর বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেখানে আমরা ফলো দিয়ে রাখতে পারি, দ্যাটস ইট। তারপরে কিন্তু আমাদের চোখের সামনে ওইটার সাথে রিলেটেড হয়ে আরেকটা, ওটার সাথে রিলেটেড হয়ে আরেকটা, এখন যেহেতু এআই এনাবল সবগুলো, তো সবাই সাজেস্ট করবে তোমাকে সুন্দর সুন্দর জিনিস। সো এই জায়গাগুলো থেকে আসলে নিজেকে অটোমেটিক ওয়েতে, হ্যাঁ মানে খুব বেশি ইনস্টিটিউশনালি না করে, যে না আজকে আমি বসিলাম, আজকে আমি পিএইচপি শিখুম, হ্যাঁ আজকে আমি জাভাস্ক্রিপ্ট শিখবো, এই ভাবে না, যে তুমি যদি ন্যাচারাল প্রসেসে যাও, যে আমার 4টা বছর ইউনিভার্সিটিতে আমি আছি, এই 4টা বছরে আমাকে তো ডেফিনেটলি আমার ভার্সিটির জিনিসগুলো শেখাচ্ছে, সেগুলো আমি দেখছি, সেখানে তো তোমার প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল গুলো শেখাচ্ছে। লাইক ওখানে আমি সি তে প্রোগ্রামিং করি আর আমি যেটা নিয়ে কাজ করি, আমার তো আলটিমেটলি আমাকে শেখাচ্ছে যে কিভাবে মেমোরি ম্যানেজমেন্ট হচ্ছে, কিভাবে আমি ভ্যারিয়েবলস গুলোকে ইউজ করছি, কিভাবে আমার ডেটা টাইপ গুলো কি, ডেটাগুলোকে কিভাবে রাখতে হচ্ছে, হ্যাঁ তারপরে ওই ল্যাঙ্গুয়েজটা আসলে মেশিনের সাথে কিভাবে কাজ করতেছে, হ্যাঁ এক্সিকিউশনটা কিভাবে হচ্ছে, পরে এটাকে ইমপ্লিমেন্ট করে ডেপ্লয় কিভাবে করা যাচ্ছে, সবগুলোই কিন্তু আমাদেরকে শেখানো হয়। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হয়তো আলাদা, সেগুলো লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমাদেরকে মেশিনের বেশি কাছাকাছি থেকে কাজ করতে হয়। আর যদি তুমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কাজ করো, তাহলে তোমার ওই জ্ঞানটা কিন্তু কাজে লাগবে। কিন্তু তোমাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এসে দেখা যাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা লো লেভেলের অনেক কাজ অটোমেটিক করে দিচ্ছে, তোমার জন্য আরো বেনিফিট হবে আর কি। সো এই ডট গুলোকে যদি কানেক্ট করতে পারো, এবং ওই একাডেমিক ক্যারিয়ারের সময় আমি মনে করি অ্যাটলিস্ট ডেইলি ন্যাচারাল ওয়েতে কিছু রিসোর্সে, এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় যদি তুমি প্রপার জায়গায় ফলো দিয়ে রাখো, ইউ উইল গেট কন্টেন্টস, ইউ উইল কনজিউম গুড কন্টেন্টস, তাহলে দেখবা তোমার স্কিল ইয়ে বাড়বে, নলেজ বাড়বে। এবং একটা সময় আসলে বের করে নিতে হবে, যদি তুমি কিছু শিখতে চাও, লাইক তুমি জাভাস্ক্রিপ্ট শিখতে চাও, তুমি পিএইচপি শিখতে চাও, দিনে একটা সময় তুমি ওখানে রাখলা, এবং একটা সময় যদি এটা ভালো লেগে যায়, তাহলে তুমি দেখবা যে তখন তোমার ওই রুটিনের কোনো দরকার হচ্ছে না। যেমন ফর এক্সাম্পল, যদি তুমি প্রেম করো, যেটা আমি বারবারই বলি, যদি তুমি প্রেম করো, তো যদি তুমি মেয়ে হও, তাহলে তোমার যে বয়ফ্রেন্ডটা আছে, বা তুমি ছেলে হও, তোমার যে গার্লফ্রেন্ডটা আছে, তুমি কিন্তু কোনো রুটিন ফলো করো না, যে ও মানে আমাকে এখন প্রেম করিতে হবে, তা কিন্তু তুমি করো না। ওটা তোমার ভালো লাগে, তুমি খালি সুযোগ খোঁজো কখন ওইটা করা যায়। হুম। তো ব্যাপারটা এরকম, তোমার যদি এটা ভালো লেগে যায়, ইটস এ হাইলি প্যাশন ড্রিভেন প্রফেশন, ওই ভালো লাগাগুলা মানুষই টিকে থাকে। আর যার ভালো লাগছে না, তার আসলে অন্য জায়গায় চলে যাওয়া বেটার। ভাই অনেকেই থাকে যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, বাট এই ফিল্ডে অনেক ইন্টারেস্টেড থাকে, তো তাদের ক্ষেত্রে রোড ম্যাপটা কিরকম হওয়া উচিত? আচ্ছা, তাদের ক্ষেত্রে রোডম্যাপটা সেম, শুধু তাদের একটাই হচ্ছে, তাদের জন্য জিনিসটা একটু চ্যালেঞ্জিং। কারণ তাদের একটা নন সিএসসির সাথে একজন সিএসসির ডিফারেন্সটা এটাই, সিএসসি হচ্ছে আহ, একটা বক্সের মধ্যে থাকে, যেই বক্সটার মধ্যে শুধু কম্পিউটার সায়েন্স নিয়েই কথা হচ্ছে, মানে সে একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, যেখানে কিছু স্যার আছে যারা তাকে একাডেমিক ভাবে তাকে হেল্প করছে, শেখাচ্ছে। এই জায়গাটাতেই হচ্ছে একজন সিএসসির এক্সট্রা বেনিফিট। বা আর নন সিএসসির এই জিনিসটা নাই, তাকে সবকিছুই নিজে নিজে করতে হচ্ছে। হ্যাঁ। তো যদি সে কিন্তু রিসোর্স বলো বা শেখার জিনিসটা বলো, ল্যাঙ্গুয়েজটা বলো, এভরিথিং কিন্তু চেঞ্জ হচ্ছে না, সবকিছু কনসেপ্ট বলো, এবং সফটওয়্যার বানানোর যে সফটওয়্যার লাইফ সাইকেল যেটা আছে, আমি একটা কোম্পানিতে যে একটা সফটওয়্যার বানাতে গেলে তার যে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর, সবকিছুই কিন্তু একটা সিএসসির জন্যও যায়, একটা নন সিএসসির জন্যও তা। তো নন সিএসসির ছেলেটাকে আসলে প্রথমে, নন সিএসসির ছেলেদের জন্যই আসলে মূলত এই যে বিভিন্ন কন্টেন্ট আমরা চারপাশে দেখি, প্রচুর কোর্স কি, এগুলোর হেল্প তারা নিতে পারে। কারণ এই কোর্সেস গুলো তাকে যেটা করবে, একটা ভালো কোর্স তাকে ফাউন্ডেশনটা দিয়ে দিবে, বা অ্যাটলিস্ট তাকে ডট গুলো কানেক্ট করে দিবে, যে তোমাকে এটার পরে এটা শিখতে হবে, এটার পরে এটা শিখতে হবে, এটা এইভাবে কাজ করে। যে জিনিসটা হয়তো তার ডকুমেন্টেশন পড়ে, বই পড়ে সবকিছু করতে হয়তো তার জন্য অনেক সময় লেগে যাবে, বারবার পিছনে ধাক্কা খেয়ে খেয়ে, ধাক্কা খেয়ে খেয়ে আগাতে হবে। কোর্স যেটা করবে তাকে এই কাজটা একটু সহজ করে দিবে, হয়তো 10 দিনের কাজটা হয়তো একদিনে করে দিবে, একটা টপিক বুঝিয়ে দিবে। যেমন ফর এক্সাম্পল, যদি আমাকে এখন কেউ বলে যে আমি অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট বুঝতে চাই, তো তুমি যদি নিজে নিজে বুঝতে চাও, তাহলে তোমাকে মিনিমাম এটা 10-15 দিন তোমার চলে যাবে এটার জিনিসটা ক্র্যাক করতে। ওয়্যারএস একজন ভালো ইনস্ট্রাক্টর বা ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে কিন্তু তোমাদের এই স্টেপ দিয়ে গেছে, যে সেই যে হেভি লিফটিংটা তার হয়ে গেছে, এখন সে কনসেপ্টটা বোঝে, এখন সে বোঝার পরে সে তার এক্সপ্লেনেশন ক্যাপাসিটি দিয়ে সে তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। সো স্বাভাবিকভাবে সেটার একটা ভূমিকা আছে। সো তারা ওই পাথটা চুজ করতে পারে, বিভিন্ন মেন্টরের হেল্প নিতে পারে, একজন মানে বা কোর্সেস করতে পারে, এটা ডেফিনেটলি আছে, এবং প্রচুর রিসোর্সেস এখন আছে, সেগুলো তারা এক্সপ্লোর করতে পারে। বাট
স্বাভাবিকভাবেই যদি সে একবার এইসব করতে করতে ডকুমেন্টেশন ক্র্যাক করে ফেলতে পারে, যে ডকুমেন্টেশন বুঝতে পারে পড়ে, সেগুলো কিভাবে আবার এক্সপেরিমেন্ট করতে হয়, ডকুমেন্টেশনের জিনিস চেঞ্জ করে নিজে নিজে কিভাবে প্রজেক্ট করতে হয়, হুম, এই জিনিসটা যখন কেউ ক্র্যাক করে ফেলতে পারবে তখন প্রবলেম, মানে তখন আসলে সিএসসি নন সিএসসি এক কাতারে চলে আসবে আর কি। এবং একটা পজিটিভ দিক হচ্ছে সিএসসির যারা আছে তাদের যেমন কিছু পজিটিভ অ্যাডভান্টেজ আছে, আবার নন সিএসসিদেরও কিছু পজিটিভ অ্যাডভান্টেজ আছে। যেমন সিএসসি যে থাকে সে একটা গণ্ডির মধ্যে থাকে, সো সে খুবই মনোটোনাস একটা ইয়ের মধ্যে পড়ে যায়, যে এবং তার মধ্যে একটা ইগো চলে আসে বাই ডিফল্ট। এই ইগোটা তাকে সর্বনাশের দিকে নিয়ে যায়। আর নন সিএসসি ছেলেরা হয় কি, তাদের হারানোর কিছু নাই। হ্যাঁ, তো তারা দেখে যে হলে হবে, না হলে না হবে, ব্যাপারটা মানে কেউ তো ব্লেম করবে না যে ও নন সিএসসি থেকে আসছে, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারলো না। কিন্তু তুমি যদি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি কম্পিউটার সায়েন্সে পড়ছো, তুমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে ব্যর্থ হও, তাহলে এটা তোমার ব্যর্থতা। কিন্তু নন সিএসসি ছেলে বিলেদের কিন্তু সেটা ব্যর্থতা না, তারা যা পাবে সেটাই লাভ। সো যার কারণে তারা আসলে ওই লার্নিংটাতে ফোকাস করতে পারে, একটু স্বাধীনভাবে করতে পারে, একটু প্রেশারটা কম ফিল করে। এবং তাদের আরেকটা যেটা হয়, তারা ডেফিনেটলি নন সিএসসি মানে কি, সে কোনো না কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তো হয়তো সেই ব্যাকগ্রাউন্ডে যদি বিবিএর একটা ছেলে চলে আসে, তাহলে সে কি পারবে, সে অলরেডি বিজনেস সম্পর্কে কিছুটা জানে। তখন হবে কি, সে যদি জাস্ট কোনোভাবে এটা একটু শিখে নিতে পারে, তখন সে আবার সুপার পাওয়ার পেয়ে যাবে আর কি। কিন্তু সিএসসির ওরা ওই গন্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে দুই তিনটা রোবট তৈরি হয় আর কি। তো দুই দিকেই আসলে পজিটিভ নেগেটিভ ব্যাপার থাকে আর কি। তো এই কারণে কাউ মনে করার দরকার নাই যে আমি নন সিএসসি, তাই আমার কোনো স্কোপ নাই। তোমরা যদি চারপাশে একটু দেখো, আমাদের ইন্ডাস্ট্রিতে দেখো, তাহলে দেখবা যে আমি সারপ্রাইজিংলি সিএসসি, কিন্তু নিজের আমি আসলে সিএসসি আমার কিছুই দেয় নাই। তো সেই জায়গা থেকে চিন্তা করলে আমি নিজেকে নন সিএসসি মনে করি। আর যদি বিশ্বাস না হয়, তাহলে অন্য আরো নন সিএসসি মানুষদের দেখতে পারবা, যারা আসলে অ্যাকচুয়াল ইম্প্যাক্ট করছে, তোমাদের সাথে এবং অনেক টিচারকেও শেখাচ্ছে, তারা দেখবা নন সিএসসি স্টুডেন্ট। তো সেই জন্য আমি, এবং সবচেয়ে বড় কথা, আমরা যদি গ্লোবালিও দেখি, গ্লোবালিও দেখবা যে টেকনোলজি দুনিয়াতে কিছু কিছু করছে আর কি, বা অ্যাকচুয়াল কোনো ইম্প্যাক্ট করেছে, সেখানে নন সিএসসিদের সংখ্যায় বেশি দেখবা। কারণ একটাই থাকে, সেটা হচ্ছে তারা গণ্ডিবদ্ধ থাকে না, তারা বড় চিন্তা করতে পারে। হ্যাঁ, দুনিয়া একটু বেশি দেখে। তো সিএসসির মধ্যে মানুষজন আসলে ওই কম্পিউটারটা এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকে, এটা একটা প্রবলেম হয়ে যায়। এবং তখন আসলে ওই প্রোগ্রামার ছাড়া আর কিছু হতে পারে না, একটা সার্টেন জায়গায় গিয়ে আটকায় যেতে পারে। সো বোথ জায়গাতেই আসলে পজিটিভ নেগেটিভ ব্যাপার আছে। সিএসসিরও আসলে একটু এক্সপ্লোর করা উচিত আউটার ওয়ার্ল্ড। আবার একইভাবে যারা আউটার ওয়ার্ল্ড থেকে আসছে, তাদেরও সিএসসির ভিতরে ঢুকে ফান্ডামেন্টালটা শেখা উচিত। এই হচ্ছে কথা। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক চিন্ময় ব্যাপারী স্যারকে। আমি স্যারকে অনুরোধ করব আজকের ওয়েবিনার সম্পর্কে কিছু বলার জন্য। হ্যালো, আমাকে কি শোনা যায়? জি স্যার। ওকে, ধন্যবাদ। শোনা যায়? জি স্যার। ইকো হচ্ছে কি? জি স্যার, শোনা যাবে। হ্যাঁ। আমাকে শোনা যায়? জি স্যার। ইকো হচ্ছে কি? জি স্যার, শোনা যাবে। হ্যাঁ। আমাকে শোনা যায়? জি স্যার। ইকো হচ্ছে কি? জি স্যার, শোনা যাবে। আমাকে শোনা যায়? জি স্যার। ইকো হচ্ছে কি? জি স্যার, শোনা যাবে। আমাকে শোনা যায়? জি স্যার। ইকো হচ্ছে কি? জি স্যার, শোনা যাবে। আই থিঙ্ক আপনারা কন্টিনিউ করেন, আমার ডিভাইসের প্রবলেমের কারণে রিপিট হচ্ছে। think আপনারা কন্টিনিউ করেন, আমার ডিভাইসের প্রবলেমের কারণে রিপিট হচ্ছে। think আপনারা কন্টিনিউ করেন, আমার ডিভাইসের প্রবলেমের কারণে। কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আবার আমাদের সেমিনারে ফিরে যাচ্ছি। ভাই, আপনার কাছে এখন কোশ্চেন, যে বর্তমানে এআই এর পপুলারিটি আমরা সবাই জানি। এআই এর এই যুগে ওয়েব ডেভেলপমেন্ট অথবা মোবাইল ডেভেলপমেন্টের শেখাটা কতটা যুক্তিযুক্ত? আহ, অবশ্যই আরো বেশি যুক্তিযুক্ত। কারণ হচ্ছে এআই আর কিছুই না, এআই হচ্ছে আমাদের জন্য আরো কিছু এক্সট্রা কাজ নিয়ে আসবে আর কি। কারণ এআই টুল বানাতে হবে, এআই টুলটা বানাবে হচ্ছে ডেভেলপাররাই। এআই টুল মেশিনের মধ্যে বানায় রেখে দিলে চলবে না, সেটাকে ইন্টারনেটে নিয়ে আসতে হবে, ওয়েবে নিয়ে আসতে হবে। তো স্বাভাবিকভাবে সেখানে আরো বেশি ডেভেলপার প্রয়োজন হবে। তো আরো মজা, মানে যারা প্রোগ্রামার তাদেরই দিন আসতেছে সামনে আর কি। মানে দুনিয়া রুল করবে তারা আর কি, ভালো প্রোগ্রামাররা। ডিফারেন্সটা এটাই হবে বর্তমানের সাথে, সেটা হচ্ছে এখন মিডিয়াম ক্যাটাগরি বা খুব জেনারেল পারপাস কাজ করে, মানে খুবই ছোটখাটো কাজ করেও অনেকে এখন আর্ন করে ফেলতেছে, আস্তে আস্তে কমে যাবে। বাট যারা অ্যাকচুয়াল রিয়েল প্রোগ্রামার, তাদের ডিমান্ড আরো বাড়ছে, তাদের স্যালারি বাড়বে, তাদের ডিমান্ড বাড়বে।
এআই টুল আর এআই টুল বানাতে গেলে যে সবসময় তোমাকে এআই জানতে হবে এমন কোনো কথা নাই। কারণ এআই হচ্ছে কি, এট দ্য এন্ড অফ দ্য ডে কিছু ডেটা আছে, সেই ডেটাগুলোকে আমরা এক মানে অ্যানালাইসিস করে আমরা একটা মডেল বানাই, এআই মডেল বানাই। সেই এআই মডেলটা আলটিমেটলি এরপরে সে নিজে নিজে নিজেকে ট্রেন করতে পারে। বাট দ্যাট মডেল যেই লোকটা বানাচ্ছে, ধরো তুমি ওই কাজটাও পারো না, ওই লোকটা কিন্তু ওই মডেলটুকু বানাই চলে যেতে পারে, মানে মানে চলে যায়। কিন্তু এরপরে ওই এআই প্রোডাক্টটাকে কেউ না কেউ বিক্রি করবে, কোনো না কোনো কোম্পানি বিক্রি করবে। তাকে সেটার জন্য একটা ওয়েবসাইট বানাতে হবে, একটা অ্যাপ্লিকেশন বানাতে হবে। সেই অ্যাপ্লিকেশনে যখন যদি এই প্রোডাক্টটা পপুলার হয়ে যায়, তাহলে সেই ওয়েব অ্যাপ্লিকেশনটাতে যদি সেকেন্ডের মধ্যে 1 লাখ হিট পড়ে, তখন আলটিমেটলি ঘুরে ফিরে সেই প্রোগ্রামারকেই লাগবে, সেই সলিউশন আর্কিটেক্টকেই লাগবে। এবং ওই কেসটা তোমরা বলতে পারো যে এইগুলোও তো এআই বানায় ফেলা যাবে। হ্যাঁ, না, এ ধরনের জিনিসগুলো এখনো বানানো সম্ভব নয়, সামনেও কবে বানানো সম্ভব বলে আমার মনে হয় না। এত এতটা ভিতরে যাওয়া আসলে সম্ভব নয়, কারণ ইউজ কেস ডিফারেন্ট। কারণ এআই তো মানুষ না। এআই যেটা হচ্ছে, এআই কে কিছু স্যাম্পল ডেটা সেট দেওয়া আছে, যে এটা হলে তুমি এটা করবা, ওটা হলে তুমি এটা করবা, এরকম কন্ডিশনে এরকম করবা, ওরকম কন্ডিশনে এরকম করবা। কিন্তু আমরা রিয়েল লাইফে যখন প্রজেক্ট করি, তখন আমরা এমন এমন কেস পাই বা এমন এমন ইউজ কেস পাই যেগুলো আসলে এআই জিন্দগিতে চোখেও দেখে নাই। আর প্রতিটা এআই টুলেরই আসলে আলটিমেটলি তাদের যে খাবারটা, মানে যে ডাটাটা তাদেরকে দেওয়া হয়েছে, সেই ডাটাটা আসলে ওপেন ডাটার উপরে বেস করে দেওয়া হয়েছে। তো সেই ওপেন, আমরা যারা এন্টারপ্রাইজ গ্রেডে কাজ করি বা সফটওয়্যার বানাই, কোর প্রোডাক্ট ডেভেলপমেন্ট করি, তা সেই প্রোডাক্টগুলো কখনো আমরা ওপেন সোর্সে দিয়ে রাখি না। সেই সেই জায়গাগুলো সব কোড বেসই হচ্ছে প্রত্যেকের প্রাইভেট কোড বেস। সো এই জায়গাগুলোতে রিচ করার জন্য আসলে এআই কে আসলে জেনারেটিভ হইতে হবে। সো জেনারেটিভ এআই কিন্তু আগামী 1-150 বছরে আসবে কিনা, আমার মানে অ্যাকচুয়াল প্রোগ্রামিং করে দিবে, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে রিপ্লেস করে দিবে, ওই জায়গাটায় যাওয়ার মতো স্টেজে যেতে গেলে জেনারেটিভ এআই কে অনেক চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়ে যেতে হবে। অলসো এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল কিছু ব্যাপার আছে। হ্যাঁ, তারপরে এখানে পলিসির কিছু ব্যাপার আছে। সামনে আমরা রিসেন্টলি দেখতে যাব, অনেক ক্ষেত্রেই প্রচুর পলিসিজ আসবে এআই টুল ব্যবহার করার ক্ষেত্রে, এআই টুল বানানোর ক্ষেত্রে, এআই এর ইন্টিগ্রিটি নিয়ে, হ্যাঁ, এটার অনেস্টি নিয়ে। হ্যাঁ, কারণ নেগেটিভ জিনিসগুলো যেন আমাদেরকে খেয়ে না ফেলে, সেজন্য ডেফিনেটলি গভর্নমেন্ট অ্যান্ড আদার বিভিন্ন সংস্থা এটা নিয়ে অলরেডি কাজ করে যাচ্ছে। এবং আমরা এআই এর কিছু অ্যাডভার্স এফেক্টও দেখেছি। তো সবকিছু মিলায়ে আমরা এইটুকু রেস্ট অ্যাসিওর্ড হইতে পারি যে আমাদেরকে রিপ্লেস করছে না, অ্যাটলিস্ট ভালো প্রোগ্রামারকে রিপ্লেস করছে না। কিন্তু যেসব প্রোগ্রামার, ধরো ফর এক্সাম্পল, খুবই কমন কিছু কাজ করে, যেমন একটা সময় পিএইচডি থেকে এইচটিএমএল বানিয়েও কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেকে অনেক টাকা আর্ন করে ফেলছে। এ ধরনের কাজগুলো যেগুলো করতে আসলে ওই পিএইচডি টু এইচটিএমএল ডেভেলপারেরও ভালো লাগে না। হ্যাঁ, তো এ ধরনের কাজগুলোকে এআই রিপ্লেস, হ্যাঁ, যেগুলো আসলে একই ধাঁচের একটা প্যাটার্নে চলে। সবসময় মনে রাখবা, এআই শুধুমাত্র সেই জায়গাটাকে অটোমেট করতে পারবে যেটা একটা পার্টিকুলার প্যাটার্নে চলে। প্যাটার্ন থাকবে একটা, এরকম হলে এরকম 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 একটা প্যাটার্ন খোঁজে সে সবসময়। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোনো প্যাটার্নের মধ্যে পড়ে না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যখন তোমরা একটা ওপেন সোর্স বিশাল কোড বেস খুলে বের করবা, ফর এক্সাম্পল তোমরা সবাই রিয়াক্ট জেএস এর নাম জানো, তোমরা যদি রিয়াক্ট জেএস এর ওপেন সোর্স রিপোজিটরিতে যাও, রিয়াক্ট জেএস এর কোড বেস তো খুলে দেওয়া আছে ওপেন, সেই কোড বেস খুলে তুমি মানুষই বুঝতে পারবা না। তুমি, তোমার ওইটা বুঝতেই তোমার খবর হয়ে যাবে। তো এই ধরনের কোড বেস এআই জেনারেট করবে, এটা কি পসিবল? এটা এত সহজ না। পসিবল ইম্পসিবল এর ব্যাপারে আমি যাচ্ছি না, কারণ এআই এনথুজিয়াস্টরা এটাকে পসিবলই বলবেন। কারণ এটাকে না বললে আসলে মানে সমস্যা, তো তাদের মার্কেটিং হবে না। তো এই জন্য আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না। বাট ব্যাপারটা হচ্ছে, আহ, এতটা আসলে ডিপ লেভেলে অটোমেশন বা এতগুলা বিজনেস লজিক ক্র্যাক করা, নতুন নতুন ইউজ কেস হ্যান্ডেল করা, হ্যাঁ, এআই আসার পরে আমার যে মেশিন গুলো ইউজ হবে, সব কোম্পানি যেটাকে অ্যাফোর্ড করতে পারবে, সেটারও একটা ব্যাপার আছে। এখন এআই কে আমরা আনছি কি জন্য? হিউম্যানের কিছু কাজকে সহজ করার জন্য। প্লাস একই সাথে বিজনেস যেভাবে দেখছে, বিজনেস কিন্তু কাজ সহজ করাটা দেখে না, বিজনেস দেখে আমার কস্ট অপটিমাইজেশন হবে কিনা। তো এআই কে মানে অ্যাকুরেসির দিকে নিয়ে যেতে গেলে, 100% অ্যাকুরেসির দিকে নিয়ে যেতে গেলে, এটা যে কস্ট ইনকার করবে, সেটা একটা হিউম্যানের থেকে অনেক ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, অনেকে অনেকভাবে এক্সপ্লোর করছে। হ্যাঁ, তো এইরকম একটা জিনিস জায়গাটাতে আসলে, এবং আমি কিন্তু এআই আমাদেরকে চেঞ্জ করে খেয়ে দিবে, হ্যান করবে, ত্যান করবে, এটা আমি আরো 10-15 বছর ধরেই শুনতেছি। ঠিক আছে, তোমরা হয়তো এখন রিসেন্ট টাইমসে শুনছো, কারণ চ্যাট জিপিটি এসে যাওয়াতে হিউজ মার্কেটিং করছে তারা, একটা ইটস তাদের মার্কেটিং একটা বড় একটা
ভালো একটা ক্যাম্পেইন ছিল। আমরা ডেভিন যেটা নিয়ে অলরেডি জানি, যেটা আসলে ধরা খেয়ে গেছে মার্কেটিং করতে, যে মানুষ ধরে ফেলাছে। সো এটা আমরা অনেক আগে থেকেই শুনছি যে এটা খেয়ে ফেলবে, এটা উড়িয়ে দিবে, হ্যান করবে, ত্যান করবে, বাট 15 বছর আমরা টিকে আছি, এখনো টিকে আছি এবং সামনেও টিকবো আর কি। সো ওই জায়গাটাতে মনে করো যদি তোমার তারপরেও খুব মনে হয় যে না আমি এটা করে কি হবে, এটা তো খেয়ে দিতে পারে, তাহলে তুমি এআই এআই টুল বানানোর দিকেই ফোকাস করো, যে ঠিক আছে আমি এআই টুলই বানাবো। তো সেই ক্ষেত্রে তখন তোমাকে মেশিন লার্নিং মডেল জানতে হবে, কিভাবে মানে মেশিন লার্নিং তুমি ডেটা সেট নিয়ে কাজ করতে হয়। তো সেই জায়গাটাতে পাইথন তুমি শিখতে পারো, তোমার যদি এত ইনসিকিউর লাগে। হ্যাঁ, বাট মানে খাবে তো নাই, উল্টা প্রচুর আরো জব অপরচুনিটি নিয়ে আসছে আর কি। এবং মানুষকে আরো বেশি, মানুষ আরো কি হচ্ছে, এআই মানে মানুষ আরো মেশিন ডিপেন্ডেন্ট হচ্ছে। যত বেশি মেশিন ডিপেন্ডেন্ট হবে, তার মানে তোমার উপরে ডিপেন্ডেন্সি মানুষের বাড়ছে, তুমি মানে একজন প্রোগ্রামারের উপরে ডিপেন্ডেন্সি বাড়ছে। তো তখন প্রোগ্রামারদের কাজ বাড়বে, ভ্যালু বাড়বে, আমি তো এখানে কমার কোনো লক্ষণ দেখি না। তবে হ্যাঁ, মিডিওকারদের অবস্থা খারাপ হবে, যারা আসলে খুব ছোটখাটো কাজ করে তাদের একটু প্রবলেম হবে। ভাই, আমাদের সিভি প্রিপারেশনের জন্য আপনি যদি কিছু কিছু ট্রিক্স এন্ড ট্রিক্স বলতেন, আমাদের টিপস এন্ড ট্রিক্স। সিভির ক্ষেত্রে আসলে খুবই সিম্পল, সিভিটা হতে হবে সবচেয়ে সিম্পল। হ্যাঁ, মানে 1 পেজার, ডেফিনেটলি 1 পেজার, এবং 1 পেজে থাকবে। এবং সেখানে যে ইনফরমেশন গুলো আসলে, যেমন আমার হবি কি, হ্যাঁ আমি কি খাই, হ্যাঁ এগুলো বাদ দিতে পারেন, হ্যাঁ এগুলো দেওয়ার দরকার নাই। আমার নামটা থাকবে, আমার একটা কন্ট্যাক্ট তথ্য থাকবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা থাকবে। ছবি দিতেও পারেন, নাও দিতে পারেন, বেসড অন ইওর প্রেফারেন্স। আর এরপরে মেইনলি ফোকাস করবেন যার দুই ধরনের সিভি হতে পারে। যে ফ্রেশার, তার তো আসলে এক্সপিরিয়েন্স নাই, তো তখন সে যেটা করবে তার এডুকেশনটা দিতে পারে একদম শর্টকাটে। সে কোন স্কুলে পড়েছে, কোন কলেজে পড়েছে, এত কিছু দরকার নাই, মানে সে তার জাস্ট মেইন ল্যান্ডমার্ক গুলা 2-3টা দিয়ে রাখতে পারে অল্প জায়গাতে। তারপরে হচ্ছে আলটিমেটলি তার ডেফিনেটলি প্রজেক্টস কিছু তো দেখাতেই হবে। মানে এখনকার দিনে আসলে যে যাই বলুক না কেন, ওই ফ্রেশার হোক, সিনিয়র হোক, জুনিয়র হোক, সবারই আসলে ওই প্রজেক্ট কিছু দেওয়াই লাগবে, কাজ করেই আসতে হবে। তো সেই জায়গাটা থেকে আমি ওই যে বললাম, এআই আসাতে বা এই জিনিসটা আসাতে বিগিনারের ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গেছে। বিগিনারের কাছে এখন বর্তমান সময় যেটা ইন্টারমিডিয়েট, সেটাকেই এক্সপেক্ট করা হয় এখন বিগিনারের কাছে। ঠিক আছে, কারণ যে কোম্পানি তোমাকে রিক্রুট করবে তাদের এত সময় নাই তোমাকে শিখায় পড়ায় নিয়ে তারপরে আসলে একটা প্রজেক্টে অ্যাসাইন করবে। তো এটা একটা বাস্তব কথা। তো আমাকে আসলে শিখে নিয়েই আসতে হবে। এবং এই শিখে নিয়ে আসার জন্যই আসলে প্রচুর রিসোর্সেস এন্ড কন্টেন্ট আছে, তোমার স্টাডি করার ম্যাটেরিয়াল বেড়েছে। আমাদের সময়, আমি যে আমাদের সময়কার এক্সাম্পল দিলাম, তো সেই সময় আমাদের ইন্টারনেট ছিল না, আমাদের বই পুস্তক ছাড়া অপশন ছিল না। হ্যাঁ, সেই বই পুস্তক কেনার টাকা ছিল না। তো এত লিমিটেশনের মধ্যেও আমরা কাজ প্রোগ্রামার হতে পারছি, আমরা কাজ করতে পারছি। তো তোমরা এত বেশি রিসোর্স পাচ্ছ, বেনিফিট পাচ্ছ বিফোর মানে লার্নিং ফেজেই, তাহলে তোমাদের কাছে কোম্পানি এক্সপেক্ট বেশি করবে না কেন? আমাদের কাছে যা করেছিল তার থেকে তো বেশি করবে। তো সেই জায়গাটা থেকে এটা কম্পিটিটিভ। তোমার মনে হলো না আমি একজন ফ্রেশার, আমি প্রজেক্ট কেন করব, ডিম আগে না মুরগি আগে, কেমন মানে কেমন ব্যাপার হয়ে গেল। বাট আসল কথা হলো তুমি না করলে আরেকজন করবে। তো এখানে তো করার লোকের অভাব নাই, আর কোম্পানির একজন মানুষ দরকার, দুইজন মানুষ দরকার, ও খুঁজে বের করে নিবে আর কি। খুঁজে বের করার জন্য আবার এআই আছে, তাকে দিয়ে খুঁজে বের করে নিবে যে দেখো তো ভাই কোনটা ঠিকঠাক আছে, ও ফিল্টার করে একটা দিয়ে দিবে। তো সেই জন্য কম্পিটিশনে নামতে হবে আর কি। হ্যাঁ, আমাকে মানে অন্য ধরনের এটার নীতিগত দিক, এটার কেন এটা করিল, হ্যাঁ এটা প্রেমে টেমে হয় আর কি। হ্যাঁ, নিজের ফ্যামিলির মধ্যে হয় যে তুমি আমার সাথে কেন এভাবে কথা বললে। হ্যাঁ, এইসব জিনিস আসলে এখানে কাজ করবে না। এখানে সিম্পল ওই সিভির মধ্যে তোমার জাস্টিফিকেশন দিতে হবে যে তোমাকে দিয়ে ওই কোম্পানির কাজ হবে কিনা, তোমাকে রিক্রুট করে ওই কোম্পানি ইনকাম করতে পারবে কিনা, এইটুকুই তারা শুধু বের করার চেষ্টা করবে। আর তুমি টিমে যে টিমটার সাথে কাজ করতে পারবা কিনা এবং টিমের পরিবেশটা নষ্ট করবা কিনা। এই কয়েকটা জিনিসই আসলে কোম্পানি খুঁজে বের করার চেষ্টা করবে। সো সিভির মধ্যে খুবই ক্লিন থাকবে সিভিটা, তোমার স্পেসিফিক 2টা বা 3টা প্রজেক্ট, অনেকে দিয়ে রাখে 4 পাতা 5 পাতা অ্যাটাচ করে রাখে। আমি একটি টুডো অ্যাপ্লিকেশন বানিয়েছিলাম একটা ইউটিউব ভিডিও দেখে, সেইটা খুব ওই প্রজেক্টটা করেছিল, ওটাও দিয়ে রেখেছে। সো এই কাজটা করবা না, সিভিতে মেক শিওর করবা তোমার নিজের বানানো কোনো প্রজেক্ট। তুমি লার্নিং এর জন্য প্রচুর মানে তুমি যখন এক্সারসাইজ করছো, এক্সপেরিমেন্ট করছো, তখন তুমি শিখছো। কিন্তু সবকিছু শেখা শেষে তুমি যখন নিজে তো একটা প্রজেক্ট করবা, হুম, নিজে একটা কিছু করবা একদম স্টার্ট টু এন্ড, প্রজেক্টটা ডিজাইনও করবা তুমি, যে এই প্রজেক্টটা যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তুমি যদি কোনো রিয়েল প্রজেক্ট না করো, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি ওপেন সোর্সে কন্ট্রিবিউট করতে পারো। প্রচুর ওপেন সোর্স আমাদের গিটহাবে আছে, সেই জায়গাগুলোতে যে তোমরা সেখানে কন্ট্রিবিউট করতে পারো। ওপেন সোর্স কন্ট্রিবিউশন সিভিতে অত্যন্ত বেশি ভ্যালু অ্যাড করে। তো সেই জায়গাটাতে তুমি অ্যাড করে দিতে পারো যে আমি একজন ফ্রেশার, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমি ওপেন সোর্সে এই কমিউনিটিতে দেখো আমার এই কন্ট্রিবিউশন আছে। আমি তোমাদেরকে বলছি যে একজন প্রোগ্রামার লিড করে কয়টা প্রবলেম সলভ করেছে,
তার থেকে বেশি ভ্যালু দেওয়া হয় যে একজন প্রোগ্রামার ওপেন সোর্সে কত কন্ট্রিবিউট করেছে, ঠিক আছে? অথবা একটা প্রোগ্রামার ধরো আহ, হয়তো কি হতে পারে, ধরো একজন প্রোগ্রামার হিসেবে তুমি ভালো কোড করতে পারো, তো তুমি ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারো, তারপর তুমি অ্যাপ্লাই করছো। তো তোমাকে কেউ কাজ দিচ্ছে না, তুমি কোনো চাকরি করো নাই, তোমার কোনো প্রজেক্ট নাই, তো তোমার কি প্রজেক্ট করতে কেউ আটকায় রাখছে? তুমি প্রজেক্ট করে একটা ডোমেন করে তুমি তো সেটা পাবলিকলি আপলোডও করে দিতে পারো, করে তুমি তোমার ওই প্রোডাক্টকে ইউজ করে না কিন্তু তবুও তুমি তো আপলোড করতে পারো, লঞ্চ করতে পারো, সুন্দর একটা প্রোডাক্ট বানাইতে পারো। সেটা তুমি তারপরেও যদি তোমার মনে হয় না আমি এটা প্রচারও করতে চাই, তুমি প্রোডাক্ট হান্টে যাও। প্রোডাক্ট হান্টে ফ্রিলি নিজের প্রোডাক্ট তুমি একটা সুন্দর একটা থাম্বনেল দিয়ে, তুমি প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে তোমার প্রোডাক্টটাকে তুমি প্রোডাক্ট হান্টে লঞ্চ করো। সেটা মানুষ ইউজ করুক আর না করুক, কিছু মানুষ তো ইউজ করবে। হ্যাঁ, তো সেটা তোমার একটা জাস্টিফিকেশন হবে যে দেখো আমি এই প্রজেক্টটা করেছি, এটা দেখো কিছু মানুষ ইউজ করছে। সো সবসময় যে তোমাকে রিয়েল লাইফ কাজই করতে হবে এমন কোনো কথা নাই, কাজ যদি কেউ না দেয় তাহলে কাজ নিজে তৈরি করে নাও। বাট মেক শিওর করো তোমার ওই সিভিতে যেন এরকম 2-3টা প্রজেক্ট থাকে, যেটা অ্যাটলিস্ট ইউটিউব থেকে কপি করা না বা কোনো একটা টিউটোরিয়াল দেখে শেখা না, নিজের ডিজাইন করা নিজের সুন্দর একটা প্রজেক্ট। এটা যদি থাকে, 1 থেকে 2টা প্রজেক্ট থাকলে, একটা হয় না মানে 2টা বা 3টা থাকতে হয়। তো 2-3টা প্রজেক্ট যেন থাকে, এবং সেখানে কয়েকটা পয়েন্ট ফোকাস করবা, যে ওই থিওরিটিক্যাল কথা লিখবা না, চ্যাট জিপিটি ইউজ করবা না, চ্যাট জিপিটি দিয়ে লেখা বানাও। এখানে ওই জায়গাটা তোমার সিভি, ওটা তোমার পরিচয়, ওইটা অ্যাটলিস্ট নিজের বায়োডাটা, ওটা অ্যাটলিস্ট নিজে হাতে লিখবা, সুন্দর করে নিজের হাতে লিখবা। তো লিখে ওইখানে তুমি জাস্ট ফোকাস করবা যে ওই প্রজেক্টে তুমি কি কি চ্যালেঞ্জ ফেস করেছো, মানে ওই যে যে টেকনোলজিটা দিয়ে তুমি করেছো সেই টেকনোলজির নাম লিখবা কয়েকটা। যেমন অনেকে লেখে আমি এইচটিএমএল ব্যবহার করেছি, সিএসএস ব্যবহার করেছি, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছি। ভাই ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়েছো, সেখানে এইচটিএমএল সিএসএস ব্যবহার করেছি এটা লেখার দরকার নেই। হুম, তুমি হয়তো সেখানে টেইলউইন্ড সিএসএস ফ্রেমওয়ার্কটা ব্যবহার করেছো, তুমি লিখতে পারো হ্যাঁ এখানে টেইলউইন্ড সিএসএস ব্যবহৃত হয়েছে, ইটস মোর দ্যান এনাফ। তোমাকে আবার এইচটিএমএল দিয়েছি, সিএসএস 3 ইউজ করেছি, এইসব দরকার নেই। ঠিক আছে, সো এগুলো দিয়ে তোমরা কিন্তু টেক্সট কমিয়ে আনতে পারো। সো এবং কি বলে জাভাস্ক্রিপ্ট ইউজ করেছো তুমি, যদি অনেকে লিখেছে আমি এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করেছি, আমি এখানে নেক্সট জেএস ইউজ করেছি, এটা কেমন হয়ে গেল? নেক্সট জেএস ইউজ করেছি এটা লিখলেই হয়ে যেত, কিন্তু আমরা দুইটাই লিখি। তো এটা করার তো বাড়বে না আমার কোনো ভ্যালু, বরং আমি বোকা সেটা প্রমাণ হয়ে যায় আর কি। তো এই জন্য এরকম ভাবে জিনিসটাকে ছোট করে নিয়ে আসবা। এবং চ্যালেঞ্জেস কি কি ছিল 2-3টা পয়েন্টে, যে দেখো আমি একটা ই কমার্স বানিয়েছিলাম, তো সেই ই কমার্স প্রজেক্টে আমার এখানে অর্ডার গুলো যখন আসতো, সেই অর্ডার গুলো একই টাইমে 2জন মানুষ অর্ডার করে দিলে আমার স্টকে মানে সমস্যা হয়ে যেত। আমার স্টকে যদি একটা থাকে, তখন যদি একই টাইমে একবারে কনকারেন্টলি 2জন ওইটাতে অ্যাড টু কার্ট দেয়, তখন আমি কি করব, সেটা আমি কিভাবে সলভ করেছিলাম, হোয়াট ওয়াজ মাই লজিক বিহাইন্ড দ্যাট। এইভাবে তুমি 1-2টা ইউজ কেস চ্যালেঞ্জেস ওখানে লিখবা, সেটাকে কিভাবে সলভ করেছিলা সেটা ওখানে লিখবা। তাতে হয় কি, বোঝা যায় যে তুমি এই প্রজেক্টটা খুব নিজে হাতে করছো। এই সিম্পল ব্যাপার। আর প্রজেক্ট আর নিজের এডুকেশন এইটুকু দিলে, এডুকেশন না থাকলে দিবা না। ঠিক আছে, তো এই আর কি, এর বেশি আসলে তেমন কিছু এক্সপেক্টেড থাকে না সিভিতে। ভাইয়া কোন টাইপের প্রজেক্ট গুলো হচ্ছে মোর ইফেক্টিভ আমার গিটহাব বা হচ্ছে আমার সিভির ক্ষেত্রে, যেটা আমি অ্যাড করতে পারবো? আম, এটা একটা গুড কোশ্চেন। প্রজেক্টগুলা সেইগুলা এফেক্টিভ যেগুলাতে আসলে মোটামুটি সব ধরনের টাচ পয়েন্ট কাভার হয়। হুম, মানে আহ, মানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন যদি হয়, সেটার যেই যেই সিনারিওস থাকে, লাইক সেখানে কিছু কমন জিনিস থাকে, যেমন সেখানে অথেন্টিকেশন করা যাবে, সেখানে অথরাইজেশন করা যাবে, সেখানে আমার মানে যদি সেটা রেস্ট এপিআই হয় তাহলে সেখানে কিছু সিকিউরিটি জিনিস আছে, সেগুলো যেন ঠিকঠাক থাকে। তারপরে হচ্ছে ডেটাবেস নিয়ে কাজ করা, যেখানে অবশ্যই ডেটাবেসের কিছু কাজ থাকবে, যেখানে 1 বা 2টা কমপ্লেক্স কোয়ারি থাকবে, 1 বা 2টা ইউজ কেস থাকবে, যেখানে খুব সিম্পল জাস্ট আমি দিলাম যদি রিলেশনাল ডাটাবেস হয় সিলেক্ট অল ফ্রম বা সিলেক্ট স্টার ফ্রম, এটা ব্যাস আমার এক গাদা ডাটা চলে আসছে, আমি দেখাই দিলাম। নো, কিছুটা চেঞ্জেস থাকবে, যেখানে কোনো একটা কমপ্লেক্স ফিল্ট্রেশন থাকবে, এইরকম জিনিস, যে ডাটাবেস থেকে ডাটা ঠিক মতো আমি আনতে পারছি কিনা। অনেকে জাস্ট করে কি, হ্যাঁ আমি একটা ইউটিউব টিউটোরিয়াল দেখেছি, সেখানে ডাটাবেস থেকে দিয়েছে সিলেক্ট স্টার ফ্রম অমুক, ওইটাই বসিয়ে দিয়েছে, ব্যাস আমি তো ভাই ডাটাবেস থেকে ডাটা আনতে পারি। বাট রিয়েল লাইফ প্রজেক্টে তো তা হবে না, ওখানে প্রচুর ফিল্ট্রেশন থাকবে, তুমি 8-10টা ফিল্টার বসাবা, সেই ফিল্টারের উপরে ভ্যালিডেশন যেন ঠিকঠাক কাজ করে। সো ভ্যালিডেশন থাকবে, অথেন্টিকেশন থাকবে, অথরাইজেশন থাকবে, ডাটাবেস থেকে একটু কমপ্লেক্স কোয়ারি হ্যান্ডেল করার ব্যাপারটা থাকবে। হ্যাঁ, তারপরে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে যদি আমি বলি, ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে সুন্দর একটা মোটামুটি ইউজার এক্সপিরিয়েন্স থাকবে। সুন্দর বলতে আমি বলছি না যে মানে কি বলবো, নাচানাচি কান্নাকুতি হতে হবে তা না, বাট অ্যাটলিস্ট যেন একটা ক্লিন লেআউট হয়। ফেসবুক যেমন, ফেসবুক তোর মধ্যে কিছুই নাই কিন্তু লেআউটটা সুন্দর লাগে। হ্যাঁ, ফেসবুকের জাস্ট একটা ব্লু কালার আছে, সাদা ব্যাকগ্রাউন্ড আছে, সাদার উপরে অ্যাশ একটা ইয়ে আছে, কিন্তু সবকিছু খুব সুন্দর অর্গানাইজ থাকে, সবকিছুর মধ্যে একটা ডিজাইন সিস্টেম আছে। হ্যাঁ, গ্যাপ গুলো ঠিকঠাক। সো এই জিনিসগুলো যেন ঠিকঠাক থাকে, বেসিক্স গুলো ঠিক আছে। এইটাই হচ্ছে আমার মূলত ইয়ে, যে
মোটামুটি ওয়েবের বা সফটওয়্যার প্রোডাক্টের যতগুলো টাচ পয়েন্ট আছে মোটামুটি সবগুলোকে কাভার করে এরকম একটা প্রজেক্ট ডিজাইন করা উচিত, নিজের ডিজাইন করা উচিত আমার মতে। মানে কোনো জায়গা থেকে ইয়ে না করে চ্যাট জিপিটি কে কোশ্চেন করে করেও কিন্তু প্রজেক্ট রিকোয়ারমেন্ট লেখায় নেওয়া যায়, যে দেখো আমি একটা আমি করতে চাচ্ছি এবং সেটা আমার সিভির জন্য আমি একটা প্রজেক্ট ডিজাইন করতে চাচ্ছি, বলবা প্রজেক্ট ডিজাইন করতে চাচ্ছি, প্রজেক্টের রিকোয়ারমেন্ট এরকম একটা প্রজেক্ট তুমি আমাকে বানায় দাও যেখানে প্রোগ্রামিং এর বিভিন্ন এই জিনিসগুলা কাভার হয়। তখন সে তোমাকে, তুমি বলবা যে গিভ মি 5 আইডিয়াস, তো তোমাকে 5টা আইডিয়া, সেখান থেকে তুমি একটা পছন্দ হলো সেটাকে এলাবোরেট করায় নিলা ওকে দিয়ে। এরকম করেই কিন্তু রিকোয়ারমেন্টটা তুমি লিখে নিতে পারো, লিখে নিয়ে তারপরে সেই প্রজেক্টটা তুমি করলা। এই হচ্ছে কথা। ভাই আমরা জব হান্টিংটা কিভাবে করতে পারি? জব হান্টিং তো নিয়েই তো বললাম এতক্ষণ। মানে জব হান্টিং এ তো আসলে আলটিমেটলি জব খুঁজে বের করা, তো জব খুঁজে বের করার জন্য তো প্রচুর অনলাইন জায়গা আছে। যদি লোকাল মার্কেট হয় তাহলে প্রচুর, আমাদের এখানে তো 2-3টা পোর্টাল আছেই, হ্যাঁ। তো সেগুলোতে যেতে হবে, সেগুলোতে সার্চ করতে হবে। বাট প্রোগ্রামারের জব যদি আমি লোকাল মার্কেটে বলি, তাহলে আমার মতে বিভিন্ন কমিউনিটি আছে আমাদের বাংলাদেশেই, হ্যাঁ। সেই কমিউনিটি গুলা যেমন যদি ওয়েব হয় তাহলে সেখানে পিএইচপি এক্সপার্টস আছে, টক জেএস আছে, হ্যাঁ, সিএসসি, ই আইটি জবস এরকম একটা গ্রুপ আছে। এরকম আমরা সবাই জানি আসলে এগুলা। তো লোকাল মার্কেটে ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেই আমরা খুঁজে পাই জবের ইয়েগুলো, ভালো ভালো গ্রুপ, ভালো ভালো প্রোগ্রামিং লার্নিং যে গ্রুপগুলো আছে সেখানে পাওয়া যায়। আর যদি আমি গ্লোবাল মার্কেটের কথা বলি, রিমোট জবের ক্ষেত্রে বলি, তাহলে স্ট্যাক ওভারফ্লো জব আছে, লিঙ্কডইন জব আছে, হ্যাঁ, ইনডিড.কম আছে। সো এগুলোতে যে আমরা সার্চ করলেই আমাদের, এবং ওরা বলবে না যে তুমি বাংলাদেশি নাকি, হ্যাঁ, ওখানে জব আছে, জব লিস্টে চলে আসবে, তুমি তোমার ক্রাইটেরিয়া অনুযায়ী জব খুঁজে বের করবা, খুঁজে বের করে তারপর অ্যাপ্লিকেশন প্রসিডিউর ফলো করে ইউ ক্যান অ্যাপ্লাই। সো এটা তো আসলে খুবই ইজি, মানে জব খুঁজে বের করা। আর খুঁজে বের করার পরের স্টেপটা আমি অলরেডি এতক্ষণ বলে ফেলেছি, সিভি একটা দিয়ে তাদেরকে ফার্স্টে ইন্টারভিউতে ডাক নেওয়া, এরপরে হচ্ছে ইন্টারভিউ ফেস করা আর কি, এই আর কি। ভাইয়া ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে রিমোট জবের অপরচুনিটি কিরকম? অনেক বেশি, মানে সবচেয়ে বেশি ওয়েব ডেভেলপমেন্টে রিমোট জবের অপরচুনিটি সবচেয়ে বেশি। কারণ বাংলাদেশ থেকে করছেও, প্রচুর প্রচুর মানুষ রিমোট জব করছে। এবং তবে আমি রেকমেন্ড করব যে কারোর ফার্স্ট জব কখনো রিমোট হওয়া উচিত নয়। হ্যাঁ, এরকম কোনো ইউজ কেস নাই যে এরকম কোনো রিমোট জব দিয়ে তার ক্যারিয়ার শুরু করে সে আজকে দাঁড়িয়ে আছে, এরকম কোনো হিস্ট্রিতে নাই এখন পর্যন্ত। রিমোট জব হচ্ছে একটা কমফোর্টের জায়গা, যে আমি আহ, চাকরি করেছি 10 বছর, 15 বছর চাকরি করেছি, এখন আমার গায়ে গতরে মাংস জমে গেছে, এখন আর আমার ইচ্ছা করছে না, আমার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখন আমি একটু, আমার স্যালারিও বেশি দরকার, লোকাল মার্কেটে আমি সেটা পাচ্ছি না, হ্যাঁ, আমি আমার বাংলাদেশে কোনো কোম্পানি আমাকে এফোর্ড করতে পারছে না। কারণ আহ, আমি বলেছিলাম একটা কথা যে কম্পিউটার সায়েন্স থেকে যারা পাশ করে বের হয় তাদের এই প্রবলেমটা বেশি হয়, যে তারা একটা সময় গিয়ে নিজেকে ডিসকভার করে যে তাকে আর কেউ নিতে চাচ্ছে না। দো সে অনেক ভালো, দো সে অনেক ভালো পারফর্ম করেছে, সবকিছু করেছে, বাট অনেকটা এরকম সিনিয়র আমাদের মধ্যে যারা হচ্ছে এখন এমন একটা জায়গায় চলে গেছে যে তাদেরকে আসলে কোনো কোম্পানি, সে জব সুইচ করে অন্য একটা কোম্পানিতে যাবে, সেই কোম্পানি তাকে আর নিতে পারছে না। সো ওই মানুষটার ক্যারিয়ার কিন্তু ওখানেই থেমে যায়। মানে এটা একটা অদ্ভুত প্রবলেম, তাই না? তো এখন সেই জায়গাটায় তখন তারা কি করে, তখন তাদেরকে তখন চিন্তা করতে হয়, ঠিক আছে টাকায় হচ্ছে না, তাহলে দ্য অনলি ওয়ে আমি যদি ডলারে স্যালারি পাই তাহলে আমার স্যালারি আপগ্রেড হবে। সেই আশাতে তখন তারা রিমোট জবের জন্য, এটা তাদের জন্য আইডিয়াল স্যুট। মানে নর্মালি তারাই যায় আসলে, মানে 5-6 বছর 7 বছর জব করার পরে, তারপরে বা অনেকের ক্ষেত্রে 8-10 বছর পরে, তারপরে হয়তো তার যে একটা বিশাল পোর্টফোলিও হয়ে যায়, বিশাল একটা প্রজেক্ট বেস হয়ে যায়, বিশাল একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সে তখন রিমোট জবের জন্য অ্যাপ্লাই করলে হয়ে যায়। বাট একজন স্টার্টারের জন্য আসলে রিমোট জব আমি কখনোই রেকমেন্ড করি না। কারণ সে রিয়েল অফিসে যে কাজ করায় যদি সে না দেখে বা টিমের সাথে সরাসরি কাজ না করে, তাহলে আসলে তাকে দিয়ে হয় না। রিমোট জবে যারা সিনিয়র তাদেরকে রিমোট জবে নেওয়া হয়, মোটামুটি এক্সপিরিয়েন্সড মানুষকে। কারণ হচ্ছে তারা জানে যে আমি অনলাইনে বসলেও ওর তো বেসিক আছে, টিমের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় এগুলো অলরেডি শেষ করে আসছে। সো কখনো দেখবা না যে একদম ফ্রেশার রিমোটলি নেওয়া হচ্ছে, এটা খুব কমই নেওয়া হয়। বাংলাদেশে টুকটাক নেওয়া হয়, বাট আমি মানে এখানে এই যে একটু আগে আমি নুরুল আমিন ভাইকে এখানে দেখলাম অ্যাজ এন অডিয়েন্স, মানে এখানে ছিলেন, তো ওনারও একটা কোম্পানি আছে। তো আমি এই ধরনের কোম্পানির কাছ সাথেও আমি কথা বলে দেখছি যে আলটিমেটলি উনারাও এই ফ্রেশার রিমোট এটা থেকে বের হয়ে আসতেছে সবাই, না রে ভাই এভাবে কাজ হয় না। কারণ ওদের তো রেসপন্সিবিলিটি নাই।
মানে রিমোট তাকে দেয় কোম্পানি যে আসলে ঘরে বসে, এখন তুমি ঘরে বসে ফাঁকি দিচ্ছ না কি করছো, এটা তো একটা প্রবলেম। তোমাকে তো অফিসে থাকলে তুমি একটা রুলের মধ্যে থাকবা, তোমার একটা এইচআর থাকবে, তোমাকে মনিটর করবে, তুমি ফাঁকি দিলে বলবে। বাট তুমি যখন রিমোটলি করছো তখন তো তুমি বিন্দাস ঘুরে বেড়াচ্ছ, তুমি তোমার মতো বসছো, কখনো বসতেছো কখনো বসতেছো না। সো ইটস এ প্রবলেম। তো ওই জায়গাটায় যদি কোনো রেসপন্সিবল ছেলে না হয় বা এক্সপিরিয়েন্স ছেলে না হয় যে অলরেডি অফিস করে আসছে, তাহলে আসলে রিমোট জব আলটিমেটলি টেকাতে পারে না সে। তো সেই কারণে আমি রেকমেন্ড করব যে অবশ্যই প্রথম দিকে তোমরা রিমোট জব নিয়ে চিন্তা না করে প্রথম দিকে তোমরা কিছুদিন লোকাল মার্কেটে কাজ করো। যদি তোমার ভালো লেগে যায়, তোমার মানে তুমি যদি তোমার পারফরমেন্সের ব্যাপারে যদি তোমার কোনো ইস্যুস না থাকে, তাহলে তুমি নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, বেটার স্যালারির জন্য ইউ ক্যান লুক ফর গ্লোবাল কোম্পানিজ অ্যাজ ওয়েল। বাইরের কোম্পানিতেও অ্যাপ্লাই করতে পারো। বাংলাদেশেও প্রচুর কোম্পানি আছে যারা হাই স্যালারি দেয়, ডলারে স্যালারি দেয়, এরকম কোম্পানিও আছে। তো এবং সেটা আরো বাড়বে সামনের দিকে, সামনের দিকে আরো আরো এটা আসতে যাচ্ছে, মানে অনেক প্রচুর কোম্পানিজ আসবে যারা ডলারে স্যালারি দিবে, এবং যেটা তোমরা মানে বাইরে গেলে যেটা পেতা সেটাই তোমরা মানে পাবা। তো সব মানে সিএসসি মানে বা 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 এই যে প্রোগ্রামার, এদের আসলে মানে প্রচুর আসলে অপরচুনিটিস আসলে সামনে, এটা মানে বলে শেষ করা যাবে না। বাট তোমাকে শুধু ওই লার্নিং ফেজটা একটু খুব ভালো করে অনেস্ট থেকে নিজেকে সাথে ফাঁকি না দিয়ে করতে হবে। ভাই, আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে অনেকেরই আপনার কাছে কিছু কোশ্চেন আছে, তো আপনি যদি অনুমতি দিতেন তাহলে হচ্ছে আমরা আমাদের কিউএ সেশনে যেতে পারতাম। জি, শিওর। আমাদের মধ্যে যাদের ভাইয়ের সাথে কোশ্চেন আছে আপনারা মাইক অন করে ভাইয়াকে কোশ্চেন করতে পারেন। নমস্কার দাদা, আমি আমি সমিত সিকদার। যেদিন থেকে আপনার ভিডিও দেখা শুরু করছি সেদিন থেকে বলতে পারেন যে আমি হচ্ছে আপনার অনেক বড় একটা ফ্যান বলতে পারেন। তো আপনার মতো হওয়ার অনেকেই স্বপ্ন থাকে যে একদম ভার্সিটি থেকে বের হওয়ার পর আজকে আপনি যে প্ল্যাটফর্মে দাঁড়ায় আছেন, একদম পুরো বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি রোল করতেছেন। তো আমি সামনের বছর বের হয়ে যাবো, এখানে আমার জুনিয়র থেকে সিনিয়র পর্যন্ত সবাই এখানে উপস্থিত আছেন। তো আপনার লাইফের জার্নিটা যদি একটু বলতেন, যে একদম ইউনিভার্সিটি থেকে শুরু করে যে আজকে আপনি বাংলাদেশে সবাই আপনাকে চেনে, একটা আইডল বাংলাদেশে, এই আপনার জার্নিটা আমরা একটু জানতে চাই। এটা আসলে অনেকবার বলছি ভাইয়া, মানে তুমি মানে আমার ইউটিউব চ্যানেলেও প্রচুর ইন্টারভিউজ আছে, তো সেখানে মানে একই কথা আসলে বললে মানুষের বিরক্ত হয়, মোটামুটি সবাই জানেও আমার জার্নি। তো যদি আমি খুবই সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমি আমার আমার লাইফটাকে ফলো না করার পরামর্শ দিব আর কি। কারণ আমি খুবই আনঅর্গানাইজড একটা মানুষ এবং কোনো ফোকাসড মানুষ না, খুবই মানে কোনো একটা কারণে হয়তো গড গিফটেড ভাবে চলে আসছি আজকে এখানে। বাট মানে আমাকে ফলো করলে আসলে অনেকের দ্বারাই হবে না এটা। হ্যাঁ, তো আহ, তো এটাই হচ্ছে আমার ইয়ে থাকবে। আর আমার ব্যাপারটা হচ্ছে সবকিছুই হচ্ছে আমি বিপদে পড়ে আসলে ঠেকায় পড়ে শেখা সব, মানে এটা না হলে আমি শেষ, এরকম সিচুয়েশনে চলে গেছি, তখন আসলে আমাকে এটা করতে হয়েছে, মানে শিখতে হয়েছে বা করতে হয়েছে। যেমন আমাকে আমি যখন মানে আমি ব্যবসা করব বা আমার একটা সফটওয়্যার কোম্পানি থাকবে, এরকম কোনো মাইন্ডসেট আমার ছিলই না কখনো। আমি চাইছি হচ্ছে যে আমি একটা প্রথমে চাইছি টিচার হইতে, টিচার হওয়ার স্বপ্ন গেল। তারপরে হতে চাইছি যে ঠিক আছে, তাহলে এখন টিচার যেহেতু হইতে পারলাম না, তাহলে নীলক্ষেতে কিছুদিন গিয়ে প্রিন্টিং এর মানে দোকান দেওয়ার চেষ্টা করছিলাম, সেটা হয় নাই। ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছি, সেটা আহ, সেটা তো সাকসেসফুল হতে পারি নাই। তো বিভিন্ন জায়গায় চেষ্টা করছি যে কোন দিক দিয়ে মানে টিকে থাকা যায়, বাট হয় নাই। ঘুরে ফিরে আবার তখনই আমার প্ল্যাটফর্মে ফেরত আসছি। তো প্ল্যাটফর্মে ফেরত এসে তখনও রেজাল্ট খারাপ। তো তখন আমি কি করব, তখন ওই যে বললাম আমার মতো যারা আসলে লস্ট, তাদের সেই সব ভাইয়াদের কাছে গেছি। এটা আমার একটা গুড ডিসিশন ছিল। এইটাই আমার লাইফের বিগেস্ট গুড ডিসিশন ছিল। মানে সেখান থেকেই আমাকে মানে আমার মনে হয়েছে যে আমাকে আসলে গড কিছুটা বুদ্ধি শুদ্ধি দিয়ে পাঠাইছে। তো এই বুদ্ধি শুদ্ধি থাকাটা, কমন সেন্স থাকাটা খুব জরুরি। যে আমি কপাল ভালো, আমি কোনো টিচারের কাছে গিয়ে সাজেশন নেই নাই। মানে সরি ফর মানে মাই ইয়া, মানে আমার কথা হচ্ছে আমাদের সময়কার আর কি। যে কারণ একজন টিচার, আমরা যদি বুয়েটের কথা বলি বা আমাদের ইউনিভার্সিটির কথা বলি, আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে যে ভালো ছাত্রদেরই বন্ধু ছিল টিচাররা। বাট আমাদের মতো ছাত্রদের একটু প্রবলেম হয়ে যেত। তো আমরা টিচারদের কাছে যেহেতু পেতাম না ওই স্বাধীনতাটা, তো যার কারণে আমাদেরকে তখন বড় ভাইদের কাছে যেতে হয়েছে, যারা অ্যাকচুয়ালি ল্যাগার্ড ছিল, যারা ফেল করতো। তা আমি তাদের কাছে যেতাম আর কি, যে ভাই আপনি তো ফেল করেন কিন্তু টাকা পয়সা কামান, খুশি থাকেন, আছেন, পারফিউমের গন্ধে ভুরভুর করতেছে ঘর, তো কাহিনীটা কি? তো তখন ওইখান থেকে আমার আসলে হোপটা আসছে, যে হোপটা আমি আসলে আমার টিচার ফাইটার বন্ধুদের কাছে পাই নাই, আমার মানে ভালো ভালো বড় ভাইদের কাছে পাই নাই যাদের রেজাল্ট অনেক ভালো। এটা আমি পেয়েছি হচ্ছে ওই ভাইদের কাছে। সো সেটা আমি বললাম। তো এরকম না, একটা দড়ি লাগে, একটা দড়ি ধরতে পারলে হ্যাঁ দেন
গড আছে, উনি টেনে নিয়ে যায় আর কি। তো আমাকে তো অ্যাটলিস্ট কাজটা করতে হবে। তো আমি যেটা ছিলাম, আমার যখন একবার আমি এটাতে ঢুকেছি, এটা আমার ভালো লেগে গেছিল। আই এম লাকি যে আমার পিএইচপি ভালো লেগে গেছিল, আমি ওয়েব ডেভেলপমেন্ট ভালো লেগে গেছিল। আমি এরপরে না টাকার জন্য আর করি নাই, এরপরে আমি ওই শিখতে ভালো লাগতো ওইটা থেকেই করেছি। আর টাকা বা অন্যান্য জিনিসগুলো অটোমেটিক আসছে। যেমন প্রথমে ফ্রিল্যান্সিং করতাম, ফ্রিল্যান্সিং করার পরে কাজ কাম পেতাম। তো যেহেতু কাজটা ভালো শিখছি, মানে শিখেছিলাম, ডেডিকেটেড ছিলাম, প্রচুর হার্ডওয়ার্কিং ছিলাম। হার্ডওয়ার্কিংটা আসলে দরকার এখানে। আমি যেমন দিনে এখনো আমি 4 ঘন্টা ঘুমাই, 20 ঘন্টা আমি ওয়ার্কিং থাকি, অ্যাক্টিভ ওয়ার্কিং থাকি। সো এইটা তো কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। তো যার কারণে আমি এইটা রেকমেন্ড করি না আর কি কারোর লাইফকে। তো আহ, মানে এটাই হচ্ছে আমার সোফার ব্যাপার। তো এটা নতুন কিছু নাই আর কি, একটু হার্ড ওয়ার্কিং একটা ইয়ে আছে, মাইন্ডসেট আছে। আর গড আমাকে বারবার বিপদে ফেলায়। হ্যাঁ, তো বিপদে ফেললে আমার হাতে একটাই অপশন দেয়। হ্যাঁ, তো একটাই অপশন থাকে আমার কাছে, যে এই অপশনটা ছাড়া আমার আর রাস্তা নাই। তো ওই জন্য করে ফেলি আর কি, ব্যাপারটা এরকম। বাট তোমরা আসলে এরকম লাইফ লিড না করাই ভালো, এটাই হচ্ছে আমার সাজেশন। আহ, বুঝতে পারছি দাদা, অনেক ধন্যবাদ। আর একটা কোশ্চেন হচ্ছে যে আমি হচ্ছে যখন সেকেন্ড সেমিস্টার তখন থেকে আপনার ভিডিও মোটামুটি দেখি। আমার ইউনিভার্সিটির অনেকেই যখন সেকেন্ড সেমিস্টারে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট থাকে তখন থেকেই আপনার কন্টেন্ট দেখা শুরু করে। তো আপনি যদি আমাদের একটা গাইডলাইন দিতেন, যেমন আমি প্রথমে এইচটিএমএল সিএসএস W3C থেকে শেখার পর আপনার জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল দেখা শুরু করি। পরে হচ্ছে নোড.জেএস এর আপনার কন্টেন্ট গুলো দেখা শুরু করি, অসাধারণ কন্টেন্ট হয়েছিল। তো আপনি যদি একটু বলতেন যে কোনটার পরে কোনটা দেখলে আমাদের জন্য, অনেকেই হচ্ছে কনফিউজড হয়ে যায় যে আচ্ছা আমরা এরপরে কোনটা শুরু করব, যে জাভা স্ক্রিপ্ট শেষ হচ্ছে আমি নোট শুরু করব না আমি রিয়াক্ট শুরু করবো। তা আপনি যদি এটা একটু বলতেন যে আপনার কন্টেন্ট বা আমি মনে করি আমার জুনিয়রদেরও আমি বলি আপনার কন্টেন্টের কথাই, কারণ খুব প্রিমিয়াম আচ্ছা, কন্টেন্ট এখানে থাকে আপনার। আমার আমার একটা লার্নিং পাথ ছিল। আমি এখানে চ্যাটে দিলে কি সবাই দেখতে পারবে? হ্যাঁ, টু এভরিওয়ান আছে। সো আমি এখানে চ্যাটে দিচ্ছি, আর আমার এই লিঙ্কটা কাইন্ডলি যদি ফেসবুকে যে লাইভটা যাচ্ছে বা অন্য জায়গায় সেখানে যদি একটু শেয়ার করে দাও তোমরা, তাহলেই হবে। আমি এটা দিয়ে নেই, তারপরে আমি বলছি। সো আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই লিঙ্কটা। তো মূলত এই লিঙ্কে গেলেই আমি স্টেপ বাই স্টেপ বলে রেখেছি যে কোনটার পরে কোনটা। বাট মৌখিকভাবে একটু বলে দেই ব্যাপারটা কেমন। এটা মানে মানুষ ভেদে ডিফারেন্ট, মানে ডিফারেন্ট হবে। প্রথম অংশ কিছুটা অংশ কমন থাকবে সবার জন্য, সেটা হচ্ছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এটা কমন থাকবে, এইটুকু কমপ্লিট করতেই হবে সবাইকে। এরপরে একটা চুজ করার ব্যাপার আসবে। হ্যাঁ, আমরা সিম্পল আমাদের প্রাইমারি স্কুলে আমরা পড়াশোনা করেছি। হ্যাঁ, তো একটা সময় পর্যন্ত আমাদের সকলেরই কিন্তু প্রাইমারি এডুকেশন একরকম থাকে। তারপরে একটা ক্লাসে যে আমাদেরকে কিন্তু একটা পাথে নিয়ে যায়, হয় সায়েন্স নালে একটা কিছু মানে মানে একটা ঘরানার দিকে নিয়ে যায়। সো প্রাইমারি এডুকেশনটা সবার কিন্তু সেম থাকে। সো এই এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রাইমারি এডুকেশনটা ফর ওয়েব। আমি শুধু ওয়েব নিয়ে কথা বলতেছি। এরপরে আমাকে চুজ করতে হবে যে আমি কোন দিকে যাব। আমি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পারি, এখন আমার দরকার হচ্ছে আমার ফ্রন্ট এন্ডে যাব আমি, অর ব্যাক এন্ডে যাব, অর আমি দুটার দিকে যাব, ফুল স্ট্যাকে যাব। একজন বিগিনার বা ফ্রেশার যে শুরু করছে তাকে আমি ফুল স্ট্যাক জিনিসটা ভুলে যেতে রিকমেন্ড করব। ঠিক আছে, এটা মানে এটা একজন টিচারের কথা, মানে আমার তো একটা টিচিং এক্সপিরিয়েন্স আছে। তো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে সুন্দর করে যেতে চাইলে আমার মতে ফ্রন্ট এন্ড অর ব্যাক এন্ড যে কোনো একটা দিকে ফার্স্টে যাওয়া উচিত। এটা হচ্ছে আমার সাজেশন। এবং সেই জায়গাটাতেও যদি তুমি বলো মোর স্পেসিফিক হইতে আমাকে, যে কোনটা, আপনি কোনটা বলেন, ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড, আমি প্রেফার করি ফ্রন্ট এন্ড। কারণটা হচ্ছে, এটার একটা কারণ আছে। ফ্রন্ট এন্ডে ওই যে বলে না যে অনেকে ঝরে যায়। হুম, ঝরে যাওয়ার চান্সেসটা কমে যায়, কারণ ফ্রন্ট এন্ডে মজাটা বেশি। সো ফ্রন্ট এন্ড যখন একটা ছেলে যখন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শিখে সে যখন ফ্রন্ট এন্ডের দিকে যাবে, তখন সে ডিজাইন গুলোকে ইমপ্লিমেন্ট করবে, তার বানানো একটা ওয়েব পেজ সে দেখতে পাবে। ধরো সেটা ফাংশনাল না, বাট একটা ওয়েল ডিজাইনড ওয়েবসাইট যখন সে বানায়, ইটস অলরেডি সেলেবল। এটাই সেল হয়। খুব ভালো করে ফ্রন্ট এন্ড ডিজাইন করতে পারলে এখনকার মানে কিছু অ্যামেজিং ওয়েবসাইট তোমরা দেখতেছো, যেগুলো দেখলে ওখানে কিন্তু সবই ফ্রন্ট এন্ডের কাজ। সো ওই পার্টটাও কিন্তু ইজ এ হিউজ ইন্ডাস্ট্রি, বিলিয়ন। আচ্ছা, আমি একটা সিম্পল উদাহরণ দিই তোমাদেরকে, যে আমরা বাংলাদেশে সবাই ওলিওর নাম শুনেছি, হ্যাঁ, জুম শেপারের নাম শুনেছি। তো এই কোম্পানি তো এটা একটা প্রুফ। তারা তো টেমপ্লেট ছাড়া কিছু বানায় নাই জীবনে। তো বানাইছে, পরবর্তীতে তারা স্যাস প্রোডাক্ট, বাট তাদের মেইন যে ব্যবসাটা বা তাদের যে মেইন স্টার্টারটা, তারা কিন্তু দে আর ফোকাসড ইন ডিজাইন, দে আর ফোকাসড ইন টেমপ্লেটিং। এখনো তারা দেখে আর্টিস্ট হায়ার করে। সো ব্যাপারটা হচ্ছে, ফ্রন্ট এন্ডের দুনিয়াটাতে টাকা নাই, পয়সা নাই, এটা হচ্ছে সিনিয়র ডেভেলপারদের একটা ট্যাবু। ঠিক আছে, এটা সিনিয়র ডেভেলপাররা এটা সামহাও আমাদের মার্কেটে কেন ছড়ায় আমি জানি না। এটার কারণ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা প্রবলেম আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপারদেরকে ছোট করে রাখা।
হুম, যেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে। ফ্রন্ট এন্ড ডেভেলপারদের স্যালারি আসলে ব্যাক এন্ডের থেকে বেশি হয়ে যাচ্ছে, এই কারণে এই জিনিসটা তাদেরকে করতে হচ্ছে। সো যেটাই হচ্ছে, আমি ওইদিকে না যাচ্ছি। সো এটা মনে করার কোনো কারণ নাই যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ছোট বড় এরকম কিছু নাই। সো তোমার পার্সোনাল প্রেফারেন্স যদি ব্যাক এন্ড হয়, ইউ ক্যান গো দেয়ার। আবার তুমি যদি চাও যে না আমি কিছুই জানি না, আমাকে ডিসিশন নিয়ে দেন আপনি, তাইলে আমি বলবো তুমি ফ্রন্ট এন্ডে যাও। ফ্রন্ট এন্ডটা তুমি কমপ্লিট করার পরে, শেখার পরে তুমি জবের জন্য অ্যাপ্লাই করে দাও। হ্যাঁ, কারণ বেশি দিন তো বসে থাকলে তো আবার মানে সমস্যা। সো জবের জন্য অ্যাপ্লাই করে দাও। ফ্রন্ট এন্ডটা তোমার ভালো করে জানা আছে, তুমি ফ্রন্ট এন্ডের কোনো একটা ভালো হ্যাঁ মানে কোনো একটা ভালো ফ্রেমওয়ার্ক জানো, ইউ শুড অ্যাপ্লাই ইন লোকাল মার্কেট। এবং অ্যাপ্লাই করে দেওয়ার পরে তুমি দেখবা ভাই আমি কাজ করার সুযোগ চাই, টাকা চাই না। খাই 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 করলে প্রবলেম আর কি শুরুতে। কারণ ওই যেই প্রবলেমটা হয় এখন সবাই, যে আমরা যখন জব করছি তখন আমাদেরকে আমি যখন প্রথম জবটা অ্যাপ করি, আমার এটা একটা FI21 নাম ছিল, ওই কোম্পানি মনে হয় এক্সিস্ট করে না এখন। তো সেই কোম্পানির একজন ভাইয়া আমাকে নক দিল যে তুমি তো মোটামুটি কাজ কারবার ভালোই পারো, তো আমার একটা প্রজেক্ট আছে করে দাও। তো আমি তাকে জিজ্ঞেসই করি নাই আপনি আমাকে কত দিবেন। আমি দেখছি সর্বনাশ, আমি তো কাজ পেয়ে গেছি একটা। হ্যাঁ, আমি ওটাই সেলিব্রেট করছি। তো আমাদের এই শুদ্ধ মানসিকতাটা ছিল, হ্যাঁ মানে খাই খাই করি নাই, ওই কারণে জিনিসটা আমাদের কাছে হেঁটে হেঁটে আসছে। আর আমরা টাকা খাই 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 করলে ওই টাকাটা দৌড়ায় দৌড়ায় চলে যাবে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো প্রোগ্রামারের এটাই করা উচিত, কাজটা ঠিক করে করা উচিত, টাকাটা হেঁটে হেঁটে আসবে। এইটাকেই তুমি মানে তোমার গোল হিসাবে যদি সেট করে ফেলো, মাইন্ডসেটটা যদি এরকম হয়, তুমি কোথাও আটকাবা না। তোমাকে দেখবা ফার্স্ট কাজটা হয়তো তোমার কম দামে করায় নিচ্ছে, বা তোমার হয়তো প্রথম দিকে বেতন দিচ্ছে না, বাট দ্য মোমেন্ট ইউ গট দ্য অপরচুনিটি এবং তুমি ওই অপরচুনিটিটাকে কাজে লাগাইলা, ওই কোম্পানিকে বুঝাই দিলা যে দেখো ভাই আমারে রাখলে কিন্তু তোমার লাভ আছে, তখন দেখবা ও নিজেই তোমাকে ধরে রাখার জন্য বেতন বাড়াবে, তোমাকে ধরে রাখতে চাবে, তোমার স্যালারি বাড়াবে। তো কাজ তো করতে হবে, মানে পারফরমেন্সটা করতে হবে। তো পারফর্ম করার জন্য একটা স্টেজ লাগে, সেই স্টেজটাতে আগে চলে যেতে হবে, ফ্রন্ট এন্ডে করে ইজিলি যাওয়া যায়। তো সেই কারণে আমি বললাম ফ্রন্ট এন্ড করে অ্যাপ্লাই করে দাও, বেতন টেতনও আসতে থাকবে। ইন দ্য মিন টাইম তোমার যদি মনে হয় না আমি ফ্রন্ট এন্ডে শুধু থাকবো না, আমি ব্যাক এন্ড শিখবো, তাহলে তোমার শুরু করা উচিত রেস্ট এপিআই ডেভেলপমেন্ট দিয়ে। যেটা আমি আমার এর আগেও আমার নোট প্লে লিস্টে বলেছি যে সেই রেস্ট এপিআই বানানো মানে কি ব্যাকএন্ড। সো ব্যাকএন্ডের জন্য তুমি যদি মনে করো যে না আমি জাভাস্ক্রিপ্ট স্ট্যাকে থাকবো না, আমি অন্য কোনো ব্যাকএন্ড স্ট্যাক ইউজ করবো, ওয়ান মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, তাহলে দেয়ার আর মানে আদার অপশনস লাইক পিএইচপি আছে। আই হাইলি রেকমেন্ড পাইথন। কারণ হচ্ছে পাইথন লাগালে একটা সুবিধা আছে, কারণ পাইথন যদি তুমি ব্যাকএন্ডের জন্য ইউজ করো, এটার একটা ওয়াইড রেঞ্জ অফ দুনিয়া তোমার জন্য খুলে যাবে। সেটা হচ্ছে তুমি পরতে মেশিন লার্নিং এআই যদি কখনো তোমার যেতে হয়, তুমি যদি এই জায়গাটা এই স্পেসে কাজ করতে চাও কখনো, তখন তোমার ওই পাইথন ফাউন্ডেশন নলেজটা মারাত্মক কাজ করবে। সো একটু ইন্টেলিজেন্টলি যদি কেউ লম্বা রেসের ঘোড়া হতে চায়, এভাবেও চিন্তা করতে পারে। আবার কারোর এত কমপ্লেক্সিটি ভাল লাগছে না, সে ঠিক আছে আমি ভাল লাগে আমার জাভাস্ক্রিপ্ট, আমি নোড বেসে চলে যাই। হ্যাঁ, এটাও হতে পারে। হুম। সো যেটাই করো, ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজটা তুমি ফাইনালাইজ করার পরে তুমি এরপরে আস্তে আস্তে ব্যাক এন্ডটা শিখতে পারো। এবং ব্যাক এন্ডটা শেখা হয়ে গেলে তুমি রেস্ট এপিআইটা যদি বানাতে পারো, তখন তোমার যে ফ্রন্ট এন্ডটা তুমি বানাতে আগে, সেখানে ডেটা ফেচিংটা তুমি ওখান থেকে করতে পারবা। তাহলে কি হলো, একটা গল্প হয়ে গেল না? আমি ফার্স্টে এইচটিএমএল শিখলাম, সিএসএস শিখলাম, জাভাস্ক্রিপ্ট শিখলাম, এইটুকু দিয়ে আমি ফ্রন্ট এন্ডের জন্য ক্যারিয়ারে চলে গেলাম, আমি সুন্দর ওয়েবসাইট বানাতে পারি, আই এম অলরেডি আর্নিং। দেন আমার যে পার্সোনাল ডেভেলপমেন্ট যেটা দরকার, আমার যে স্টাডি, হোম স্টাডি বা কাজের ক্ষেত্রে বা অফিসে প্রমোশনের জন্য, আমি এরপরে একদিন গিয়ে বলে বসলাম যে ভাই আমি তো এখন নোট জেস পারি, আমি এখন রেস্ট এপিআই এর কাজগুলো যেটা আপনি সিনিয়র ডেভেলপারকে দিয়ে করাইতেন এটা আমাদের দেন। হ্যাঁ, তখন কোম্পানি দেখবে বাহ, ওরে বেতন দেই 25,000, ওরে যদি আমি এখন 35 বা 40 দেই, আমার আমার সিনিয়র ডেভেলপার যেটা ব্যাকএন্ডে কাজ করে ওরে দেই 60, তাহলে তো আমি এরে দিই করাই। সিম্পল ব্যাপার ভাই। তো এইভাবেই আসলে ক্যারিয়ার গ্রোথটা চিন্তা করা উচিত। তো এটা হচ্ছে আমার বাংলা থিওরি। আর এর আর কোনো টনিক আসলে আমার জানা নাই আর কি। এটাই আই থিঙ্ক আমার মানে ক্যারিয়ার পাথ হবে আর কি। হ্যাঁ দাদা, আমার লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে অনেকেই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থেকে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করে, কিন্তু অনেকেই দেখা যায় যে সিজি খুব বেশি একটা ভালো না। এই ক্ষেত্রে জব পাইতে গেলে যে অনেক কোম্পানি প্রথমেই যখন জব দেয়, দেখা দেখা থাকে 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে, 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে। একদম একদম প্রথম ইউনিভার্সিটি থেকে বের হয়ে ক্ষেত্রে জব পাওয়ার ক্ষেত্রে এই রেজাল্টটা কতটুকু ম্যাটার করে? আর একদম বিগিনার হিসাবে জব পাইতে গেলে মানে কোন টেকনিকটা ফলো করলে সে দ্রুত জব মার্কেটে ঢুকতে পারে আর কি? আহ, আমার এই কোশ্চেনটাই না, শেষ আমি তো করছি যদি। মানে এই পরের হ্যাঁ কোশ্চেনের হ্যাঁ অ্যান্সারই তো মনে হয় আমি সারাটা হ্যাঁ, পরের সেশনে কোশ্চেন অ্যান্সারটা দিলাম। আমি পাইছি, যদি সিজি কতটা ম্যাটার করে, ও সিজিপিএটা? সিজি, সিজি ম্যাটার করে না। সিজি ম্যাটার করে না, কিন্তু তাই বলে ফেল করলে হবে না আর কি। মানে ফেল করলে হবে না তা না, মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে এইটা এমন একটা জায়গা যে আমি কিভাবে বুঝাই। আচ্ছা ধরো ফর এক্সাম্পল তুমি একজন ডক্টর দেখাতে গেছো, একটা ডক্টরের চেম্বারে গেছো। ডক্টরের চেম্বারে যে তুমি সবার আগে দেখো ওর ব্যাটার কয়টা ডিগ্রি আছে, দেখো না?
তাই না? তো ওই ডিগ্রিটা তোমাকে ডক্টরকে ফার্স্টে ক্রেডিবিলিটি দেয় যে না, ঠিক আছে ভাই, ওরা অ্যাটলিস্ট কিছু করে আসছে জীবনে বা পড়াশোনাটা করছে। তো এইটা হচ্ছে হয় কি একটা ফার্স্ট ইমপ্রেশনের ব্যাপার থাকে, যে একটা মানুষ আমাকে ফার্স্টে স্বাভাবিকভাবে নিচ্ছে নাকি একটু বেঁকা চোখে নিচ্ছে। ওই ধাক্কাটা খেতে হয় যার রেজাল্টটা একটু ফেল টেল থাকে। সিজি ম্যাটার করে না, মানে পাস থাকলেই চলে আসলে আমি মনে করি। বাট সিজি ভালো থাকলে ভালো, মানে এটা একটা, তুমি তখন অন্য জায়গায় তোমার স্কোপ থাকে, তুমি তখন রিসার্চ এগুলোতে তোমার তখন ডাক পাইতে পারো তুমি। হ্যাঁ, বিদেশ কোনো একটা কোম্পানিতে হয়তো মানে রিসার্চ ওরিয়েন্টেড কোনো একটা কোম্পানিতে হেল্প হয়। বাট আমাদের প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমি দেখি নাই কখনো কোনো কোম্পানি সিজি দেখে হায়ার করে। যদি কেউ করে থাকে সেটা তাদের ব্যক্তিগত পলিসি, বাট এই সংখ্যাটা খুবই কম এবং সামনে এটা আরো কমতে থাকবে। এবং সেটার জাস্টিফিকেশন আমরা গ্লোবাল কোম্পানিজ গুলো থেকেও পাই। কিন্তু হ্যাঁ, একদমই আমি দেখা গেল যে অনেকে থাকে যে ভাই আমি লেখাপড়াই ছেড়ে দিছি, আমি আর লেখাপড়াই কমপ্লিট করি নাই, আমি এত প্যাশনেট। এইটা প্রথম দিকে একটু সন্দেহের চোখে দেখে। তখন হয় কি তোমাকে এক্সট্রা আরো জাস্টিফিকেশন দিয়ে যাইতে হয় যে তুমি এটা মানে একটু মানুষ, মানে যে রিক্রুটার সে একটু চিন্তা করে আর কি, কাহিনীটা কি, কোনো ধান্দা আছে নাকি বা কোনো ঝামেলা আছে নাকি, এগুলো ভাবতে থাকে আর কি বিহাইন্ড দ্য সিন। বাট তুমি যখন স্বাভাবিক মানুষের মতো ধরো তোমার একটা ডিগ্রি, হ্যাঁ তুমি অ্যাটলিস্ট গ্রাজুয়েশনটা করে আসছো, তখন আর ওই ফার্স্ট ফিল্টারেশনে ওটা আটকায় না। অনেক কোম্পানি তো পলিসি থাকে যে তারা নেয় না। তো তুমি যদি মানে একদমই এডুকেশন শেষ না করো, তখন যেটা হবে অনেকের ফিল্টারেশনে বাদ পড়ে যাবে, তাদের কোম্পানির এইচআর পলিসি অনুযায়ী তারা হয়তো গ্রাজুয়েট ছাড়া হায়ার করে না। এখানে তোমার কিছু করার নাই। তো ওই অপরচুনিটি গুলো তুমি হারায়। যদিও আমি নিজে আমার এক্সপিরিয়েন্সও আছে যে আমি গ্রাজুয়েশন না করে গ্রাজুয়েট পলিসিওয়ালা কোম্পানিতে জোর করে ঢুকে গেছি। সেটা এখন সবাই পারবে না, মানে ধাক্কা ধুক্কা দিয়ে ঢুকে যাওয়ার মতো আর কি। মানে সিইও রে ধইরা আপনি দেখেন পারবো না, মানে আপনার সিনিয়র ডেভেলপারে নিয়ে আসেন, তারে কাজ দেন, আমারে কাজ দেন, আমি ফ্রি করে দিচ্ছি, দেখেন পার্থক্য। এইভাবে বহুত ঘাটতারামি করে আমি ঢুকছি। সেটা এখন সবাই তো এটা করতে পারবে না, একটা মেয়ে বা একটা শাই ছেলে তো সেটা করতে পারবে না। আমার এই জায়গাটাই ছিল যে আমি একটু ওই যে হাসলার টাইপের ছিলাম, তো এই কারণে আমি ঢুকে যেতে পারছি। বাট সবার জন্য লাইফটা এরকম হবে না। তো এই জন্য আমি রেকমেন্ড করবো যে ভাই জেনারেল স্টাডিটা শেষ করো। যদি তোমার একাডেমিক, যেমন আমার মতো, যদি এমন এদের মধ্যে অনেকে যদি থাকে যে না আমার হয়তো সিএসসি পড়তে যে আমার এই যে থিওরি গুলো ভাল লাগে না, আমার এই যে এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইয়ে থাকে, তারপরে ওএস নিয়ে কোর্সেস থাকে, এরকম অনেক কোর্সেস থাকে যেগুলো আসলে ক্লাস করার পরে মনে হইতে পারে যে আমার জীবন থেকে 40টা মিনিট চলে গেল। ঠিক আছে, এরকম মনে হতে পারে। তো আহ, এটা আসলে যদি শুধু 40 মিনিট চলে গেলেও যদি তোমাকে অ্যাটলিস্ট তুমি যদি বেসিকটা করে, হ্যাঁ ওই ডিগ্রি মানে অ্যাটলিস্ট বেসিক ডিগ্রিটুকু নাও আর কি, যে ঠিক আছে এই জিপিএ টুকু পাইলে পাশ করা যায়, তো ওইটুকু করে ফেললেই চলবে আমার কাছে মনে হয়। তোমার কিন্তু মানে চলবে, কিন্তু তোমার কিন্তু আবার প্যাশন প্রজেক্ট যেটা থাকবে সেটাতে আবার তোমার সুপার পাওয়ার থাকতে হবে আর কি। মানে তোমার হয়তো একাডেমিক জায়গাটাতে তুমি অতটা ভালো পারফর্ম করতেছো না, বাট ওই যে গ্যাপটা সেটা তোমাকে আসলে সেই সময়টা ফাঁকি না দিয়ে সেই সময়টা তোমাকে তোমার রিয়েল এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেগুলো তুমি দিতে পারো। মানে সোজা কথা ডিপ্লোমার মতো আর কি। মানে আমি মনে করি আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যদিও আমার এখন বুয়েট একটা ডিগ্রি দিয়ে বসে আছে, কিন্তু ডিপ্লোমা ওয়ার্কস ইন দিস এরিয়া। এটা হচ্ছে আমার কথা। অসংখ্য ধন্যবাদ দাদা, আমি আমার কোশ্চেন বুঝতে পারছি। পরবর্তী ভাই কোশ্চেনে ভাই বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলোর ক্ষেত্রে ইন্টারভিউ প্রসেসটা কেমন হয়, আর কি কি স্টেপ থাকে নর্মালি ইন্টারভিউ এর ক্ষেত্রে, আর সেইগুলোর জন্য আমরা প্রিপারেশনটা কিভাবে নিতে পারি আমরা যারা ফাইনালের স্টুডেন্ট আছে এখন? আর ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল যেটা অলরেডি একজন চ্যাট বক্সে করেছে। ম্যাং বা এমএনসি গুলোতে জয়েন করতে চাই, তাহলে ডিএস এর পাশাপাশি আর কোন কোন দিকে ফোকাস করা উচিত, আর ইন্টারভিউর কল পর্যন্ত যাওয়া বা রেফারেল ম্যানেজ করার জন্য? আচ্ছা, আচ্ছা, মানে ডিএসএ জিনিসটা হচ্ছে, আমি এটা নিয়ে আগেও বলেছি যে ডিএসএ তো ইন্টেগ্রাল পার্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো ডিএসএ কিন্তু আসলে আমরা প্রতিনিয়ত করছি। ইনফ্যাক্ট প্রথম দিন তুমি যে এইচটিএমএল সিএসএস লিখছো সেখানেও ডিএসএ আছে। ঠিক আছে, মানে যদিও এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কিন্তু এটার মধ্যেও কিছু অ্যালগোরিদম আছে। হ্যাঁ, তুমি যে সিএসএস এর যে অ্যাডভান্সড যে বিভিন্ন আহ, ইয়েগুলো আছে, সিনট্যাক্স গুলো আছে, বা সিএসএস ট্রানজিশন আছে, সিএসএস এর মানে বেশ কিছু ধরনের অ্যানিমেশনস আছে, এগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের এরকম লজিক আছে, কিন্তু সেগুলো হেভি লিফটিং গুলো বিহাইন্ড দ্য সিন থাকে, ব্রাউজারের রেন্ডারিং ইঞ্জিনের মধ্যে থাকে। তো যার কারণে সেগুলো আমরা দেখতে পাই না। তো কিন্তু ডিএসএ কিন্তু প্রতিটা জায়গায় আছে। এখন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা, যেমন ধরো ফর এক্সাম্পল জাভাস্ক্রিপ্ট, পাইথন, পিএইচপি, এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো অনেক কাজ আসলে হেভি লিফটিংটা তলা দিয়ে করে রাখে। হ্যাঁ, যেমন একটা মেজর কাজ যেটা করে রাখে তোমার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো লাইক জাভাস্ক্রিপ্ট, পাইথন, পিএইচপি,
জাভাস্ক্রিপ্টের যেমন অটোমেটিক গার্বেজ কালেকশন থাকে। সো যার কারণে জাভাস্ক্রিপ্ট ডেভেলপাররা মেমোরি নিয়ে অলমোস্ট কাজই করে না। সো এটা একটা কারণ, এটা একটা প্রবলেমও একদিক দিয়ে। সে সে সাধারণত সে ধরে নেয় আমার সবকিছু জাভাস্ক্রিপ্টই করে দিচ্ছে, বাট দেয়ার আর সিচুয়েশন যেখানে অটোমেটিক মেমোরি অপটিমাইজেশন হয় না বা গার্বেজ কালেকশন হয় না। তুমি একটা হেল বানায় রাখছো, মানে এমন হতে পারে তুমি ডেড লক করে ফেলেছো। তো সেই জায়গাটাতে লজিক্যালি প্রোগ্রামেটিক্যালি জাভাস্ক্রিপ্ট বুঝতে পারছে না যে আমি গার্বেজ কালেকশন করবো কি করবো না, এরকম সিচুয়েশন অ্যারাইজ করবে, তখন তোমার সেই নলেজটা তো থাকা লাগবে। সো আমরা প্রতি জায়গাটাতেই অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার, এভরিথিং জিনিস, বিশেষ করে অ্যালগোরিদম তো আমার প্রতিটা প্রবলেম আমি ব্যবহার করছি, কিন্তু আমি হয়তো সেই প্রবলেমটার নাম জানি না। যেমন কিছুদিন আগে একটা লাইভে আমি সেম প্রশ্নের উত্তরটা এভাবে দিয়েছিলাম যে ছোটবেলায় আমি একবার আমার বাবা মানে নিউ মার্কেটে ছোটবেলায় নিয়ে যাইতো মাঝে মাঝে, তো সেখানে শুনলাম ফ্রেঞ্চ ফ্রাই নামে একটা জিনিস আসছে। এটা আজকের কথা না, সেটা কত হবে 1990, 92, 94 এরকম সময়কার। তো ফ্রেঞ্চ ফ্রাই নামে একটা জিনিস মার্কেটে আসছে, আমি মনে করছি খুশির জ্বালায় কি না কি খাওয়াবে। তো যাওয়ার পরে মা যখন খাইতে দিছে তখন আমি বাবাকে বলছি যে এটা তো আলু ভাজা, এটার মধ্যে কি আছে, এটা তো মা প্রতিদিন খাওয়ায়। তো ডিএসএ জিনিসটা হচ্ছে এরকম যে তুমি নিজেও জানো না যে তুমি যেই কাজটা করলা বা যেই লুপটা করলা বা যেই যেই সিনট্যাক্সটা লিখলা এটা আসলে বাইনারি ট্রি। ওইটারই দেখবে একটা সুন্দর গিমিকি নাম হচ্ছে বাইনারি ট্রি। তো এখন কেউ বাইনারির আগে জানে যে, এখন আজকের বর্তমান সময়ের ছেলেরা আগে জানে হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, পরে হয়তো জানতে পারে আমি আলু ভাজা খাইছিলাম। আর আমি আগেই জানি আমি আলু ভাজা খাইছি, মানে দুইটা একই জিনিস কিন্তু আসলে। তো কে কোনটা আগে পাচ্ছে সেটা ম্যাটার করে। সিএসসি ছেলেরা হয়তো ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখে, সে হয়তো ওটার নামটা জানে, সে জানে আমি বাইনারি ট্রি শিখছি, বাইনারি ট্রির এক্সাম্পল হচ্ছে এটা। আর আমরা যেভাবে উল্টা দিক দিয়ে শিখেছি, আমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমরা আগে প্রবলেম সলভ করে ফেলেছি যে এইরকম ইউজ কেস আসলে এইরকম লুপিং স্ট্র্যাটেজি ফলো করতে হয়, এরকম ইউজ কেস আসলে এইরকম ভাবেই আসলে লজিকটাকে সাজাতে হয়। পরবর্তীতে আমরা জানতে পারছি আরে এইটাকে নাকি বলে হচ্ছে বাইনারি ট্রি, বা এইটাকে বলে হচ্ছে কি বলবো, অনেক অ্যালগোরিদম আছে, অনেক সর্টিং অ্যালগোরিদম আছে, না আমি মনে পড়তেছে না। সো এরকম জিনিসগুলো আমরা উল্টা ভাবে আসছি আর কি। তো যেভাবেই আমরা শিখি না কেন আমাকে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম জানতেই হবে, ঠিক আছে? সো এই কারণে এইটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। উই নিড টু নো দ্যাট, উই নিড টু লার্ন দ্যাট, এবং এক্সপার্টিসটা লাগবে যে ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ কেসে আসলে কিভাবে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করতে হয়, কোন জায়গাটাতে কোন ইউজ কেসে কোনটা ফিট করে। তারপরে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, এই জিনিসগুলো জানা লাগবে। বিশেষ করে এই যে ম্যাং ফ্যাং এগুলাতে যেতে চাইলে মাস্ট লাগবে, বিকজ তারা এভাবেই মানে ইন্টারভিউটা নেয়। বাট আমি যদি লোকাল কোম্পানির কথা বলি, লোকাল কোম্পানিতে সেম অনেক কোম্পানি যদি আহ, ভালো কিছু কোম্পানি তারা স্ট্যান্ডার্ড গুলো ফলো করে, আবার অনেক কোম্পানি যদি তুমি আমার কোম্পানিতে আসো তাহলে আমি এসব প্রশ্ন হয়তো করবোই না, কিন্তু আমি এমন প্রশ্ন করবো যেটা দিয়ে আমি বুঝে ফেলতে পারবো যে তুমি এগুলো বোঝো কিনা। তো ওই যে বললাম আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাই, আমি হয়তো বলবো আলু ভাজা, ওরা হয়তো বলবে ফ্রেঞ্চ ফ্রাই, এই আর কি। তো বাট এটা তোমাকে জানা লাগবে, ফান্ডামেন্টালি জিনিসগুলো জানা লাগবে, এটা হচ্ছে মূল কথা। তো আশা করি এই প্রশ্নটার উত্তর দিতে পারছি। আর কি কোনো পেন্ডিং প্রশ্ন ছিল সাথে? ভাইয়া ইন্টারভিউর জন্য অলরেডি আমি সেশনে পুরাটাতে অনেকগুলো কথা বলছি, সো কাইন্ডলি ওইটা একটু দেখে নিলেই চলবে রেকর্ডের থেকে আর কি, ওইটা আবার বলছি না। ভাই আসসালামু আলাইকুম। জি। ভাইয়া সামনাসামনি কথা বলছি আপনার সাথে, আপনার অনেক বড় ফ্যান। একটু পিছলাই গেলে মাফ মাফ করবেন ভাইয়া, ঠিক আছে? আমি ভাইয়া আল্লাহর রহমতে ফ্রন্ট এন্ড ডেভেলপার একজন। ভাইয়া আমরা হচ্ছে 4 জন মিলে একটা স্টার্ট আপ করছি আল্লাহর রহমতে। তা ভাইয়া আপনার আপনার ভিডিও থেকে যেটা দেখছি যে আপনি বলছিলেন যে 5 বছর আপনি অ্যানালাইজে আপনি একা ছিলেন, ঠিক আছে? তা ভাইয়া যেহেতু আমরা স্টার্ট আপ এরকম একটা ইচ্ছা আছে আমাদের, তা আপনার কাছে একটু সেই হিসেবে একটু পরামর্শ চাচ্ছি, যদি আপনি বলতেন যে আপনার ওই অভিজ্ঞতা থেকে, যদি আপনি 5টা বছর আপনি একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছেন, মানে আপনি একা ছিলেন, সেই হিসেবে আপনার জার্নিটা কিরকম ছিল, আপনার অভিজ্ঞতা। আর ভাইয়া সবচেয়ে বড় কথা যে ভাইয়া আমাদের অনেক বড় ইচ্ছা যে আমাদের কোম্পানিতে একসময় ইনশাল্লাহ আপনাকে ইনভাইট করবো ভাইয়া। মানে আমার কতটুকু ভাইয়া যোগ্যতা হলে আপনাকে ইনভাইট ভাই করতে পারবো। আমাকে আমাকে এক কাপ চা খাইলে আমি চলে যাই, তো যাই ভাই, সব কোম্পানিতে যাই, তো কোনো যেহেতু সমস্যা ভাইয়া নাই স্টার্ট আপনি। আপ আমরা এখনো সেরকম আমাদের কোনো ইয়ে নাই ভাইয়া, তাই আর কি কোনো জিজ্ঞাসা সমস্যা নাই করছি। ভাই, আমি আমি তো ছোট মানুষ ভাই, আমি তো স্টার্ট আপই ডাকবে, আমাকে কোনো বিগ কোম্পানিতে ডাকে না ভাই, আমাকে তো ডাকে না আর কেউ, ছোট কোম্পানি ডাকে। তো যাই হোক, তো আপনার ইয়েটা যেটা যে অন্টারপ্রেনারশিপ, প্রথম কথা ভাইয়া হচ্ছে আরেকটা আপনাকে। লাস্ট, আরেকটা হ্যাঁ লাস্ট sure, ভাইয়া একবারে করে sure. দিই ভাইয়া। আমি নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি ভাইয়া, ফাইনাল এটা ইয়ার। আপনার কথা শুনে আমি বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে যে ভাইয়া বলছিলাম যে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে ভাই আমি চাচ্ছিলাম যে আহ, আমার এই অনার্সটা শেষ করে
আমি চাচ্ছি যে একটা প্রাইভেট একটা ইউনিভার্সিটি থেকে এটা সিএসসির একটা ডিগ্রি নিয়া। হ্যাঁ, এটা আমি ভাবছি, তা বাংলাদেশের প্রেক্ষাপট হিসাবে আর কি এটা খুবই কতটুকু আমার ভালো, খুবই ক্ষেত্রে ভালো ডিসিশন, খুবই যুক্তিযুক্ত ভালো হবে, ডিসিশন, যেহেতু আমার এই লাইনে আমার ক্যারিয়ার, ইনশাআল্লাহ এই লাইনে আমার আগানোর ইচ্ছা। অনেক ভালো ডিসিশন হবে ভাই। আপনি যদি সময় বের করে এটা করতে পারেন অনেক ভালো ডিসিশন হবে, এটা আপনার লাইফের বেস্ট ডিসিশন হবে। হ্যাঁ, কারণ আপনি অলরেডি এটার মতো কম্বিনেশন আর হবে না। মানে ধরেন ফর এক্সাম্পল কি হয় আপনার, আহ, রবীন্দ্রনাথকে যদি কেউ একজন এসে এখন গানের ডিগ্রি দিয়ে দেয়, হ্যাঁ, ব্যাপারটা এরকম হবে আর কি। মানে আপনি আগে কাজ করে ফেলছেন, তারপরে ডিগ্রি নিচ্ছেন, এর থেকে বেটার কিছু হয় না। হ্যাঁ, এবং মানে খুবই ভালো কিছু আর কি। ঠিক আছে, রিয়েল লাইফ কাজ করে ফেলতেছেন, কোম্পানি দাঁড় করায় ফেলতেছেন, একটা একটা স্টার্ট আপ করছেন, রিয়েল লাইফ প্রজেক্ট করছেন। এরপরে যদি আপনার ডিগ্রিটা হয়ে যায় আপনার জন্য অ্যাজ এন অন্টারপ্রেনর, মানে ব্যবসায়ী হিসাবে আপনার সামনে অনেক জায়গায় গ্রহণযোগ্যতা বাড়বে, আপনার বিভিন্ন জায়গায় আপনি আরো বেশি এক্সপোজার পাবেন। তো আমি ডেফিনেটলি আপনার জন্য রেকমেন্ড করবো, এটা করা উচিত যদি সময় বের করতে পারেন। আর ভাইয়া ওই আপনার একটু এক্সপিরিয়েন্সটা যে 5 বছর আপনি যে একা হিসেবে ছিলেন গা, মানে একটু যদি। একা বলতে আমার তো আমরা দুজন কো ফাউন্ডার ছিলাম, আমি ছিলাম আর আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা দুজনেরই ভাই কম্পিউটার আমরা সায়েন্সেরই আমরা ছিলাম। আমার তো ফ্রেন্ড। হ্যাঁ, হ্যাঁ। তো বেসিক্যালি আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি আমরা দুজনই ছিলাম। তো ও ও হচ্ছে কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ও আর কি এটা পছন্দ করতো না। তো ও আবার বিক্রি বাট্টা ভালো করতে পারতো, সেলসটা ভালো বুঝতো। সেলস মানে কি, ওর একটা ন্যাচারালি মানুষকে কনভিন্স করতে পারতো। মানে ওইটা আমি বুঝতে পারছিলাম, ওর একসাথে 8-10টা গার্লফ্রেন্ড থাকতো। তো 8-10টা গার্লফ্রেন্ড যে ছেলে ম্যানেজ করে তার মানে কিছু না কিছু বিক্রি করি তো ম্যানেজ করে। তো এই কারণে ওই মানে মজা করতেছি, বাট আসলে ইন লাইফ এটা কাজ করছে। তো ওর সাংঘাতিক কনভিন্সিং পাওয়ার ছিল। তো আমি দেখতাম যে হচ্ছে আমি যদি প্রোডাক্টটা বানাই এবং সেটাকে বিক্রি করার জন্য আমার একজন লোক লাগবে। সো দ্যাটস ওয়াই আমার ওর সাথে মানে কমপ্লিমেন্টারি একটা ইন্টারেস্ট ছিল। তো সেই জায়গাটা থেকেই আমরা পার্টনার আপ করি এবং এটা কাজও করে। 15 ইয়ার্স আমরা কাজ করতেছি একসাথে। তো ওই জায়গাটা থেকে আমি বলবো যে অন্টারপ্রেনারের আসলে ওই কাজটা দুইজন পার্টনার থাকলে ভাগ করে নেওয়া উচিত। এটা হবে প্রথম কাজ, যে একজনেরটাই আরেকজন যেন না যায়, এটা যেন এনশিওরড হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রাথমিক সময়ে আসলে আমাদের চ্যালেঞ্জ তো আপনাদের থেকে ডিফারেন্ট ছিল। আপনাদের তো এখন অনেক স্কোপ, রিসোর্স, ইনফ্রাস্ট্রাকচার, সব দিকে আমাদের ছিল না। ইন্টারনেট, মানে ওর বহুত ইস্যুস ছিল, আমাদের প্রচুর চ্যালেঞ্জেস ছিল। সবচেয়ে বড় কথা আমাদের চ্যালেঞ্জেস ছিল হচ্ছে সফটওয়্যার বিক্রি করতে পারতাম না আমরা। আমি তো লোকাল মার্কেটেই কাজ করছি, গ্লোবাল মার্কেটে তো 2017-র পরে গেছি আমরা। তো শুরুতে আমার পুরো জার্নিটাই লোকাল মার্কেটে। তো আমাদের চ্যালেঞ্জ ছিল যে সফটওয়্যার আমি লোকাল মার্কেটে বিক্রি করতে পারতেছিলাম না, কারণ সফটওয়্যার ভ্যালুটা তো ছিল না, দাম বেশি কেউ দিত না। তো কম্পিউটার ইঞ্জিনিয়ার বললে একটা সময় ছিল, বলতো ভাই আমার ফেসবুকটা একটু হ্যাক হয়ে গেছে, ঠিক করে দেন। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম ছিল আর কি। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ভ্যালু এরকম ছিল একটা সময়। তো যার কারণে সফটওয়্যারের ভ্যালু আরো কম ছিল। আর কিছু বিখ্যাত বাংলাদেশি কোম্পানি আছে যারা 2,000 টাকায় ওয়েবসাইট, 3,000 টাকায় ইআরপি, 4,000 টাকায়, এটার যুগ ছিল ওইটা। হ্যাঁ, তো ওইখান থেকে যখন আমি দেখলাম যে না এইভাবে তো হবে না, তো 1 বছর পরিশ্রম করার পরে আর আমার একটা ফ্রিল্যান্সিং দিয়ে আসলে শুরু করেছিলাম আমি, যেটা আমার আসলে ইনিশিয়াল কিছু ক্যাপিটাল যেটা লাগে ওটা আমি হয়তো ফ্রিল্যান্সিং থেকে আমি নিয়ে আসছিলাম। কিন্তু আমি ফ্রিল্যান্সিং কন্টিনিউ করি নাই, কারণ আমি জানতাম এটা হাইলি স্ট্রেসফুল, আমাকে রাতের পর রাত জেগে কাজ করতে হতো। আমি 1-1.5 বছর করেছি। তো সেখান থেকে আমার কিছু ফান্ড, তারপর ফান্ডিং এসে মানে কিছু টাকা জমলো। তারপরে আমরা চিন্তা করলাম না এইভাবে তো জীবনে চলতে পারবো না, এখন বয়স কম আছে, এখন না হয় পারবো, বাট এভাবে তো আসলে হবে না সামনে। তো তখন আমি চিন্তা করলাম যে লোকাল মার্কেটে আমার একটা কিছু একটা করা উচিত, যেন আমার আমার হয়ে আরো কিছু মানুষ কাজ করে, যেন আমি একটা টিমে কাজ করতে পারি বা একটা টিম আমার জন্য কাজ করে। তো ওই জায়গাটা থেকেই আসলে তখন লোকাল মার্কেটে মুভ করলাম। মুভ করতে গিয়ে তো ওই মেইন প্রবলেমটা ফেস করলাম ওইটাই আমাদের সময়। আমি বর্তমান চ্যালেঞ্জেস লাস্টে আসছি। আমাদের সময় ছিল সফটওয়্যারের ব্র্যান্ডিং ইস্যু। তো তখন আমি চিন্তা করলাম যে না, তাহলে তো আমাকে আসলে এই মার্কেট তৈরি করতে হবে। তো মার্কেট তৈরি করার চ্যালেঞ্জটা আমি নিলাম, এবং তখন আমার মনে হলো যে আমি এমন একটা কিছু দিয়ে কাজ করি যে আমি বড় সফটওয়্যার বানিয়ে এখন যদি আমি বিশাল একটা ইআরপি বানাই, বিশাল একটা এন্টারপ্রাইজ সফটওয়্যার বানাই, আমার কাছে ওই লাক্সারিটাও ছিল না। আমি খুবই মোটামুটি মানে বিলো মানে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। তো সেখানে আমাকে কন্ট্রিবিউট করাটা শুরু করে দিতে হয়েছিল তখন থেকে। So আমার জন্য এক্সপেরিমেন্টের অপশন ছিল না। তো আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমি রাদার ছোট জিনিস বানাবো, কিন্তু ছোট জিনিসকে বড় করে বেচবো। তো এই মাইন্ডসেট থেকে আমি আসলে মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ঢুকে যাই, যে কারণ এই জায়গাটাতেই একটা ছোট কাজের বড় ভ্যালু দেওয়া হয় যদি সেটা ইম্প্যাক্টফুল। ঠিক আছে। সো এই জন্যই আমার আসলে এই এন্টারপ্রাইজ থেকে চলে যায়, আমি এই জায়গাটাতে আসলাম, এবং পরবর্তীতে এটার মাধ্যমে আমরা এন্টারপ্রাইজ কাজ করেছি প্রচুর। কিন্তু ওই ডিসিশনটা আমার ভালো ছিল। এবং ওইখানে যেটা হলো, আমি মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এই ইন্ডাস্ট্রিতে চলে যাওয়ার কারণে, এটা নতুন মার্কেট হওয়ার কারণে, এটা প্রথম একটাই বেনিফিট ছিল, এটার কম্পিটিশন কম ছিল শুরুর দিকে।
কিন্তু এটার কাজ কম ছিল, মানে অ্যাওয়ারনেস দিয়ে যেতে হয়েছে আমাকে, ক্লায়েন্টকে বুঝায় বুঝায় ভাই তুমি এখানে টাকা ঢাললে তোমার লাভ আছে, এই মার্কেট তৈরি করে করে যেতে হয়েছে। বাট আপনাদের সময় চ্যালেঞ্জেস গুলো অন্যরকম, আপনাদের সময় হচ্ছে এখন আবার উল্টাটা, যে মার্কেট স্যাচুরেটেড, একটা কাজ করার জন্য 200-300 কোম্পানি বসে আছে, আমি করব আমি করব আমি করব। তো এই জায়গাটা থেকে আমি বলবো যে কোয়ালিটিতে ফোকাস করেন। আর স্যাস প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, স্যাস প্রোডাক্টের মার্কেট খুবই ভালো। আপনি খুবই মানে কম কম প্রাইস রেখে আপনি যদি মানে মার্কেটটা লোকালি না রেখে আপনি যদি গ্লোবালি দিয়ে দেন, হ্যাঁ, প্রোডাক্ট হান্টে একটা প্রোডাক্ট লঞ্চ করে খুব দ্রুত ট্র্যাকশন পাওয়া যায়, সেখানে আপনার প্রোডাক্ট ভালো হলে সেখান থেকে রিকারিং সেল আসে। সো স্যাস প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, এইটুকুই আসলে বর্তমান সময় আমার বলার আছে। আই থিঙ্ক আপনার কতটুকু উপকারে আসবেন জানি না। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি জানতে চাচ্ছিলাম যে গ্রাজুয়েশন শেষ করার পরে যখন কোনো কোম্পানিতে আমরা জয়েন করতে যাব বা যদি কেউ যায়, কোম্পানিগুলো আসলে এই ফ্রেশারদের জন্য স্কিল ডিমান্ডটা কেমন থাকে, মানে তারা কোন লেভেলের স্কিল ডিমান্ড করে এই গ্রাজুয়েশন আচ্ছা নিউ কামার্সদের জন্য? আচ্ছা, আহ, এই 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 ডিমান্ডটা এক একটা কোম্পানি এক এক ভাবে করে, বাট বেসিক জিনিসটা যেটা থাকে সেটা হচ্ছে আহ, যেটা আমি শুরুতে বলছিলাম যে টিমে কাজ করতে পারবে কিনা, এটা ম্যাটার করে, খুব ইম্পর্টেন্ট থাকে। ঠিক আছে, আর এইটা এক্সপেক্ট করে না একটা কোম্পানি যে ও এন্ড টু এন্ড একটা প্রজেক্ট করে দিতে পারবে, বাট এইটা এক্সপেক্ট করে যে ওই প্রজেক্টটার মানে হাই লেভেলটা করতে পারবে সে, অ্যাটলিস্ট মানে প্রতিটা ডট কানেক্ট করতে পারবে। লাইক ধরেন ফর এক্সাম্পল আমি এভাবে বলি যে একটা ই কমার্স প্রজেক্ট, বা ধরেন একটা এডটেক একটা মানে ওয়েব অ্যাপ্লিকেশন, আমরা ইউটিউবে দেখি না যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে একটা এডটেক একটা ওয়েবসাইট বানিয়ে দেখাচ্ছে 4 ঘন্টা বা 5 ঘন্টা ব্যয় করে, বাট ওইটা কিন্তু সেলেবল প্রোডাক্ট না। ওটা হচ্ছে অ্যাটলিস্ট ওই প্রোডাক্টের প্রতিটা টাচ পয়েন্ট কাভার করতে পারে, কিন্তু ওইটার মানে একটা বড় এডটেক যেমন ইউডেমি বা এই ধরনের জিনিস, সেটা কিন্তু আরো হিউজ, কিন্তু ওই কোর জিনিসগুলো কিন্তু একই, ডটগুলো কিন্তু একই, কিন্তু প্রতিটা পয়েন্টে চ্যালেঞ্জেস বেশি আছে, নতুন নতুন মানে মানে স্পেশালাইজেশন প্রয়োজন হয়। বিগিনারদের কাছে এখনকার দিনে ওই স্পেশালাইজেশনটা এক্সপেক্ট করা হয় না, কিন্তু অ্যাটলিস্ট সে যেন একটা ইউডেমির ক্লোন বানায় ফেলতে পারে, এই জিনিসটা এক্সপেক্ট করা হয়। ঠিক আছে, আমি কতটুকু বুঝাইতে পারছি জানি না, মানে ওইটার স্পেশালাইজেশনটা দরকার নাই। লাইক আমার ইউডেমিতে হিট পড়লো 10 লাখ, তখন আর আমার জিনিসটা কাজ করতেছে না, এই জিনিসগুলো এক্সপেক্ট করা হয় না। কিন্তু অ্যাটলিস্ট এটা এক্সপেক্ট করা হয় যে একটা হোম পেজ থাকবে, সেখানে লিস্ট অফ কোর্সেস আছে, প্রতিটা কোর্সের মধ্যে ঢুকে আলটিমেটলি আমরা যে নর্মাল ক্রুড অ্যাপ নিয়ে একজন বিগিনারের কাছে অ্যাটলিস্ট এইটুকু এক্সপেক্ট করা হয় যে একটা বড় প্রজেক্টকে অ্যাটলিস্ট সে যেন ছোট ছোট মাইক্রো ভাবে ভাগ করতে পারে, এবং ওই ছোট ছোট মাইক্রো পার্ট সে কাজ করতে পারে, এইটাই এক্সপেক্ট করা হয়। কিন্তু ওইখানে যদি কোনো ম্যাসিভ ইন্ডাস্ট্রি লেভেলের কোনো কমপ্লেক্সিটি আসে, লাইক লোড ব্যালেন্সিং ইস্যু হয়, ডিপ্লয়মেন্ট ইস্যু হয়, এই ধরনের জিনিসগুলো নিয়ে এক্সপেক্ট করা হয় না, মানে উচিত না আর কি। কিন্তু বেসিকটা এক্সপেক্ট করা হয় যে আপনি অ্যাটলিস্ট এই ডটগুলো কানেক্ট করতে পারেন, জি ভাই, ধন্যবাদ। এবং হয়তো আপনার ডিজাইন প্যাটার্ন বা আপনি হয়তো প্রোগ্রামিং আপনার যে কোডটা, সেই কোডটা হয়তো নট আপ টু দা মার্ক, মানে আপনি একেবারে একজন এক্সপার্ট কোডারের মতো আপনি কোডিং, আপনার কোড রিডেবল না। হ্যাঁ, এটা হতে পারে যে আপনার কোড হয়তো রিডেবল না, আপনি হয়তো কিছুটা ধরতক্তা মারপেরিক স্টাইলে করছেন, আপনি হয়তো এই কাজটাকে আরো সহজভাবে করতেন। হ্যাঁ, আপনি হয়তো এটা ওয়ান লাইনে লিখতে পারতেন, আপনি হয়তো সেখানে একটা লুপ ইউজ করেছেন, প্রবলেম নাই, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু এটা করতে পারছেন, অ্যাটলিস্ট এইটা এক্সপেক্ট করা হয়। ঠিক আছে, তারপরে আপনি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকবেন তখন কোম্পানি বুঝতে পারে যে না, ও অ্যাটলিস্ট প্রবলেম গুলো সলভ করতে পারে, কিন্তু বেটার ওয়েতে করতে পারে না, তো বেটার তো আপনার করতে পারার কথা না। বেটার করবে আপনার, বেটার জিনিসটা হবে হচ্ছে আপনার কোম্পানিতে জয়েন করার পরে আপনার এক্সপিরিয়েন্স আপনাকে বেটার বানাবে। সো আশা করি আমি একটা স্ট্যান্ডার্ড বলেছি, কিন্তু কোনো কোম্পানির হয়ে আমি বলতে পারবো না, বিকজ এক একটা কোম্পানির মাইন্ডসেট এক এক রকম, এক একটা কোম্পানি এক এক জিনিস এক্সপেক্ট করে। ইয়েস, ইটস ট্রু যে অনেক কোম্পানি আছে যারা বিগিনারের কাছে একজন সিনিয়র ডেভেলপারের জিনিসগুলো এক্সপেক্ট করে ফেলে। এখন ভালো মন্দ তো সব জায়গাতেই আছে, এটাই আমার বলার থাকবে। ধন্যবাদ ভাই। সো আই থিঙ্ক কোশ্চেন আসলে শেষ হয়ে গেছে, তো আমি ইয়েকে একটু রিকোয়েস্ট করব, অর্গানাইজার লামিয়া কি আছে কিনা আমি জানি না, একটু টাইম ক্রাঞ্চ আছে, যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আই থিঙ্ক উই ক্যান আসসালামু কন্টিনিউ। আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমি মার নিয়ে প্রায় অনেকদিনই কাজ করছি। আমার আসলে ফ্রন্ট এন্ড আসলে পছন্দ হয় না, আমার ব্যাক এন্ড নিয়ে কাজ করতে ভালো লাগে।
তো এই জন্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার কারণে আসলে আমি যাচ্ছিলাম যে নোড জেএস নিয়ে হচ্ছে মানে ব্যাক এন্ডটা হচ্ছে আরো ভালো করার জন্য। তো আমি এই জন্য সিনিয়র কিছু ভাইদের সাথে কথা বলছিলাম, তো ওনারা বলতেছে আসলে নোড জেএস এর মানে জব মার্কেট আসলে বেশি একটা ভালো না। এই জন্য অন্য ল্যাঙ্গুয়েজ বা পাইথন বা গো বা জাভা নিয়ে কাজ করলে বলে আরো বেটার হবে। হুম। এই জন্য মানে এখানে আমি কনফিউজ হয়ে গেছি আসলে কি আমি এখন মানে ল্যাঙ্গুয়েজ সুইচ করে পাইথন নিয়ে আবার পাইথন বা জাভা বা গো ল্যাঙ্গুয়েজ নিয়ে শুরু করব, নাকি না আসলে ভাই, নোড জেএস থাকবো। নোট.js থাকেন, কোনো প্রবলেম নাই, কিন্তু নোট.js টা ভালো করে শিখতে হবে। মানে ভালো করে শিখলে সবকিছু চাহিদা আছে, রুবি অন রেলস এরও চাহিদা আছে, সি এরও চাহিদা আছে, C++ এরও চাহিদা আছে। ঠিক আছে, এবং দুই দিকে পজিটিভ জিনিসও আছে। যেটা বেশি চলতেছে সেখানে কম্পিটিশনও বেশি। আপনি আহ, ধরেন ফর এক্সাম্পল পিএইচপি, বাংলাদেশ মার্কেটে আপনি যদি পিএইচপি শেখেন বা আপনি যদি ওয়ার্ডপ্রেস শেখেন, প্রচুর জব। জব মানে জব আর জব আর জব। কিন্তু ওই জবের মধু খাওয়ার জন্য ওইখানে মৌমাছির সংখ্যাও বেশি। তো ফলে তাহলে আপনার কম্পিটিশন বেশি। হোয়ারেস আপনি যদি রুবি অন রেলস শেখেন, মানে রুবি অন রেলস শেখেন বা পাইথন শেখেন, পাইথনেও এখন প্রচুর মানুষ আসলে আছে, এটাও ক্লাটার্ড হয়ে গেছে। তো আপনি যখন রুবি অন রেলস শেখেন, তো রুবি অন রেলস এর আপনি এক্সপার্ট হয়ে গেছেন। তো বাংলাদেশে রুবি অন রেলস ডেভেলপার খুঁজতে গেলে পাওয়া যায় না, কিন্তু যাদেরকে পাওয়া যায় তাদের বেতন শুরু হয় 1 লাখ থেকে। তো আপনি কোনটা করবেন, আপনার স্ট্র্যাটেজি কি হবে, সেটা সম্পূর্ণ আপনার কল আর কি। বাট আপনার যে স্টেটটা, আপনি যে স্পেসিফিক প্রশ্নটা করেছেন, সেটার জন্য আমি বলবো নো, আপনার বড় ভাইয়ের এই সাজেশনটা দেওয়া উচিত হয়নি। আপনার নোট জেএসই থাকা উচিত। আপনাকে বলা উচিত ছিল তুমি নোট জেএসে চাকরির সংখ্যা একটু বাংলাদেশে কম পাবা হয়তো, বাট যদি ভালো নোট জেএস ডেভেলপার হন আপনি, তাহলে আপনি ওই কি বলবো, যে কমের মধ্যেও বেতন বেশি পাবেন। এটা হচ্ছে কথা। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। ইন্টার্ন হিসেবে জয়েন করতে চাইলে কোম্পানি আমার কাছ থেকে কি কি এক্সপেক্ট করবে? সেম কিন্তু মানে মানে একজন আমি যে এতক্ষণ যেটা বললাম ওটাই কিন্তু ইন্টার্ন। আচ্ছা, ইন্টার্নরা ফ্রেশার না, ইন্টার্ন। আচ্ছা, ইন্টার্ন সফটওয়্যার কোম্পানিগুলো ইন্টার্ন নিচ্ছে এখন, মানে ইন্টার্নদের কাছে আহ, আমরা যেমন আমার কোম্পানি আমরা ইন্টার্ন নেই না, কারণ এটা আমার কাছে একটু ইয়ে লাগে, কারণ ইন্টার্নদেরকে দিয়ে তো আসলে মানে ইন্টার্ন রোলটা আসলে মার্কেটিং বা অন্যান্য বিজনেস ব্যাকগ্রাউন্ডের ওখানে আসলে কাজ করানো যায়। বাট এখানে আসলে হয় কি, ইন্টার্ন জিনিসটা খুব বিতর্কিত একটা জায়গা। মানে এখানে কিছু কোম্পানি আছে যারা ইন্টার্ন হায়ার করে তাকে ফ্রেশারের কাজ করায়, আবার আহ, অনেকে আছে তাকে বসায় রাখে। তো যার কারণে আমার কোম্পানিতে আমি রোলটা দেই না। বাট ইন্টার্নের কাছে এক্সপেকটেশন আসলে বিগিনারের কাছে আমি যেগুলো বললাম, যদি কেউ ইন্টার্ন অফার করে তার এক্সপেকটেশন সেম থাকে। মানে ইন্টার্নশিপের ক্ষেত্রেও যে মানে তুমি অ্যাটলিস্ট ওই একটা প্রজেক্টের অ্যাটলিস্ট ডট গুলো কানেক্ট করতে পারবা। হুম। তবে যদি তুমি মনে করো যে না আমি শুধু ডিজাইন নিয়ে কাজ করব, হ্যাঁ, মানে মানে তোমার কাজ হবে হয়তো শুধু ফিগমা নিয়ে কাজ করা, হ্যাঁ, সেই ক্ষেত্রে ইন্টার্ন হিসাবে তুমি ইউএক্স এ ঢুকে গেলা, বা এরকমও হতে পারে। তো এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে কোম্পানির উপরে। বাট আমি যদি প্রোগ্রামার হিসাবে বলো বা ওয়েব ডেভেলপার হিসাবে বলো, এই জায়গাগুলোতে একজন ইন্টার্নের কাছে এক্সপেকটেশন অ্যাটলিস্ট বাংলাদেশ কোম্পানিতে এবং একজন ফ্রেশারের কাছে এক্সপেকটেশন সেম থাকবে। ইন্টার্নে তোমাকে একটু স্যালারি কম দিবে, ফ্রেশারে একটু হয়তো তুমি একটা বেতন পাবা। ইন্টার্নের ক্ষেত্রে অনেক কোম্পানি স্যালারিও দেয় না, একটা সার্টিফিকেট দেয়। তো ইটস অল অ্যাবাউট মানে তোমার স্টার্টিং এর জন্য যেখানে খুশি তুমি ঢুকে যেতে পারো আর কি। ঢুকে যে তোমার কাজ হচ্ছে ভাই, আমাকে ইন্টার্ন হিসাবে আমি 6 মাস পাই বা আমি ফ্রেশার হিসাবে 1 বছর পাই, বোথ ক্ষেত্রে দিস ইজ মাই গোল্ডেন অপরচুনিটি টু প্রুভ মাইসেলফ। ঠিক আছে, সো কখনো না ওই যে ওইটা খোঁজার চেষ্টা করবা না যে কে কোনটা চাচ্ছে, আমি ঠিক অতটুকুই হব, আমার এক্সপেকটেশন ওইটুকুই আমি মানে মিট করে রাখবো, তার থেকে কয়েক ডিগ্রি বেশি রাখো, প্রবলেম কি, তাহলে সব জায়গায় ফিট হয়ে যাবে আর কি। আমি ভাইয়াকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভাইয়ার সেমিনারটি আমাদের স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ারের জন্য অনেক হেল্পফুল হবে। আমি নিজেও ভাইয়ার ভিডিও দেখে শিখি, ভাইয়ার ভিডিও দেখে শিখতে শিখতে আজকে ভাইয়াকে হোস্ট করা আমার জন্য অনেক সৌভাগ্যের একটা ব্যাপার। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এখানে আজকের মতো আমাদের ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ ভাইয়াকে, ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। বাই।